আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইয়োর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে আসলাম আমাদের মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায় পর্ব 2 নিয়ে, এবং সেখানে আমরা আলোচনা করব অভিকর্ষ ত্বরণ এবং এর পরিবর্তন। আমরা সবাই কম বেশি অভিকর্ষ ত্বরণ সম্পর্কে পড়ে আসছি বিগত ক্লাসগুলোতে 9, 10 এবং যে এই অধ্যায় থেকেই যে শুধু প্রশ্ন আসবে এই টপিক থেকে শুধু তাই নয়, এই টপিকটা তুমি অন্যান্য অধ্যায় গিয়েও এই অভিকর্ষ স্তর রিলেটেড যে ফর্মুলাগুলো সেগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবা। এই জন্য এই চ্যাপ্টারটি খুব ভালো করে যদি শিখে ফেলো, অন্যান্য চ্যাপ্টারে গিয়ে তোমার এই সূত্রগুলো অ্যাপ্লাই করা খুব ইজি হয়ে যাবে। তো চলো আমরা সরাসরি এই জিনিসটা একটু দেখে ফেলি, বুঝে ফেলি এবং ফর্মুলাগুলো একটু দেখে ফেলি, এবং সাথে বেসিক দেখবো আমরা, এবং পাশাপাশি হচ্ছে এই রিলেটেড যত প্রশ্ন আছে বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আমাদের এইচএসসি পরীক্ষা আসছে বা অ্যাডমিশনে আসা প্রশ্ন, বা অ্যাডমিশনে কী প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে পারে, সেই সব কিছুই কিন্তু থাকবে আজকের ক্লাসে। তো চলো আমরা শুরু করি সরাসরি অভিকর্ষ ত্বরণ এই পার্টটা। দেখো, নাম থেকেই তুমি বুঝতে পারতেছো অভিকর্ষ ত্বরণ, তার মানে হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আমরা সবাই জানি ত্বরণ মানে কি, যে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেটাকে আমরা ত্বরণ বলি, তাই 19 আমরা পড়ছি। এখন দেখো কি লেখা, অভিকর্ষ ত্বরণ, তার মানে অবশ্যই এখানে অভিকর্ষ বলের প্রভাবে ত্বরণটা হবে। আমরা তো একটা এক্সাম্পল নেই, ধরলাম এই একটা মার্কারটাকে মনে উপর থেকে ফেলে দিলাম, এই যে বস্তুটাকে ফেলে দিলাম, বস্তুটার নিচে পড়লো, পড়ার সময় অবশ্যই কিন্তু তার কি প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 0, তারপর বেগ আস্তে আস্তে বাড়ছে, বেড়ে বেড়ে কিন্তু ভিন্ন ভিন্ন বেগ হয়েছে। তো বেগ কত করে বাড়ছে? 2, 4, 6, 8 এভাবে বাড়ছে, নাকি 0, 9.8, তারপর হচ্ছে 19.6 এভাবে করে বাড়ছে? আমি কীভাবে বুঝবো যে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে কি বেগ কত করে বাড়বে? আমি যদি এই বস্তুটাকে ছেড়ে না দিই, মনে করো পাতলা অন্য যে কোনো বস্তুকে ছাড়লাম বা অনেক ভারী একটা গোলককে ছাড়লাম, তাহলে কোন বস্তুটার বেগ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, নাকি সবার বেগ একই হারে বৃদ্ধি পাবে, ত্বরণটা সবার একই থাকবে? এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা। তো শুরুতে আমরা বুঝে ফেললাম অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি, যে অভিকর্ষ বলের প্রভাব, যে এই বস্তুকে ফেলে দিলে মুক্তভাবে পড়তে দিলে এই বস্তুর নিচে কেন পড়তেছে? কারণ অভিকর্ষ বল তাকে টানতেছে। এই অভিকর্ষ বলের টানার কারণে এই বস্তুটার বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তুমি খেয়াল করবা, অনেক উঁচা থেকে ফেললে কোনো একটা বস্তুকে, ওই বস্তুটা যত নিচে নামতে থাকে তার বেগটা বেশি হইতে থাকে, বেগটা বাড়তে থাকে। তো বেগ কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় বাড়ে, নির্দিষ্ট রেটে বাড়ে, 9.8, 9.8, 9.8 এভাবে বাড়তে থাকে। মানে 0, তারপরে 9.8, আর তবে আরও 9.8 যোগ হয়, মানে 19.6 হয়ে যায়, পরে আরও 9.8 যোগ হয়, এভাবে প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তে থাকে পৃথিবীর জন্য। তাহলে এই 9.8 কি মঙ্গল গ্রহের জন্য 9.8 করে বাড়বে? চাঁদের জন্য কি 9.8 করে বাড়বে? আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে, এই থিওরিগুলো বুঝতে হবে যে বাড়ে কিনা, বা সবার জন্য সেম হয় কিনা, বা আলাদা হয় কিনা, বা কার কার উপরে নির্ভর করে। তো চলো আমরা সেগুলো দেখি। তো অভিকর্ষ ত্বরণ আমরা বুঝলাম যে বেগ বৃদ্ধির এই হারটা অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে সেই অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা তো আমরা সবাই মুখস্থ করে আসছি বিগত ক্লাসগুলোতে, 9.8। আমরা এখন এটার বেসিকটা জানবো। খেয়াল করো, তুমি হচ্ছে এই ধরলাম আমাদের হচ্ছে একটা গ্রহ, বা তুমি পৃথিবী চিন্তা করতে পারো আপাতত। তো সেই পৃথিবীর যে ভর, সে ভরটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং তুমি পৃথিবীর পৃষ্ঠে এখানে ছোট্ট একটা বস্তু রাখছি একদম ভূপৃষ্ঠে, বা ভূপৃষ্ঠের খুবই কাছাকাছি অঞ্চলে, একদম ভূপৃষ্ঠে রাখছি মনে করো আপাতত। তো ভূপৃষ্ঠে আমি স্মল এম ভরের আরও একটা বস্তু রাখছি। তাহলে আমরা একটা কি জানি, মনে করো এই যে এই মার্কারটা ধরলাম, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ। মনে করো ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের জাস্ট একটু উপরে, বা সামান্য একটু উপরে, অনেক উচ্চতে কিন্তু না, তুমি সামান্য উপরে 10 মিটার 15 মিটার এরকম ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চল তুমি রাখছো। যদি বস্তুকে ফেলে দাও, এই যে বস্তুটা যে পড়লো, অবশ্যই অভিকর্ষ ত্বরণ হয়েছে। তো সেই ত্বরণটা আমরা বের করবো কীভাবে? আমরা এই জিনিসটা জানি যে এই যে হচ্ছে আমাদের পৃথিবী, আর এই যে হচ্ছে আমাদের সেই বস্তুটা, এদের মধ্যে কী বল কাজ করতেছে? একটা অভিকর্ষ বল কাজ করতেছে, এবং সেই অভিকর্ষ বলের মান কত? আমরা জানি অভিকর্ষ বল কী হয়, F=mg। এবং আমরা এইটাও জানি যে এই পৃথিবী আর এই যে হচ্ছে আমাদের সে অন্য একটা বস্তু, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটা আমরা নিউটন কি নাম দিয়েছিল, যে হচ্ছে মহাকর্ষ বল। তো এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কি পরিমাণ কাজ করবে সেটাও কিন্তু আমরা জানতাম, যে G m1m2/r²। খেয়াল করো, এখানে যে ওই বড় বস্তুটা, তার ভর হচ্ছে বড় হাতের এম। যে আমি ছোট্ট একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠে রাখছি, সেই বস্তুটা ভর হচ্ছে স্মল এম। এবং এদের ডিস্টেন্সটা কত, যে ওই আমাদের বড় বস্তু অর্থাৎ যে গ্রহটার কেন্দ্র থেকে শুরু করে ওই যে বস্তুটাকে আমি স্থাপন করছি বা রাখছি, তাদের ডিস্টেন্সটা কত? আমি ভূপৃষ্ঠে রাখছি, মানে কি ব্যাসার্ধের সমান দূরত্বে তারা আছে আসলে। কারণ পৃথিবীর ক্ষেত্রে অবশ্যই তোমাকে কেন্দ্র থেকে হিসাব করতে হবে, গোলক যেহেতু শিখেছিলাম গত ক্লাসে, আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় দূরত্ব নেব, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তার মানে এই সেন্টার থেকে শুরু করে ওই গোলকটার সেন্টার বা ওই বস্তুটার সেন্টার পর্যন্ত যে দূরত্বটা, সেটা আরই হয়ে গেল, কারণ ভূপৃষ্ঠে যেহেতু আছে। এই জন্য আমরা সূত্র লিখছি G m1m2/r²। এবার খেয়াল করো যে দুইটাই যদি একই বল, দুইটাই ওই পৃথিবী আর ওই বস্তুটার মধ্যে কাজ করতেছে, মানে অবশ্যই বল দুইটার একই পরিমাণ বল। তার মানে অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল এই দুটো আসলে কি এই ক্ষেত্রে একই, কারণ দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া করতেছে। তাহলে কি লিখবো আমরা, mg = Gmm/r²। এখন তুমি দেখো
এই দুইটা কিন্তু ছিল আমাদের কি ছিল, ওই বস্তুটার ভর। উভয় পক্ষ থেকে বস্তুটার ভর দিয়ে ক্যান্সেল আউট আমরা করে দিই, তাহলে আমাদের কি থাকতেছে, জি ইকুয়াল টু, এখানে কি থাকবে খেয়াল করো, এখানে থাকবে হচ্ছে আমাদের ক্যাপিটাল জি, থাকবে হচ্ছে ক্যাপিটাল এম আর ডিভাইড বাই কি আর স্কোয়ার। তোমাকে সুন্দর করে এই জিনিসটা প্রথমত একটু মনে রাখতে হবে, একটু বক্সও করে দিচ্ছি, কারণ এইটাই কিন্তু তোমার হচ্ছে ফর্মুলা। এবং এইটা ফর্মুলাটা অবশ্যই কোথায় সবসময় ইউজ করা যাবে না, কোথায়, যে কোনো গ্রহে তুমি এইটা ইউজ করতে পারবা, মঙ্গলে, চাঁদে, পৃথিবীতে কোথাও যে কোনো জায়গায় ইউজ করতে পারবা, কিন্তু অবশ্যই ভূপৃষ্ঠে। আমি এই বস্তুটা কিন্তু ভূপৃষ্ঠে বা তার খুবই কাছাকাছি অঞ্চলে রাখছি, 1 মিটার, 2 মিটার, 5 মিটার, 10 মিটার, 50 মিটার। তো আমি আরও অনেক উচ্চতায় নিতাম, 500 মিটার, 1 কিলোমিটার, বা হচ্ছে 10 কিলোমিটার, 100 কিলোমিটার, এরকম অনেক উচ্চতায় যদি বস্তুকে রাখতাম ভূপৃষ্ঠ থেকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর এটা ইউজ করতে পারতাম না, তোমাকে একটু মডিফাই করতে হতো সূত্রটা, সেটা আমরা নেক্সটেই দেখবো। আমি তুমি মনে রাখবে সুন্দর করে যে ভূপৃষ্ঠে, তাই তোমাকে মনে রাখতে হবে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তোমাকে যখনই এই সূত্রটা মুখস্থ করতে হবে, তোমাকে এইভাবে মুখস্থ করতে হবে যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এটা যে কোনো গ্রহের জন্য হইতে পারে, তবে এটা অবশ্যই কোথায়, ভূপৃষ্ঠে। এটা তুমি সুন্দর করে মাথায় রেখো যে ভূপৃষ্ঠে এই অভিকর্ষ ত্বরণটা আমাদের কত হবে, যে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। ক্যাপিটাল জি মানে আমরা সবাই জানি মহাকর্ষীয় ধ্রুবক, 6.673 × 10⁻11। এই মানটা আমরা জানি সবসময় একই থাকে, কখনো চেঞ্জ হয় না, ধ্রুবক। এবং এই এম বলতে কি বোঝাচ্ছে, গ্রহের ভর। তুমি যদি পৃথিবী নাও এই কেজি, তাহলে পৃথিবীর ভর হবে, বা তুমি যদি হচ্ছে মঙ্গল না থাকলে মঙ্গল গ্রহের ভর তোমাকে বসাইতে হবে। এবং আর হচ্ছে কি, ওই গ্রহটার ব্যাসার্ধ, তার মানে যেই গ্রহ নিবা সেই গ্রহের ব্যাসার্ধ। কিন্তু অবশ্যই এম কিন্তু গ্রহটার ভর, ওই বস্তুটার ভর কিন্তু না। এবং খেয়াল করো, তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছিলাম শুরুতেই, তো আমি এই মার্কারটা ফেলে দিই, আর মার্কারটার পরিবর্তে যদি আমি একটা হচ্ছে একটা গোলককে ফেলে দিই, একটা ভারী গোলককে মনে উপর থেকে ফেলে দিলাম, তাহলে দুইটার বেগ বৃদ্ধির হার কি সেম হবে নাকি আলাদা হবে, যে গোলকটা আগে পড়ে যাবে? অ্যান্সার হচ্ছে দুইটা একই হারে পড়বে, দুইটার বেগই 9.88 করে বাড়তে থাকবে। অভিকর্ষ ত্বরণ ওই পাতলা বলো ভারী বলো দুইটা বস্তুর ক্ষেত্রে 9.8 থাকবে। কেন? তুমি এই যে ফর্মুলাটা বের করলাম মাত্রই, দেখো তো এইখানে অভিকর্ষ ত্বরণের মধ্যে কোথাও কি ছোট হাতের এমটা আছে? যেহেতু ছোট হাতের এমটা নাই, তার মানে ওই বস্তুর ভরের উপর নির্ভরই করে না। বস্তু হালকা হোক পাতলা হোক, বস্তু মনে করো সোনার তৈরি হোক, বস্তু মনে করো মাটির তৈরি হোক, ডাজেন্ট ম্যাটার। তার মানে অভিকর্ষ ত্বরণ খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা যারা মেডিকেল পরীক্ষা দেবে তাদের এই ধরনের প্রশ্ন আসে, যে এই অভিকর্ষ ত্বরণটা কিন্তু ওই গ্রহটার ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে। তুমি কোন বস্তুকে ফেলতেছো, সেই বস্তুর ভর কি, সেই বস্তুর উপাদান কি, সেই বস্তুর প্রকৃতি কি, ঘনত্ব কি, আয়তন কি, ইত্যাদির উপর নির্ভর করেই না। এটা খুব ভালো করে মনে রেখো, একটা পয়েন্ট গেল। তাহলে বুঝতে পারলাম, যখন আমি সরাসরি ওই গ্রহটার ভর এবং ব্যাসার্ধ পাবো, আমি খুব সুন্দর মতো ওই গ্রহটার অভিকর্ষ স্তরটা বের করে ফেলতে পারবো। আর আগে বুঝি যে অভিকর্ষ স্তর মানে কি, তুমি যখন ওই গ্রহে মনে করো মঙ্গল গ্রহে গেছো, মঙ্গল গ্রহে গিয়ে তুমি এই মার্কারটাকে ফেলে দিছো, এই মার্কারটা পড়বে, তো প্রতি সেকেন্ডে কত করে বেগ বৃদ্ধি পাইতে থাকবে মঙ্গল গ্রহে, সেটাই কিন্তু হবে মঙ্গল গ্রহের অভিকর্ষ স্তরণ। তো আমরা একটা ফর্মুলা বের করলাম, তবে এখানে কিন্তু আমাদের আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে, এটা তোমাদের দেখো ভর দেওয়া থাকে, যখন আমাদের ভরটা না দিয়ে যখন আমাদের কি দেওয়া থাকবে, ঘনত্ব দেওয়া থাকে, ওই গ্রহটার একটা গড় ঘনত্ব আছে, পৃথিবীর কিন্তু একটা গড় একটা ঘনত্ব আছে, সব জায়গায় ঘনত্ব সমান না, এই জন্য আমরা গড় ঘনত্ব বলতেছি। তো এই ঘনত্ব যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কীভাবে তখন আমরা কাজ করবো। আসলে আমরা একটু এখানে একটু সিম্পলিফাই করি। মনে করো এই জি এম বা আর স্কোয়ার তোমরা জানতাম, মনে করো এবার কি দেওয়া নাই, তোমার হচ্ছে সেই এমটা দেওয়া নাই, ভরটা দেওয়া নাই, তুমি কি করবো তখন তুমি জি লিখবা, এম সমান কি জানো, রো ইন্টু ভি। তুমি যে লিখলা রো ইন্টু ভি, আমরা জানি এম ইকুয়াল টু রো ভি, তো ভি মানে তো আয়তন, তো আমরা ওই কার আয়তন বসাবো, ওই গ্রহটার আয়তন বসাবো, কারণ গ্রহের ভর বের করতে যাচ্ছি, অবশ্যই গ্রহের আয়তন বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রহগুলো নর্মালি কি হয়, গোলক টাইপের হয় সাধারণত, তাই না? 4/3 পাই আর কিউব যে একটা গোলকের আয়তন, এটা আমরা সবাই জানি যে গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব হয়। ওই গোলকটার ব্যাসার্ধ আর, তাহলে আয়তন হবে কত, 4/3 পাই আর কিউব। আর নিচের মধ্যে কি ছিল, আর স্কোয়ার। তুমি যদি একটু কাটাকাটি করে দাও, তুমি নিজেই বুঝতে পারতেছো সূত্র কি চলে আসলো। 4/3টাকে আমরা একটু আগে লিখি, হ্যাঁ 4/3টাকে একটু আমরা সামনে এনে লিখি। তাহলে লিখলাম আমরা 4/3, সাথে আমাদের কি ছিল, পাই ছিল, সাথে আমাদের রোটা ছিল, সেই রোটাও থাকবে, হ্যাঁ রো, আর এই যে জিটা ছিল সেই জিটাও থাকবে। এবং কাটাকাটি করার পর দেখো তুমি কি থাকবে, শুধুমাত্র একটা আর কিন্তু থাকতেছে। তাহলে কি থাকবে, 4/3 পাই রো জি ইন্টু আর। এবং এটাও কিন্তু আমাদের কি, অভিকর্ষ স্তর। তার মানে এটাও কিন্তু আমাদের অভিকর্ষ স্তরণের সূত্র। তবে এটাও কোথায় বলতো, ভূপৃষ্ঠেই, কারণ আমরা কিন্তু ভূপৃষ্ঠের দেওয়া ফর্মুলার মধ্যেই আমরা আয়তনটাকে ইনপুট করে এখান থেকে একটা ফর্মুলা বের করলাম। তার মানে এই যে দুটো বক্স তুমি দেখতে পাচ্ছ, এই দুইটা বক্স হচ্ছে ভূপৃষ্ঠে যে কোনো গ্রহে, লিখে দিচ্ছি আমি এখানে, যে কোনো গ্রহে কিন্তু, হ্যাঁ অবশ্যই যে কোনো গ্রহে, তুমি পৃথিবীতে যাও, মঙ্গল গ্রহে যাও, বা চাঁদেও যেতে পারো, সমস্যা নেই, যে কোনো গ্রহে বা উপগ্রহে কিন্তু এই সূত্র খাটবে, কোনো সমস্যা নাই। তাহলে লিখে দিচ্ছি যে কোনো গ্রহে, আপাতত লিখে রাখতেছি। তো যে কোনো গ্রহে ভূপৃষ্ঠে, এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোথায়, ভূপৃষ্ঠে। অভিকর্ষ স্তরের ফর্মুলাটা তাহলে কি দাঁড়াবে, হচ্ছে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার।
এবং যদি আমাদের এই ভরটা সরাসরি দেওয়া না থাকে সেই কেজে আমরা এই ঘনত্বের ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো তো সেক্ষেত্রে কী হবে যে জি ইকুয়াল টু 4/3 রো জি আর, তখন আমরা এইটা ইউজ করবো। তোমাকে সুন্দর করে এতটুকু কথা মনে রাখতে হবে, যেখানে পরিচয়গুলো আমি আরেকবার বলে দিচ্ছি। 4/3 তো কনস্ট্যান্ট জিনিস বুঝতে পারতেছো, রো হচ্ছে ওই গ্রহটার ঘনত্ব, এটাকে লিখছি আমরা গড় ঘনত্ব, কারণ সব জায়গায় তো ঘনত্ব সমান হয় না, এক এক জায়গায় ঘনত্ব এক এক রকম, পৃষ্ঠের দিকে ঘনত্ব একরকম, যত তুমি গভীরে যাবা ওই গ্রহগুলোর ঘনত্ব বাড়তে থাকে, আসলে নানান খনিজ পদার্থ থাকে, হ্যান ত্যান নানা কারণে কি দেখা যায় কি যে ওই ভিতরে যতই নামতে থাকবে ঘনত্ব বাড়ে। তো সব জায়গায় ঘনত্ব সমান না, জন্য গড় ঘনত্ব নিয়ে আমরা আলোচনা করি। তাহলে 4/3 রো জি, জি মানে তোমরা জানি মহাকর্ষ এবং আর মানে কি, আর মানে হচ্ছে আমাদের অভিকর্ষ স্তর। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের সূত্র কি, জি ইকুয়াল টু gm/r² অথবা 4/3 রো জি আর, এতটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে। পৃথিবীর যদি দেখো তোমাকে যদি বলে পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ কত, পৃথিবীর ভরটা বসায় দাও, পৃথিবীর ব্যাসার্ধটা বসায় দাও, তুমি নিজেই দেখবা ক্যালকুলেশন করার পরে 9.8 চলে আসছে। এই জন্য আমরা মুখস্থ রাখতাম যে অভিকর্ষ স্তরণের জি এর মানটা কত, 9.8। এটা আমাদের ছিল ব্যাপার। তা আমরা এটা বুঝতে পারলাম, এটুকু আমাদের মনে রাখতে হবে। এখানে আমি তোমাকে আরও বেশ কয়েক ইনফরমেশন দিয়ে রাখতেছি, তোমার এমসিকিউর জন্য কাজে লাগবে, মেডিকেলে আসতে পারে, এইচএসসিতে আসতে পারে, বা তুমি যখন সামনে আরও অঙ্ক করবা তোমার ওই কাজগুলোকে আরও ফাস্ট করে দিবে, দ্রুত করে দিবে। তো সেই ইনফরমেশনগুলো একটু মনে রাখবো ছোট্ট করে। তো প্রথম দুইটা বক্স তুমি বুঝতে পারলা, ঠিক আছে। এবার তাহলে আমরা এই যে বললাম পৃথিবীর ভর, তারপরে হচ্ছে এই যে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই মানগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারে বারবার তোমাকে ইউজ করতে হবে। তাহলে যদি এই ইনফরমেশনগুলো এখন আমি অন্য যে কোনো গ্রহের জন্য না বলে আমি লিখেই দিই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর জন্য তো অবশ্যই একটা ভর আছে, পৃথিবীর জন্য একটা ব্যাসার্ধ আছে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। তাহলে মানটা কত, যে 6 × 10⁻⁴ হচ্ছে কত, 24 বা 24 কেজি, বা এটাকে আমরা আরও অ্যাকুরেটলি বলে হচ্ছে 5.98। 5.98 মানে তো 6 অ্যাপ্রক্সিমেটলি, খুবই কাছাকাছি। আর আর এর মানটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি ধরে নিই, 6.4 × 10⁶ মিটার, তার মানে 6400 কিলোমিটার, বা আরও অ্যাকুরেট বলে 6300 সামথিং, 390 বা 370 এরকম, খুবই কাছাকাছি, 6400 খুবই কাছাকাছি। এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই 6.4 × 10⁶ মিটার, আর কিলোমিটার বলে 6400 কিলোমিটার। আর পৃথিবীর জন্য যে গড় ঘনত্ব, সেই গড় ঘনত্ব কত না, এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে 5.5 × 10⁻³ শুধু 3 কিন্তু, হ্যাঁ, কেজি মিটার পার কিউ। তাহলে বুঝতে পারলাম পৃথিবীর গড় ঘনত্ব কত, 5500। 5.5 × 10⁻³ মানে কত, 5500। একটু মনে রাখ এই কয়েকটা ভ্যালু পৃথিবীর জন্য। এটা কার জন্য এই ভ্যালুগুলো, পৃথিবীর জন্য। এই জি তো সবার জন্য, তাই না, এটা তো সার্বজনীন সবার জন্য। তো এটা বাদ দিয়ে বাকি ইনফরমেশনগুলো যেগুলো আমরা লিখছি এগুলো সবগুলো কার জন্য বলো তো, এই সবগুলো হচ্ছে আমাদের পৃথিবীর জন্য। পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর গড় ঘনত্ব, আশা করি এখনই মুখস্থ হয়ে গেছে। ফাইন, এবার আমরা চলো আরও কয়েকটা ইনফরমেশন দেখি। মেডিকেল এই ধরনের প্রশ্ন আসতে পারে। তুমি ফর্মুলাটা দেখলা যে ভূপৃষ্ঠীয় অভিকর্ষ স্তরের ক্ষেত্রে জি এর সাথে আর এর সম্পর্কটি খেয়াল করো, জি এর সাথে আর কি ব্যস্তানুপাতিক, আবার দেখো জি এর সাথে আর কি আবার সমানুপাতিক। খেয়াল করো, একটু জিনিসটাকে বাইরে বের করে আনতেছি, যখন এইখান থেকে তুমি লিখবা তখন কি দেখা যাচ্ছে, খেয়াল করো, এই জি এর সাথে এই আর এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, তাই না, ব্যস্তানুপাতিক মানে বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু জি সমানুপাতিক দিয়ে 1/r²। তুমি এইখান থেকে ফর্মুলাকে আবার একটু লিখতে চাও, তুমি কি খেয়াল করবা, এই জি এর সাথে এই আর এর সম্পর্কটা আবার কি সমানুপাতিক। খেয়াল করো এখানে জি, এই যে এখানে আর। এখন পরীক্ষায় মাঝে মাঝে আসে যে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের বেলায় নিচের কোনটা সঠিক, নিচের কি এই আমাদের এটা সঠিক 1/r² বর্গের সমানুপাতিক, না সরি বর্গের ব্যস্তানুপাতিক, বা হচ্ছে এটা কি শুধু সমানুপাতিক না কি, এরকম জিজ্ঞেস করতে পারে। তখন তোমাকে খেয়াল, তুমি বাচ্চা বলো তো, কমেন্ট করে তোমরা বলো আসলে এই ধরনের কোনটা রাইট। দুইটাই তো রাইট, তাই না, কারণ তুমি দুইটাই দেখতে পাচ্ছ, দুইটাই ফর্মুলাতে আসছে। পরীক্ষায় তুমি এইসব জায়গাতে চিবাই পড়ে যাও, কনফিউজড হয়ে যাও, আরে দুইটাই তুমি পড়ে আসছিলাম, কোনটা দাগাবো পরীক্ষায়। তখন তোমাকে খেয়াল করতে হবে ব্যাপারটা কি। দেখো তো এই জায়গাটার মধ্যে ভরটা কি কনস্ট্যান্ট, যখন ভরটা তোমার কনস্ট্যান্ট তখন তোমাকে কি করতে হবে, ভরটা যখন দেওয়া থাকবে তখন তোমাকে বলতে হবে জি এর সাথে আর এর সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু যখন তোমাকে বলবে যে না ভরটা কনস্ট্যান্ট না, ভরটা হচ্ছে এখানে ঘনত্বটা কনস্ট্যান্ট, তখন ঘনত্বটা দেওয়া থাকবে, তখন তুমি জি এর সাথে আর সম্পর্ক কি বলবা, সমানুপাতিক। তো একটু ছোট্ট করে সিস্টেম করে মনে রাখতে হবে। তো এই জিনিসটা বুঝতে পারলাম, ফর্মুলা বুঝতে পারছো, এটা জাস্ট একটু আইডিয়াটা দিয়ে দিলাম, যদিও দেখা যাচ্ছিল, তারপর আমি একটু নতুন করে বলে দিলাম যে তোমরা এই জিনিসটার মধ্যে একটু ফোকাস করো ব্যাপারটার মধ্যে। তা তুমি এটা পাইলা অভিকর্ষ স্তরণ। এবার আমরা চলো আরও কয়েকটি ইনফরমেশন একটু শিখি। এই যে আমরা জি এর মানগুলো যে নর্মালি ইউজ করি, তাই না, জি এর মানগুলো যে আমরা ইউজ করি, আমরা কত ইউজ করি, আমরা জি এর মান ইউজ করি নর্মাল হচ্ছে কত 9.8, এবং এটা কিন্তু এসআই এককে। আমরা সবাই জানি যে এই মানগুলো যদি আমরা বসায় দিই এখানে, যদি এখানে বসায় দিই পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে কিন্তু 9.8 চলে আসে।
এটাকে আমরা বলি এসআই এককে। মাঝে মাঝে আমাদের এই মানটা সিজিএস এককের দরকার হতে পারে, মানে সেন্টিমিটার এককে। তো 9.8কে তুমি সিজিএস এককে নিয়ে যাও, তখন সেক্ষেত্রে আসে 980, তখন তুমি মনে রাখবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমার মাঝে মাঝে কাজে লাগবে। একইভাবে এই মানটা আমাদের এফপিএস পদ্ধতিতে প্রয়োজন হয়, এবং যখন আমাদের এবার দূরত্ব দেওয়া আছে ফিটে বা ফিট, তারপর হচ্ছে পাউন্ডাল, এগুলো নিয়ে কাজ করবে যখন, তখন তোমাকে কিন্তু জি এর মান আর 9.8 মুখস্থ বসালে হবে না। যখন ফিটে ব্যবহার করবে বা এফপিএস পদ্ধতিতে ব্যবহার করবে, তখন এই জি এর মান কিন্তু আমাকে বসাতে হয় অবশ্যই 32, হ্যাঁ মন থাকে জানি, তাহলে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের এসআই একক, এটা হচ্ছে আমাদের সিজিএস একক, এটা হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে একক। তাহলে এফপিএস পদ্ধতিতে আমাদের জি এর মানটা কত, ভূপৃষ্ঠে জি এর মানটা কত, 32, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেই কথা এই 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার আসলে একই কথা। তো তোমাকে এইটা কিন্তু সুন্দর একটু মনে রাখতে হবে, কারণ এটা মাঝে মাঝে আমাদের কাজে লাগতে পারে। একটা ইনফরমেশন এখানে তোমাদেরকে দিলাম, আসো আরও কয়েকটা ইনফরমেশন একটু দেই। আমি যেগুলো আমাদের লেখা অলরেডি হয়ে গেছে এগুলোকে আমরা একটু সুন্দর করে মুছে ফেলি, তাহলে আমরা বাকি ইনফরমেশনগুলো তোমাকে একটু দিয়ে দিতে পারবো। তাই তুমি এটা একটু মনে রাখলা। ইভেন আমরা চলো আরও কয়েকটা গ্রহের জন্য অভিকর্ষণ একটু মনে রাখবো, এমসিকিউতে প্রয়োজন হবে। ইভেন আমাদের এখান থেকে সরাসরি আমরা অঙ্ক যখন করব, এই অঙ্কের মধ্যে কাজে লাগবে। এটা তো বুঝতে পারলাম বিভিন্ন এককের জি এর মানটা কত হবে। এবং এটা যদি আমি চিন্তা করি, এখন এই চাঁদে আমাদের জি এর মানটা বারবার লাগে, চাঁদে জি এর মান কত, চাঁদে অভিকর্ষ একটা বস্তুর ওজন কত, এই জিনিসটাকে ইজিলি করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এই জিনিসটাকে খেয়াল করতে হবে যে চাঁদে জি এর মানটা হবে ভূপৃষ্ঠে জি এর মান যা, আমি জি এম লিখলাম, এম মানে বলছি কিন্তু মন, মানে হচ্ছে চাঁদ, হ্যাঁ। তাহলে তুমি নিজের লেখা রাখতে পারো ব্র্যাকেটে চাঁদের জন্য। চাঁদের জি এর মানটা নর্মালি হচ্ছে যে পৃথিবীতে জি এর যে মান তার 6/1 তো এই ইনফরমেশনটা মাথায় রাখলে তোমার কাজ অনেক ইজি হয়ে যাবে। মাঝে মাঝে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবা। কখন কখন অ্যাপ্লাই আমি করি সেটা তোমাকে অ্যাপ্লিকেশন আমি দেখাও দিব। এটা আমাদের এমসিকিউর জন্য বেশ কাজে লাগে আর কি, হ্যাঁ এটা মনে রাখতে পারো। বা আমরা এটাও মনে রাখতে পারি যে আমাদের সূর্য তো আরও বড়, সূর্যের ব্যাসার্ধ আরও বড়, তো তখন সেই ক্ষেত্রে সূর্যে আমাদের এই জি এর মানটা কত হয়। তাহলে সূর্যের আমি লিখলাম এস, তুমি ব্র্যাকেটে লিখে রাখো যে সূর্যের জন্য, তো সূর্যের জন্য জি এর মানটা হয় পৃথিবীতে জি এর মান যা তার 27 গুণ হয়। তো এটা মনে রাখতে পারো এমসিকিউর জন্য। এই ইনফরমেশন জাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে এগুলো, এই ইনফরমেশনগুলো আমাদের কোথায় জাস্ট এমসিকিউর জন্য কাজে লাগতে পারে মেডিকেল টেডিকেল টাইপের প্রশ্নের মধ্যে। এবং লাস্টলি আরও একটা ইনফরমেশন বলে আমি এই টাইপটা শেষ করব, সেইটা হচ্ছে তুমি একটু আগে দেখলা জি এর আমরা ফর্মুলাটা কি লিখছিলাম, আমরা ফর্মুলা লিখছিলাম হচ্ছে এরকম যে জি ইকুয়াল টু এরকম লিখছিলাম না, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটা জিনিস তোমাকে এখান থেকে লেখা আমি শেখাবো যে কীভাবে তুমি এই এম আর আর এর সম্পর্কগুলোকে তুমি লিখতে পারবা সুন্দর মতো। এই জিনিসটা শেখা খুবই জরুরি। মাঝে মাঝে আমাদের বলবে এরকম যে আমি দূরত্ব দ্বিগুণ তিনগুণ করছি, অভিকর্ষ ত্বরণ কত হবে। তার মানে তুমি যখন বুঝতে পারবা যে জি এর সাথে জাস্ট আর এর সম্পর্ক চাচ্ছে, তখন খালি তুমি জি এর সাথে আর এর সম্পর্ক লিখবা। কিন্তু মাঝে মাঝে এরকম বলে যে ভর এত গুণ, একটা গ্রহের ভর পৃথিবীর এত গুণ, ব্যাসার্ধ পৃথিবীর এত গুণ, মানে দুইটা ইনফরমেশনই থাকে ভর এবং ব্যাসার্ধ। তখন তোমাকে এই এমটাও ইউজ করতে হবে, আরটাও ইউজ করতে হবে। এই জিটা তো কনস্ট্যান্ট সব সময় থাকে। তো তুমি এই কাজটা করতে পারো। মনে করো তুমি নতুন গ্রহের জন্য জি এর মানটা বের করতে যাচ্ছ, আর পৃথিবীর জন্য জি এর মান তুমি অলরেডি জানো, বা একটা জি এর মান তুমি জানো। তো এবার জি এর সাথে যখন তুমি এম এর সম্পর্কটা তুমি লিখতে যাবা, দেখো তো জি আর এই এম সমানুপাতিক না, দাগের উপরে আছে। তাহলে সমানুপাতিক থাকলে এম এর সম্পর্কটা হবে সমানুপাতিক। খেয়াল করো তুমি এখানে জি প্রাইম লিখছো, এখানে নর্মাল জি লিখছো, তাহলে এইখানে জি এর সাথে এমটা, এই জি এর সাথে এই এমটা যেহেতু সমানুপাতিক, তাহলে এখানে লিখছো প্রাইম, বা তুমি 1 2 দিয়ে লেখো। মনে করে লিখছো তুমি এখানে 2, এখানে লিখছো 1, এটা হচ্ছে পূর্বের জি আর হচ্ছে পরবর্তী জি। কিন্তু 2 লিখছো, তাহলে তুমি এখানে লিখবো তো M2 বাই M1। কেন লিখলা তুমি? কারণ সম্পর্ক তো সমানুপাতিক। এখানে লিখছো 2/1, এখানে 2/1 লিখতে হবে। তুমি যদি এখানে 1 লিখতে, এখানে 2 লিখতে, তাহলে এখানে উল্টাই দিতা 1/2, কারণ সেম হবে। এখানে লিখছো জি এ, এখানে লিখবা এম এ, মানে সেম রাখতে হবে সমানুপাতিক যেহেতু। কিন্তু যখন আর দিয়ে সম্পর্কটা ডিরেক্ট লিখতে যাবা, তখন তুমি গুণ চিহ্ন দিয়ে কি লিখবা, এভাবে দাগ দিবা। বা আর এর সাথে খেয়াল করো, আর এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এখানে লিখছো 2/1, তাহলে এখানে উল্টা লিখতে হবে, ব্যস্তানুপাতিক যেহেতু তুমি উল্টা লিখতে হবে। এখানে 2/1 লিখছো, তাহলে এখানে লিখবো আমরা আর 1/2, উল্টা লিখতে হবে। এবং যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দিয়ে দিব। তোমাকে এই লাইনটুকু দ্রুত একবারে লিখে ফেলতে পারতে হবে। প্রথমে এই সূত্র লিখলা, তারপরে আবার G2 দিয়ে আবার লিখলা, পরে ভাগ করলা, পরে এটা উল্টা এইটা আনলা, এত কাহিনী করা যাবে না। তোমাকে এই জিনিসটা দ্রুত লিখতে পারতে হবে। এম এর সাথে সম্পর্ক সমানুপাতিক, তাহলে 2/1, এখানে 2/1। জি এর সাথে আর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এখানে 2/1, তাহলে উল্টা লিখছি এখানে 1/2, স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিব, দ্যাটস ইট। যদি পরীক্ষায় এমটা দেওয়া না থাকে, শুধু আর থাকে, তাহলে তুমি লিখবা G2/G1 সমান R1/R2 হোল স্কোয়ার, এরকম। তোমার এই আর দরকার না হয়, খালি এম এর সাথেও জিটা লিখতে পারবা। তাহলে এইটাও তোমাকে একটু ফর্মুলাকে কিন্তু একটু সুন্দর করে মনে রাখতে হবে। এটা মুখস্থ রাখার দরকার না, এটা বুঝে তোমাকে মনে রাখতে হবে। আশা করি তাহলে জিনিসটা বুঝতে পারছো। আমি ছোট্ট করে সামারি করে দিই, এই জিনিসগুলো তো মনে রাখবাই। এবং আমরা যে আরও একটা কথা শুনে রাখি, যে আমরা মাত্রই বললাম যে এই
ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা কত 9.8, বা আমরা বের করার জন্য সূত্র বের করে ফেললাম, এই যে সূত্র gm/r² বা এটা সেটা বের করলাম। তার মানে কি ভূপৃষ্ঠের সব জায়গায় তার মানে জি এর মানটা 9.8 বা এটি হবে? তাও না, ভূপৃষ্ঠের সব জায়গাতেও কিন্তু জি এর মানটা সেম না। তাহলে ভূপৃষ্ঠের কোথায় কত কী কারণে চেঞ্জ হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, তার মানে এই জি এর মানটা কিন্তু স্থানের উপর নির্ভর করে। তুমি কোন স্থানে অবস্থান করতেছো, তুমি কি অস্ট্রেলিয়াতে অবস্থান করতেছো, নাকি তুমি বাংলাদেশে অবস্থান করতেছো, নাকি তুমি ভারতে অবস্থান করতেছো, তুমি কোথায় অবস্থান করতেছো, বা তুমি নাকি ঢাকায় অবস্থান করতেছো নাকি রাজশাহীতে অবস্থান করতেছো, তার উপরে ভিত্তি করে কিন্তু ভিন্ন ভিন্ন এলাকায় জি এর মানটা ভিন্ন ভিন্ন হয়। কেন ভিন্ন ভিন্ন হয়, কীভাবে ভিন্ন ভিন্ন হয়, ভ্যালু কত হবে, সেটাও আমরা শিখবো আস্তে আস্তে এই চ্যাপ্টারের মধ্যে। তার আগে এতটুকু জিনিস বুঝতে পারছো আশা করি। আমি সুন্দর করে একটু সামারি করে দিচ্ছি, তাহলে তোমার জিনিসটুকু ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবা, পোস্ট করে সুন্দর লিখে রাখবা। তাহলে মাত্রই আমরা বুঝে ফেললাম, এইটা আমরা বুঝে ফেলছি 9.8, 32, এগুলো আমাদের জানা হয়ে গেছে। তোমাকে সুন্দর করে জাস্ট কতটুকু জিনিস তোমার মাথায় রাখতে হবে সেটা আমি একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি। যখন তোমাকে বলবে এরকম ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ, তখন তুমি কি লিখবা? আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ হবে জি ইকুয়াল টু এরকম হবে gm ডিভাইডেড বাই কি r²। আমরা মাত্রই শিখলাম যখন আমাদের এরকম ভর ব্যাসার্ধ দেওয়া না থেকে ঘনত্ব দেওয়া থাকবে, তখন আমরা এটা সূত্র কি লিখতে পারবো? তখন লিখতে পারবো হচ্ছে আমরা এভাবে 4/3 সাথে কি থাকবে যে পাই, এই যে রো, এই যে জি এর সাথে কি থাকবে আর থাকবে। তাহলে আমরা কিন্তু দুইটা ফর্মুলা পাইছি, এই হচ্ছে দুইটা ফর্মুলা। এটা কোথায়? ভূপৃষ্ঠে কিন্তু অবশ্যই। এবং যেহেতু আর এর সাথে ব্যস্তানুপাতিক, এম এর সাথে সমানুপাতিক, আমরা কিন্তু এটাও লিখতে পারি। এবং সেখানে পরিচয়গুলো আমাদের সবগুলো সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে। মাত্র বললাম অভিকর্ষ স্তরণের এই মানটা ওই গ্রহের ভরের উপর নির্ভর করে, ওই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে। কোন বস্তু ফেলতেছো এটা কিন্তু তার নির্ভর কিন্তু করে না। ওই বস্তুটার ভর, ওই বস্তুটার ঘনত্ব, আয়তন, ক্ষেত্রফল কোনো কিছুর উপর নির্ভর করে না। তবে এইটার উপর নির্ভর করে তুমি কোন স্থানে বস্তুটা ফেলতেছো। যেই স্থানে বস্তুটা ফেলবা সেই স্থানের উপরে কিন্তু জি এর মানটা বা নির্ভর করে। এটা তুমি একটু মনে রাখো। তার মানে জি এর মানটা কিন্তু ধ্রুবক না। আমরা যে বললাম 9.8 কিন্তু ধ্রুবক না, বিভিন্ন স্থানে জি এর মানটা বিভিন্ন রকম। তো সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। তার আগে চলো আমরা মাত্র যে শিখলাম যে অভিকর্ষ স্তরণ, ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ, এই ব্যাপারটুকু নিয়ে আমাদের যত রকমের প্রশ্ন হইতে পারে, বিভিন্ন সময় অ্যাডমিশনে অলরেডি আসছে, এমসিকিউতে আসছে বা রিটেনে আসতে পারে, বা সিকিউতে কীভাবে আসতে পারে সেটুকু আমরা উদাহরণ আগে দেখে ফেলবো। তারপরে একইভাবে আমরা আলোচনা করবো এরপরে অভিকর্ষ স্তরণের পরিবর্তন। ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় উঠতে থাকলে অভিকর্ষ স্তরণ পরিবর্তিত হয়, নিচে নামতে থাকলে পরিবর্তিত হয়, আবার বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। তো সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা চলো এই ব্যাপারটুকুর কিছু এক্সাম্পল উদাহরণ দেখে ফেলি। এবার চলো আমরা এই রিলেটেড কিছু এক্সাম্পল দেখে ফেলি। দেখো, প্রথম একটা প্রশ্ন আমরা দেখতেছি। এই প্রশ্নে কি বলা যে আমাদের কাছে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে এবং আর ছিল। পরবর্তী দেখা হলো হঠাৎ কোনো কারণে আমাদের পৃথিবীর যে ভর সেটা একই থাকলো, পৃথিবীর ভরের কোনো পরিবর্তন হলো না, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধটা 1/3 হয়ে গেল। এইখান থেকে আমরা এই ইনফরমেশনটা পাচ্ছি। তারা আমাকে জিজ্ঞেস করছে যে পৃথিবীর ভর যদি অপরিবর্তিত থাকে এবং ব্যাসার্ধটা হঠাৎ 1/3 হয়ে যায়, তাহলে তখন আমাদের পৃথিবীতে অভিকর্ষ স্তরণের মান কত হবে? এবং এই প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তো খেয়াল করো কত সহজে তুমি অ্যান্সার করতে পারো যে এই মাত্রই আমরা যে টপিকটা শিখলাম সেই ইনফরমেশনটুকু দিয়ে, সেই ফর্মুলাগুলো দিয়ে, সেই বেসিকটুকু দিয়ে তুমি সব অ্যান্সার করতে পারবা। তো তুমি একটু আগে শিখছিলা যে জি এর যে সূত্র ছিল ভূপৃষ্ঠে, জি এর যে সূত্রটা, কারণ এখানে তোমাকে বলে নেই অন্য কোথাও, তার মানে ভূপৃষ্ঠেই বুঝে নিতে হবে। তাহলে জি এর যে সূত্র ছিল এরকম ছিল যে জি ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r², এটা ছিল, তাই না? তো তুমি শুরুতে খেয়াল করো, এমসিকিউ যেহেতু খুব সহজে বের করতে পারবা। জি এর সাথে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে যদি তুমি আর এর মানটা কমাও, জি এর মান বাড়বে, কিন্তু কয় গুণ বাড়বে? এখানে তুমি 1/3 করছো, তুমি যদি আর এর মানটা 1/3 করো, তুমি এক কাজ করো, এখানে আর এর মানটা বসাই দাও r/3 হোল স্কোয়ার, তুমি এটিকে সুন্দর করে লেখো। কি আসবে বলো তো? gm বাই এরকম আসবে না যে gm বাই r², এটা থাকবেই। আর নিচে যে ডিভাইড বাই 9 সেই তুমি যদি উপরে উঠাই দাও, তাহলে এই ডিভাইডেড বাই 9টা উপরে উঠে যাবে, উপরে তো 9 হবে। তুমি বুঝতেই পারতেছো যে জি এর মানটা হবে পূর্বে যে মান ছিল সেই মানের কত গুণ? 9 গুণ। তার মানে তুমি সহজে অ্যান্সার দিয়ে দিবা যে এই জি এর মানটা যে হবে, এরকম ঘটনা যদি ঘটে তাহলে জি এর মান কি হবে? আগে যে জি এর মান ছিল তার 9 গুণ হবে। তোমাকে কিন্তু ভাইয়া কষ্ট করে এতটুকু ম্যাথ না করলেও কিন্তু চলে। কেন না করলে চলে? তুমি জাস্ট এইভাবে অ্যান্সারটা দিবা যে জি এর সাথে আর এর সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। তো যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে যদি আর এর মানটাকে কি করি, কমাই ফেলি, তাহলে জি এর মানটা বেড়ে যাবে। কত গুণ বাড়বে? যদি শুধুমাত্র ব্যস্তানুপাতিক হইতো, তাহলে আমি যদি 3 ভাগ করতাম, তাহলে জি এর মান 3 গুণ বাড়তো। কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণটা বর্গের, আমি এদিকে 3 ভাগ করে ফেলছি, তাহলে ওইদিকে 9 গুণ বেড়ে যাবে। স্কোয়ার যেহেতু আছে, কমাইলে বাড়ে,
3 ভাগ করছি তাহলে 9 গুণ বাড়বে। কেন 9 গুণ বাড়লো বুঝতেই পারলাম, কারণ হচ্ছে বর্গবিন্দু ছিল। তো এটা আমরা খুব সুন্দর মতো বুঝে ফেলতে পারলাম, এত কাহিনী করে না করলেও চলতো। তো চলো তাহলে আমরা আমাদের 2 নম্বর ম্যাথটা দেখে ফেলি। তো এটা আমরা বুঝে ফেললাম, এটা খুবই সহজ একটা জিনিস ছিল, খুবই সহজ। তো আমরা আশা করি পারবো সবাই। দেখো আমাদের পরেটা কি বলছে, যে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 এবং ভর 1/80 গুণ। তার মানে আমাদের চাঁদের যে ব্যাসার্ধটা সেটা অবশ্যই কম হবে পৃথিবীতে বড় চাঁদের তুলনায়। তো চাঁদের ব্যাসার্ধটা পৃথিবীর 4/1 ভাগ মাত্র, এবং চাঁদের ভরটাও পৃথিবীর ভরের মাত্র কত, 80/1 ভাগ। এখন জিজ্ঞেস করছে তাহলে চাঁদে জি এর মান কত। আমরা যদিও জানি যে এই ঘটনা যদি ঘটছে, এবং এটা আমরা জানি যে পৃথিবীতে জি এর মানটা কত, 9.8, তাই না? পৃথিবীতে জি এর মানটা আমাদের জানা। তো এখন জিজ্ঞেস করতে চাঁদে জি এর মান কত, এবং সেম উদ্দীপক দিয়ে আমাদের এখন জিজ্ঞেস করতে পারে যে এই ঘটনা ঘটছে, সুতরাং পৃথিবীতে যদি কোনো মানুষের ওজন 80 নিউটন হয় বা 800 নিউটন হয় বা 500 নিউটন হয়, তাহলে চাঁদে ওই মানুষের ওজন কত হবে, এরকম জিজ্ঞেস করতে পারে। বা সেম একই ইনফরমেশন দিয়ে আমাদের পরীক্ষায় আরও কীভাবে জিজ্ঞেস করতে পারে, যে বললো চাঁদের ভর ব্যাসার্ধ পৃথিবী এত গুণ, তাহলে যদি একটা সেকেন্ড দোলককে আমরা চাঁদে নিয়ে যাই, তাহলে ওই সেকেন্ড দোলকটা চাঁদের পৃষ্ঠে গিয়ে তার পর্যায়কালটা কত হবে, এরকম একই উদ্দীপক দিয়ে নানানভাবে জিজ্ঞেস করতে পারে। এবং তুমি বিশ্বাস করো, এই যে লাস্টে এই 3টা যে প্রশ্ন লিখছি, এই 3টা প্রশ্ন আমাদের সৃজনশীলে চলে আসে। তুমি সৃজনশীলে গ বা ঘ নম্বরের মধ্যে এই প্রশ্নগুলো তুমি পাবা। তো কিভাবে তুমি সলভ করো দেখো, খুবই সহজ ওয়েতে আমরা সলভ করি, খুবই সহজ ওয়েতে। প্রথমে আমরা 1 নাম্বারটা করি, চাঁদে জি এর মানটা জিজ্ঞেস করছে। তাহলে চাঁদ আর পৃথিবীর কথা বলা আছে, পৃথিবীরটাকে ধরে নিলাম আমি জিই, তাহলে বোঝার সুবিধার জন্য লিখলাম জিই। আর্থ মানে পৃথিবীতে জানো চাঁদেরটা বের করতে হবে, তাহলে তুমি চাঁদেরটাকে উপরে লিখবা চালাকি করে, লিখলা জিএম, আর নিচে কি হবে, পৃথিবীরটা বসাবা জিই। তুমি লিখলা তোমার এই চাঁদেরটা বের করতে হবে, চাঁদের জি এর মান, পৃথিবী জি এর মানটা জানো, তাহলে তুমি লিখলাই হবে জিএম/জিই। এখন সমান চিহ্ন দিবা। তোমাকে একটু আগে লেখা শিখে আসছি, তুমি জানোই জি ইকুয়াল টু লিখতে হয় এভাবে, GM/r²। তো খেয়াল করো, এখানে জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, এবং জি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। একটু আগে আমরা শিখছিলাম কিভাবে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক থাকলে লাইনটা লিখতে হয়। আমরা এখানে কি লিখছি, GM/GE। তো যদি আমি প্রথমে এম দিয়ে লিখতে চাই, তাহলে কি লিখবো আমরা, ফার্স্টে লিখে ফেললাম এখানেও এম, এখানেও এম। একইভাবে তুমি দেখতে পাচ্ছ জি এর সাথে এম এর সম্পর্ক যেহেতু সমানুপাতিক, তাহলে তুমি এখানে এম আর এখানে ই লেখা যেহেতু, তা তুমি ঠিক একই রকমভাবে লিখে ফেলবা M/E। তার মানে আমাদের পৃথিবীর ভর আর এই এম হচ্ছে ছোট এম, মানে কি মন, অর্থাৎ চাঁদের ভর লিখে ফেললাম। একইভাবে যেহেতু আমি বুঝতে পারতেছি যে আমাদের ব্যাসার্ধের সাথে সম্পর্কটা, তাহলে আমরা জি এর সাথে আর এর সম্পর্কটা এইভাবে লিখে ফেলবো। এবং এই লাইনটা তোমাদেরকে বারবার অ্যাপ্লাই করতে পারতে হবে, খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারতে হবে, যেন এইটা নিয়ে তুমি কোনো প্যারা না খাও, বারবার একটু প্র্যাকটিস করো। এবং খুবই সহজ, বুঝতে পারলাম নিয়মটা। যেহেতু জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তুমি উল্টায় লিখবা। এখানে লিখছো M/E, তাহলে এখানে লিখবা কি E/M, জাস্ট তোমাকে উল্টায় লিখতে হবে, কারণ যেহেতু ব্যস্তানুপাতিক। কিন্তু খেয়াল করো স্কোয়ার কিন্তু আছে, তাহলে তুমি একবারে একটা কাজ করে ফেলতে পারো, একবার তুমি হোল স্কোয়ারটা দিয়ে ফেলতে পারো, তাই না? এখন তুমি জাস্ট মান বসাই দেবা, তোমার কাজ হচ্ছে এতটুকু। তো এই লাইনটা ফার্স্টে তুমি লিখে ফেলবা। এখন পরীক্ষায় তুমি যদি লিখতে চাও, কিভাবে লিখবা, তুমি কি সরাসরি এই লাইনটা লিখবা, অথবা তুমি এভাবে লিখতে পারো। তুমি পরীক্ষা যখন সৃজনশীলে লিখবা, তখন তুমি একটু চালাকি করতে পারো, এইভাবে করতে পারো। লিখে দিবা হচ্ছে বাংলা লিখে দিবা পৃথিবীর জন্য, তখন লিখবা GEMERE। আবার লিখবা হচ্ছে চাঁদের জন্য, তখন লিখবা কি GM। আমি লিখেই দেখাচ্ছি তোমাকে, তখন তুমি এভাবে লিখবা হচ্ছে GM সমান, এখানে কি ছিল GM/r²। তো তুমি সেখানে খালি কি লিখবা RM MM। তার মানে এই যে দুইটা সমীকরণ লিখবা এভাবে লিখবা পরীক্ষার সময়, যে 1 ও 2 নং সমীকরণ হতে পায়, 1 ও 2 নং সমীকরণ হতে পায়, এটা শেষ, সহজ। তুমি এইটাকে কষ্ট করে ভাগ করে ওইটা দেখানো দরকার না। যখন তোমার MCQতে দরকার হবে, তখন তো আমি এই লাইন লিখতেই যাব না, আমি সরাসরি এখানে চলে আসবো। আর যদি সৃজনশীল লিখতে চাও, তখন তুমি এভাবে দেখাই দিলে জিনিসটা অনেক সুন্দর হলো। অথবা তুমি সরাসরি লিখতে পারবা, আমরা জানি G = GM/r², অর্থাৎ সরাসরি লিখে দিবা, শেষ, তাও হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এবার আসো আমরা তাহলে মানটা বসাই দিই। তুমি এভাবে লিখতে পারো, না লিখলে খুব একটা প্যারা নাই। তো আমরা এটা মুছে দিলাম, আমরা সরাসরি লিখে ফেললাম। এখন তুমি কী করবো, মানটা বসাবা। দেখো কি লিখছে, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4/1 ভাগ। তারপরে চাঁদের ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধের 4/1 ভাগ। তাহলে একটা কাজ করে আসো, আমরা মানগুলো এখানে বসাই দিয়ে থাকি। এখানে আমরা ভরটা বসাই দিই, যেহেতু ভরটা ফার্স্টে পেলাম। দেখো ভরটা কি লেখা, বলছে এর ভর, চাঁদের ভর কি পৃথিবীর ভরের 80/1 ভাগ। তার মানে তুমি যদি আমাদের পৃথিবীর যে ভরটা, সেই পৃথিবীর ভরটাকে M ধরো, তাহলে তুমি কি লিখবা, যে পৃথিবীর ভর হচ্ছে মনে করো ধরছো বড় হাতের M, চাঁদের ভরকে কি ধরতে হবে, M/80। দেখো এখানে লেখা আছে না 80/1 ভাগ। তার মানে আমাদের এই চাঁদের যে ভরটা, সে চাঁদের ভরটা কি হবে, পৃথিবীর যে ভর ছিল তার কি 80/1 ভাগ মাত্র, তাহলে উপরে একটা 1 আছে, তাহলে M/80 খুব সহজে বুঝতে পারতেছি। একইভাবে আসো আমরা আর এর মানটা এখানে বসাই দিই, আর এর মানটা বসাই দিই।
কি বলছিল ওরা, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধে 4/1 তুমি পৃথিবীরটাকে যদি আর ধরে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে চাঁদের ব্যাসার্ধ কি হবে 4/1 বলছে না, তাহলে কি হবে r/4 হবে। এখানে বলছিল কি যে 80/1 তাহলে m/80, আর এখানে বলছিল 4/1 তাহলে r/4, সহজ হিসাব। এবং তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট স্কোয়ারটা ছিল সেটা দিয়ে দিলা। এখন তুমি এইটুক ক্যালকুলেশন মুখেই করতে পারবা, কাটাকাটি করে দাও। দেখো এই 80টা এই দাগের নিচে আছে কিন্তু, তাই না, এই যে দাগ, এই দাগের নিচে কিন্তু 80টা আছে, তাহলে তুমি কি করবা, এই 80টাকে আসলে একদম নিচে পাঠাই দিবা। এবং এখানে খেয়াল করো এখানকার আর কাটা যাচ্ছে, এই ডিভাইডেড/4টা কিন্তু দাগের নিচে আসে, যখন উল্টাবে উল্টা উপরে চলে আসবে 4, উপরে আসছে স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16, 4 স্কোয়ার মানে 16। তা তুমি জাস্ট বুঝে ফেললা কি আসলো তোমার এখানে জিনিসটা ছিল এরকম GM/GE, তুমি এখন এসে লাইনটা লিখতে পারো GM/GE, অর্থাৎ GM সমান তুমি কি পেয়ে গেলা, এখানে ছিল কত, কাটাকাটি করো একটু, 580 চলে আসবে, তাহলে উপরে আসতেছে আমাদের হচ্ছে 1, নিচে আসতেছে হচ্ছে 5, আর এখানে যে জিটা ভাগ ছিল এদিকে আসে গুণ হয়ে যাবে। তা তুমি জি এর ওই মানটা কত 9.8, সেটাও তুমি একবার চাইলে বসাই দিতে পারো, শর্ট করলা, তাহলে এইটাই কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার। 9.8/5 এই যে মানটা আসবে সেটা কি হবে, এত মিটার/সেকেন্ড²। এটা কিসের অ্যান্সার ছিল আমাদের, এই প্রথমটা চাঁদে জি এর মান কত, খুবই সহজ বের করলা। এই যে এই কাজটুকু তুমি করলা, এই সেম কাজটুকু তোমাকে এই সকল অঙ্কের জন্য আবার করতে হবে। তো এই জন্য এইটা ফার্স্ট আমরা শিখে নিলাম, এটা খুবই জরুরি এবং এটা খুবই সহজ, কোনো কঠিন জিনিস এখানে তুমি দেখতে পাচ্ছ নাই, জাস্ট সূত্র যেটা আমরা শিখছিলাম জাস্ট অ্যাপ্লিকেশনটা। সমানুপাতিক ব্যস্তনবিধি আমি এই লাইনটা লেখানো তোমাকে আগে শিখাই দিছি, যেন তুমি না পারো এই জন্য আগেই শিখাই দিছি, তারপর জাস্ট মানটা বসাই দিলাম। এতটুকু কাজ কিন্তু ভাই তোমাকে পারতেই হবে, যদি না পারো তাহলে আসলে কিছু বলার থাকবে না। কারণ দেখো এখানে অন্য তেমন কিছু তোমাকে চিন্তাও করতে হয়নি, নতুন কিছু কিন্তু আসে নাই, তোমার একদম সিম্পল ছিল, তোমার অবশ্যই পারতে হবে। এবার আসো দেখি আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলো কি জিজ্ঞেস করছি এবং কীভাবে আমরা এই জিনিসগুলো একইভাবে সলভ করব। দেখো কি বলছে 2 নম্বরটা, বলছে এরকমই ঘটনা, চাঁদের ব্যাসার্ধ বেশি ব্যাসার্ধ এত গুণ, তাহলে পৃথিবীতে যদি কোনো মানুষের ওজন 80 নিউটন হয়, চাঁদে ওজন কত? তা তুমি কি করবা, তোমার কাজ হবে জাস্ট এই জিনিসটুকু করা। সেম একইভাবে তুমি কি করবা, তুমি এভাবে করে জিএমটা বের করবা, তারপরে তুমি লিখবা যে চাঁদে ওজন, তাহলে এটা কিন্তু প্রথমটার অ্যান্সার শেষ, একটা অ্যান্সার শেষ। 2 নম্বরটা তুমি কি করবা, এটা ছিল এই নাম্বারটা আমাদের, তাই না, এই নাম্বারটা। আর বি নাম্বারটার জন্য এই সেম কাজ তুমি একবার করবা, তারপরে তুমি লিখবা যে অর্থাৎ চাঁদে ওজন, তাহলে চাঁদে ওজন তো তুমি বের করতে পারবে, চাঁদে ওজন তুমি কি লিখবা, চাঁদে ওজন ইকুয়াল টু কি mg, তাই না, mg যে লিখবা, কোন জি লিখবা, চাঁদের জি লিখবা, কষ্ট করে বের করছো। তাহলে এই যে মানটা আসছে সেই মানটা তোমাকে বসাইতে হবে, কিন্তু তাকায় দেখলা ভাইয়া কি নাই, তোমার এখানে হচ্ছে ভরটা জানা নাই। এখন তুমি কীভাবে ভর বের করবা, এতটুকু এই জন্যই কিন্তু দেখো চাঁদে পৃথিবীতে ওজনটা দেওয়া আছে, তুমি কি করবা, তুমি শুরুতে লিখে নিবা যে হচ্ছে পৃথিবীতে ব্যক্তির ওজন ছিল হচ্ছে এত, সুতরাং ওই পৃথিবীতে ভর যা থাকবে চাঁদেও তো ভর তাই থাকবে, আমরা জানি ভর একই থাকবে। তাহলে ভরটা কত আসবে, আমরা জানি কি করতে হয় যে হচ্ছে ওজনটাকে 9.8 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, ভর চলে আসবে, আমরা জানি W = mg। তো ওইটার জন্যই কিন্তু আমাদের কী দেওয়া ছিল, ওই লাইনটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই ওজনটা দেওয়া আছে, যেন আমি ভরটা বের করে নিতে পারি। তাহলে ভর তুমি পেয়ে গেলা, বসাই দাও, ভর পেয়ে গেলে 80/9.8, কোনো প্যারা নেই। একইভাবে তুমি কি করো, এখানে যে ওজনটা ছিল সেটা মানে জি এর মানটা বসাই দাও, দেখো 9.8/5, তো 9.8 কাটাই যাচ্ছে, বা তুমি ডিরেক্ট ক্যালকুলেটার দিয়ে করে ফেলতে পারো, মান বসে কোনো সমস্যা নেই, আমার কাছে ক্যালকুলেটার আপাতত হাতে নাই, এই জন্য আমি কাটাকাটি করে ফেলছি। কাটাকাটি করলে কত আসবে, 16 আসবে, দেখো 16 নিউটন। তাহলে তুমি বুঝতে পারলা যে চাঁদে ওই ব্যক্তির ওজন কত হবে, 16 নিউটন হবে। এই প্রশ্নটার পরীক্ষা আমাকে আরেকভাবে জিজ্ঞেস করতে পারতো যে পৃথিবীতে ওজন 80 নিউটন হলে চাঁদে ওই ব্যক্তির ওজন কতটুকু হারাবে, চাঁদে কতটুকু ওজন হারাবে, এভাবে জিজ্ঞেস করতে পারতো। তুমি সেম একইভাবে বের করতা যে সুতরাং চাঁদে ওজন হবে হচ্ছে 16 নিউটন, তাহলে চাঁদে ওজন হারাবে, তখন তুমি লিখতা এক্সট্রা করে, সুতরাং যদি ওজন হারাবের অঙ্কটাও আসতো তখন তুমি নিচে লিখে দিতা ওজন হারাবে। যদিও এখানে চাই নেই, তা আমার অ্যান্সার কিন্তু এখানেই শেষ। যদি চাইতো তখন তুমি লিখতা যে ওজন হারাবে, সমাধান কী করতো, আগে ছিল 80 নিউটন, বর্তমানে ওজন হচ্ছে 16 নিউটন, সুতরাং এতটুকু ওজন হারাবে, বিয়োগ করে দাও, তুমি পেয়ে যাবা, তাই না। তাহলে তোমার কাজ জাস্ট এতটুকু যে হচ্ছে এখানে 64 নিউটন আসবে, 64 আর 16 যোগ করলে কত আমাদের চলে আসবে হচ্ছে কত 80 চলে আসবে, মানে 64 নিউটন ওজন হারাবে। এই জিনিসগুলো পরীক্ষা আমাদের আসে এবং এই মজার ব্যাপারগুলো আমাদের রিটেনেও আসে, আমাদের MCQতেও আসে, তোমাকে সবভাবেই প্রিপারেশনটা রাখতে হবে। তো আমরা এইটুকু কিন্তু বুঝে ফেললাম যে এই কাজটুকু তোমার অবশ্যই করতে হবে, তো এক্সট্রা কাজ হচ্ছে এইটুকু। যদি পরীক্ষা এভাবে আসে, আশা করি বুঝতে পারছো, অঙ্কগুলো একবার দুবার করে রাখো, যখন আমরা সৃজনশীল দেখাবো তখন দেখবা এই অঙ্কগুলো আবার আসতেছে, তো এখন থেকে অঙ্কগুলো ভালো পারদর্শী হলে আর কোনো সমস্যা নেই। পরবর্তী অঙ্কটাই দেখো কি বলছে, সেম ঘটনা যে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর এত গুণ। এখন একটা সেকেন্ডও লোক যদি আমি চন্দ্রে নিয়ে যাই বা হচ্ছে চাঁদে নিয়ে যাই, তাহলে সেই চাঁদে তার পর্যায়কাল কত হবে। এখন এই প্রশ্নটা কেন এখানে দিল, এই প্রশ্নটা বেসিক্যালি ভাইয়া
আমাদের যে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি সেই অধ্যায়ের একটা প্রশ্ন। তো আমি ওই অধ্যায়ের জন্য যতটুকু জিনিস লাগবে আমি একটু শিখিয়ে দিচ্ছি, তোমরা এতটুকু একটু তুলে ফেলো বা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে খাতায় সুন্দর করে নোট করে ফেলবা। এবার চলো আমি 3 নাম্বারটা তোমাকে দেখাই দিচ্ছি। তো তোমার এতটুকু কাজ কিন্তু মাস্ট, এইটুকু কাজ তোমাকে করতে হবে। এইটুক করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা একটু কাজ করতে হবে। তাহলে আমরা এইটুকুর পরবর্তী যে কাজটুকু সেইটুকু কাজটা করি আমরা। তাহলে আমরা এইটুকু কিন্তু বুঝে ফেলছি, চাঁদের জি এর মান, পৃথিবীতে ওজন। এখন আমরা এটা লিখবো, বলছে একটি সেকেন্ড দোলকের চন্দ্রপৃষ্ঠে পর্যায়কালটা কত হবে। তাহলে পর্যায়কাল তুমি কীভাবে লিখবা, এটা হচ্ছে অষ্টম অধ্যায় একটা সূত্র। তো যারা জানো না আপাতত জেনে রাখো, একটা সরল দোলককে নিয়ে তুমি একটু টেনে ছেড়ে দাও, হচ্ছে হালকা করে বলি, এ হচ্ছে একটা সরল দোলক, মানে একটা সুতা আছে, একটা বল বাঁধা আছে, টেনে ছেড়ে দিলা, এই যে এরকম দুলবে, তো দুলে গিয়ে গেল এবং ফিরে আসলো, এই যে সময়টা, এটাকে পর্যায়কাল বলি। আর একটা কথা স্পেশালি মনে রাখবা, সেকেন্ড দোলক মান হচ্ছে যেইটার পর্যায়কাল 2 সেকেন্ড, 2 সেকেন্ড হইলেই সেই দোলকটাকে স্পেশালি আমরা বলি সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক, তাহলে এইটার দোলনকাল 2 সেকেন্ড হওয়া দরকার। কিন্তু আমরা জানতে চাচ্ছি যে চাঁদে গেলে কি 2 সেকেন্ড থাকবে নাকি চেঞ্জ হবে, তো আমরা বের করব। আমরা সূত্র জানি T = 2π√L/g, তাই না? এখন তোমার কাজ জাস্ট এতটুকু, টি এর সাথে এটার সম্পর্ক। এখন তুমি বুঝতে পারতেছো টি এর সাথে জি এর সম্পর্কটা খেয়াল। তুমি যদি এলটা জানো না, এলটা আমরা বের করতে পারবো চাইলে, বা এটা বের না করেও করা যাবে। তো সেটা আমরা শিখে আসলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক লাইনটা আমরা আবারও ইউজ করা শিখি। টি এর সাথে জি এর সম্পর্কটা দেখি। তো টি এর সাথে জি এর সম্পর্ক দেখো ব্যস্তানুপাতিক এবং বর্গমূল আবার আছে। তুমি এভাবে লিখবা, আমি জানতে চাচ্ছি চাঁদে আমার দোলনকালটা কত, আর পৃথিবীতে দোলনকালটা আমি নিচে রাখলাম, তাহলে চাঁদেরটা দরকার, চাঁদেরটাকে উপরে রাখবো। তাহলে এবার তুমি খেয়াল করো, শুধুমাত্র জি দিয়ে লিখতে চাই, কারণ এল তো সব জায়গায় সেমই থাকবে, জিটা চেঞ্জ হবে, পৃথিবীতে জি একরকম, চাঁদে জি আর একরকম। তাহলে আমরা কীভাবে লিখবো, √s দিয়ে দিলাম। আমরা কি বলছিলাম, টি এর সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে কি, উল্টা হইতে হবে। এখানে আমি এম লিখছি, তাহলে এখানে যখন জি লিখবো তখন আমি উল্টাই দিব। এখানে এম লিখছি, তাহলে এমটা আমি উপরে না দিয়ে নিচে দেবো, উল্টাই দিলাম। এখানেই লিখছিলাম, এখানেই দিয়ে দিলাম। এবার খেয়াল করো, তুমি যে এই যে কষ্ট করে বের করে রাখছিলাম, মনে পড়ে, জিএমটা বের করে রাখছিলে, এইটুকু অঙ্ক তোমাকে করতে হবে, জিটা বের করতে হবে, তারপরে এতটুকু এক্সট্রা জিনিস। তার মানে একই অঙ্ক পরীক্ষা নানানভাবে দেয়। একই অঙ্ক কিন্তু চাঁদের জি এর মান বের করা, ওই অঙ্কটার সাথেই একটু একটু লেজ লাগাই দিয়ে ভিন্ন ভিন্ন অঙ্ক বানানো সম্ভব। তো আমি তোমাকে জিনিসটা দেখাই দিলাম একসাথে করে। আশা করি তুমি বুঝতে পারছো যে মেইন কাজটুকু করার পরে জাস্ট এরকম হালকা হালকা চেঞ্জ তোমাকে করে নিতে হবে। তো এরকম যে টাইপগুলো আমাদের বই অঙ্ক ছিল, তো আমি দেখাই দিলাম তোমাকে সরাসরি। এখন তুমি মান বসাই দাও, এটুকু তো আমার আসলে আর করে দিতে হবে না। এবং তুমি এটাও মনে রাখো যে টিই, এই টি এর মানটা কত, 2 সেকেন্ড। সেকেন্ড দোলক যেহেতু বলছে, মানে অবশ্যই দোলনকালটা কত হবে, পৃথিবীতে দোলনকাল হয়েছে নেবে 2 সেকেন্ড হবে। তো আমরা এখন আসলে মানটা বসাই দিই। জি এর মানটা হচ্ছে কত, 9.8। জি এম এর মানটা কত, 9.8 ভাগ 5। তাহলে এখানে 9.8 আসবে, আর ভাগ 5, আচ্ছা এখানে দিয়ে আসো, পরে চেঞ্জ করা যাবে। তাহলে 9.8 কাটটা চলে যাবে, এবং এইটুকু করলে কি আসবে, এটুকু করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এরকম, যে √, এই 5টা ভাগ আছে উপরে চলে আসবে, তাহলে √5। আর এইদিকে কি ছিল আমাদের টিই, মানে 2 সেকেন্ড দিয়ে গুণ করে দিও, ভিন্ন একটা মান আসবে, এটা আমাদের অ্যান্সার হবে। মানে আলটিমেটলি, তো আমি একটু অ্যান্সারটাও লিখে দেখাই যেন কারো কোনো কনফিউশন না থাকে। তো আমি অ্যান্সারও একটু লিখে দেখাচ্ছি। তাহলে আমরা এই লাইনটা পাইলাম যে সুতরাং টিএম সমান আমাদের কী হবে, ওই পাশে পাইছি আমরা √5, এবং এখানে টিটা ভাগ ছিল, এদিকে আসার পরে গুণ হয়ে যাবে, এবং টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলবো যে সেকেন্ড দোলকটার, পৃথিবীতে সেকেন্ড দোলকটা যখন ছিল সেটাকে আমি চন্দ্রে নিয়ে গেলাম, তখন তার পর্যায়কাল হবে 2√5 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো। আমরা প্রথমে যে সূত্র আমরা শিখলাম, ভূপৃষ্ঠে যে কোনো গ্রহ বা উপগ্রহের ভূপৃষ্ঠে জি এর যেই মান, সেই জি এর মানের সূত্রগুলো এইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। জি = gm/r² শিখছিলাম, আর এটা ছিল 4/3π√r। এই দুইটা সূত্র আমরা দেখলাম, আমাদের একটার অ্যাপ্লিকেশন খুব ভালো মতো দেখে ফেললাম, যে এরকম gm/r² থাকলে কীভাবে অঙ্ক পরীক্ষা আসতে পারে সৃজনশীলে বা এমসিকিউতে। এখন আমরা দেখবো যে 4/3π√r যেই টাইপ সূত্রটা ছিল, সেটা দিয়েও নানানভাবে প্রশ্ন পরীক্ষায় বিগত বছরগুলোতে আসছে, আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে আসছে, এইচএসসি পরীক্ষাতেও আসছে। তো চলো সেটা আমরা দেখি। এবার চলো তাহলে আমরা এই জি = gm/r² এবং জি = 4/3π√r, এই লাস্টের এই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন দেখি। দেখো এখানে বুটেক্সে এবং সাস্টে আসা দুটো প্রশ্ন লেখা আছে, যেটা আমরা একটু আগে শিখে আসলাম। জি এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে জি = gm/r², যে কোনো গ্রহের বা উপগ্রহের ভূপৃষ্ঠে এই সূত্রটা হবে, বা আমরা শিখে আসলাম আমাদের হচ্ছে 4/3π√r, এই দুটো সূত্র আমরা ইউজ করতে পারবো যে কোনো গ্রহের পৃষ্ঠে জি এর মান বের করার জন্য। তো ওই রিলেটেড একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, তোমাকে বুঝতে হবে কোন সূত্র তুমি নিয়ে কাজ করবা। দেখো একটা প্রশ্ন লেখা যে একই ঘনত্বের দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:1,
ব্যাসার্ধের মান অনুপাত দেওয়া আছে যে একটা গ্রহের ব্যাসার্ধ যদি 2 হয় অন্যটা হবে 1, তাহলে এদের পৃষ্ঠে জি এর অনুপাত কত হবে? তার মানে ব্যাসার্ধের সাথে জি এর সম্পর্ক বলছে। এখন যারা এত বেশি খেয়াল করবে না, যাদের এই সূত্র বেশি ভালো মনে আছে, তারা এরকম চিন্তা করতে পারে, আরে জি এর সাথে তো আর এর সম্পর্ক কি, যে বর্গের ব্যস্তানুপাতিক, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে উল্টা হবে 2:1 বলছে, তাহলে অ্যান্সার হবে কি 1 মানে উল্টাই অ্যান্সার হবে। কিন্তু বর্গ আছে, বর্গগুলো কি আসবে? বর্গগুলো 1:4 আসবে, তাই না? তার মানে 2:1 যেহেতু আছে এটাকে উল্টাই দিবা, উল্টাই দিলে কি আসবে 1:2, বর্গগুলো কি আসবে 1:4, তাহলে 1:4 অনেকে খুঁজবে এবং দেখো এই বি নাম্বার অপশন কিন্তু পাবেও, এবং তাদের অ্যান্সার কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? এখানে আরও একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যে কি লেখা আচ্ছা, একই ঘনত্বে, তোমাকে যখন আমি সূত্র পড়াইছিলাম বেসিক, তখন খুব ভালো করে বলছিলাম, যখন বলবে একই ঘনত্ব বা যখন ঘনত্বটা কনস্ট্যান্ট থাকবে তখন ঘনত্বের সূত্র নিয়ে আমরা কাজ করব। আর যখন কিছু বলা না থাকে তখন আমরা ধরে নিই যে ভরটা কনস্ট্যান্ট, গ্রহের ভর কনস্ট্যান্ট, তাহলে আমরা ভরেরটা দিয়ে করি। কিন্তু স্পেসিফিক তোমাকে বলে দিচ্ছে একই ঘনত্বের দুইটা গ্রহ, মানে ভরটা এখানে আমাদের ম্যাটার না, আমাদের ম্যাটার হচ্ছে এই ঘনত্বটা, একই ঘনত্বের দুইটা গ্রহ। তাই ঘনত্বের কথা তোমাকে উল্লেখ করেছে, ঘনত্বটা কনস্ট্যান্ট বলছে, তুমি ঘনত্বের সূত্রটি নিয়ে কাজ করবা। আর তুমি বুঝতে পারতেছো, তুমি জানো যে আমরা সূত্র জানতাম ঘনত্ব দিয়ে, যে এরকম যে ভূপৃষ্ঠে 4/3 পাই রো জি আর, এবং খেয়াল করো বলেই কিন্তু সে এদের পৃষ্ঠে, তার মানে ভূপৃষ্ঠে, তাই ভূপৃষ্ঠের সূত্র লিখছি আমরা 4/3 পাই রো জি আর। খেয়াল করো 4/3 পাই রো জি আর, এই যে আর এই জি এর সাথে তাহলে আর এর সম্পর্কটা কি দাঁড়ালো, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ডিরেক্ট সমানুপাতিক, বুঝতে পারতেছো? তার মানে যেহেতু এই কথাটা আমি তোমাকে আগেই শিখে আসছিলাম, জি এর সাথে আর সমানুপাতিক হবে কখন? যখন আমাদের দেখি এই ঘনত্বটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঘনত্ব কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবার ঘনত্ব যদি কনস্ট্যান্ট, তাহলে আমি জি আর সমানুপাতিক চিন্তা করবো। তাহলে এখানে বলছিল যে ব্যাসার্ধের অনুপাত যদি 2:1 হয়, তাহলে জি এর অনুপাত কত হবে? 2:1, ডিরেক্ট সমানুপাতিক। তাহলে 2:1 কোথায় আছে? সি নাম্বারের মধ্যে আছে, ডিরেক্ট অ্যান্সার হবে। সমানুপাতিক সম্পর্ক, এটা 2:1 হলে এটাও 2:1ই হবে, সহজ কথা। তোমার কিন্তু জাস্ট এতটুকু জিনিস একটু খেয়াল করার মতো ব্যাপার ছিল, যে জি এর সাথে সম্পর্কটা আমি সমানুপাতিক ধরবো নাকি ব্যস্তানুপাতিক ধরবো, বর্গের ব্যস্তানুপাতিক ধরবো। তো যেহেতু ঘনত্বের কথা বলছিল, তাহলে আমরা কি করলাম, সমানুপাতিক ধরলাম, কারণ আমরা শিখে আসছিলাম আগে। এটা আসলে হচ্ছে বুডেক্সে 16-17 সেশনে ভর্তি পরীক্ষাতে। দেখো একই রকম আরেকটা প্রশ্ন দেওয়া, যে এই একই রিলেটেড, এটা আসলে হচ্ছে সাস্টে 10-11 সেশনে আসছিল ভর্তি পরীক্ষাতে। চন্দ্র ও পৃথিবীর গড় ঘনত্ব সমান ধরে নিলে, গড় ঘনত্ব মানে কি, রো সমান ধরে নিলে মানে কি, রোটা কনস্ট্যান্ট আছে দুইটা গ্রহের ক্ষেত্রে। তাহলে আবারও বুঝতে পারলাম এখানে রো কনস্ট্যান্ট, যেহেতু রো কনস্ট্যান্ট তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো জি এর সাথে তার সম্পর্ক সমানুপাতিক হবে, বা তোমাকে এইটা দিয়ে কাজ করতে হবে 4/3 পাই রো জি আর, এই সূত্রটা দিয়ে। জিজ্ঞেস করছে কি, দেখা যাক, জিজ্ঞেস করছে চন্দ্রের ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা একটা কাজ করে আসো, জাস্ট চন্দ্রের ব্যাসার্ধ চাইছে, আর আমি কি জানি এখানে, তো বুঝতে পারলাম যেহেতু জি এর সাথে আর সমানুপাতিক। কেন সমানুপাতিক? কারণ এই যে রোটা কি কনস্ট্যান্ট, রোটা কনস্ট্যান্ট এখানে বলেই তো দিচ্ছে। তো তুমি জি এর সাথে আর সম্পর্ক লিখবা কিভাবে? তো আর বের করতে বলছে চন্দ্রের ব্যাসার্ধ কত, তাহলে লিখলাম আমি হচ্ছে আর এম, তো নিচে লিখবো কি আর ই। এখন আমি ইচ্ছা করেই চন্দ্রের ব্যাসার্ধটাকে আগে লিখছিলাম, এটাকে বের করতে হবে, তো আমি এটাকে উপরে লিখলাম আর পৃথিবীটাকে নিচে লিখলাম। তো তুমি জানো জি এর সাথে আর সমানুপাতিক, আগেই লেখা শিখে আসছি সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কাহিনী। সমানুপাতিক হলে কি m/e লিখছি, তাহলে এখানেও কি লিখবো, যে হচ্ছে m/e, তো লিখবো সমানুপাতিক যেহেতু মানে সেম হবে, এখানে হবে gm, এখানে হবে কি জি। খেয়াল করো তোমার কাছে চাইছে কার মান, তোমার কাছে চাইছে হচ্ছে আর এম এর মান, বা আর এর মানটা চাইছে, চন্দ্রের আর এর মানটা চাইছে। তো তুমি কি করবা, তুমি এখান থেকে লিখে ফেললা এখানে যে আর এম ইকুয়াল টু কি হবে, এখানে মানটা বসাই দিয়ে আমরা আসো জিএম এর মানটা, তো প্রশ্নে বলে দিছিল যে চাঁদে জি এর মানটা হচ্ছে পৃথিবীতে জি এর মানের 6/1 এভাবে বাংলাতে বলে দিছিল, আমি এভাবে লিখে দিছি, প্রশ্নে বাংলাতে লেখা ছিল চাঁদে জি এর মান। চাঁদের জি এর মান না বলে প্রশ্ন এভাবে বলতে পারে চাঁদে ওজন পৃথিবীর ওজনের 6/1, পৃথিবীর ওজনের 6/1 যদি হয় তাহলে জি এর মানও 6/1 হবে। আর এটা তোমাকে আমি আগেই শিখে আসছিলাম বেসিক ইনফরমেশনগুলোর মধ্যেই। তো বসাই দিই জি ভাগ হচ্ছে 6, তো জি এম এর মানটা বসাই দিলাম কত, জি ডিভাইড কত 6, আর জি ই পৃথিবীর জিটাকে তুমি জি ধরলাম, সমস্যা নেই, তো জি জি কাটা চলে যাবে। আর এখানে গুণ আকারে কি আছে বলো তো, গুণ আকারে আসবে হচ্ছে এই যে পৃথিবীর যে ব্যাসার্ধ ভাগ ছিল এদিকে আসলে গুণ হয়ে যাবে, পৃথিবীর ব্যাসার্ধ প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে 6000, হিসাবের সুবিধার জন্য 6000 বলে দিচ্ছে। তাহলে এই 6 দিয়ে তুমি 6000কে কাটো, তাহলে আলটিমেটলি কত আসবে, 1000 আসবে, তাহলে 1000 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, এই হচ্ছে আমাদের সেই 1000 কিলোমিটার, যেটা কার ব্যাসার্ধ, আমাদের চন্দ্রের ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম এই 4/3 পাই রো জি আর, এইটা দিয়ে কীভাবে প্রশ্ন আসতে পারে একটা আইডিয়া কিন্তু আমরা রাখলাম। তো দুইটা সূত্র তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই ব্যাপারটা মনে রাখো, জি এর সাথে আরের সম্পর্ক সমানুপাতিক যদি রোটা কনস্ট্যান্ট হয়, যদি ভরটা কনস্ট্যান্ট হয় তাহলে সম্পর্ক কী হবে, জি এর সাথে আরের সম্পর্ক কী হবে, আমরা জানি 4gm/r², তাহলে 1/r² কিন্তু হবে। এটা কখন, আমাদের কোনটা কনস্ট্যান্ট, ভর যখন কনস্ট্যান্ট, এম যখন কনস্ট্যান্ট, হ্যাঁ
এম যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমরা কী করবো, এম কনস্ট্যান্ট থাকবে তখন আমরা জি এর সাথে আরের সম্পর্কটা বর্গের ব্যস্তানুপাতিক চিন্তা করে অঙ্কগুলো করবো। তো এটারও কিন্তু আমরা এক্সাম্পল সামনে চাইলে দেখতে পারি। তো আশা করি এতটুকু ব্যাপার তোমাদের কাছে একদম টনটনা ক্লিয়ার হয়ে গেছে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এইটুকু দিয়ে তুমি আরও বাসায় অঙ্ক প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো করবা সামনের দিনগুলোতে। শুধু এইচএসসি পরীক্ষা তোমার টার্গেট না, তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার টার্গেট বুয়েট, তোমার টার্গেট ঢাকা মেডিকেল কলেজ, মানে ওই সকল জায়গাগুলোতে কিন্তু তোমাকে ফাইট করতে হলে, লড়াই করতে হলে তোমার প্রত্যেকটা জিনিসের বেসিক খুব ভালো মতো জানা থাকা লাগবে। তাহলে তুমি একই সাথে তোমার দ্বারা ঢাকা মেডিকেলও সম্ভব, তোমার দ্বারা ঢাকা ইউনিভার্সিটিও সম্ভব, তোমার দ্বারা বুয়েটও সম্ভব। এমন স্টুডেন্ট যারা সব জায়গায় চান্স পায়, তারা কীভাবে চান্স পায়? তারা একাডেমিক লেভেল থেকেই প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি একদম ভালো করে মনোযোগ দিয়ে পড়ে। তুমি যদি তোমার মধ্যে অস্থিরতা থাকে যে ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন, এটা করেন, তাহলে হবে না। তোমাকে প্রত্যেকটা টপিকের ডেপথ চাইতে হবে। ভাইয়া যত তাড়াতাড়ি শেষ করুক বা আস্তে শেষ করুক, তোমাকে আরও বেশি সময় ইনভেস্ট করতে হবে, কারণ এটা তো তোমার জন্য, তাই না? ইনভেস্টমেন্টটা তোমার উপরে। তুমি যত বেশি সময় দিবা তত ভালো শিখবা, তত ভালো জানবা, তত কনফিউশন ক্লিয়ার হবে, তত অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে তোমার এই কনফিউশনগুলো আসবে না, তুমি একদম সহি শুদ্ধ অ্যান্সার করে আসতে পারবা। চলো আমরা পরের টপিকের শুরু করি, আগিয়ে যাই সামনে, এবং তোমরা এই টপিকগুলো বাসায় ভালো করে অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। আমরা এখন দেখব অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। আমরা একটু আগে দেখে আসলাম যে কোনো গ্রহের জন্য ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কী হবে, জি ইকুয়াল টু gm/r² অথবা 4/3πρgr। গড় ঘনত্ব দেওয়া থাকলে এইটা, ভর এবং ব্যাসার্ধ সরাসরি দেওয়া থাকলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। এবং আমরা এতটুকু জানলাম যে এই জি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট না, এই জি এর মানটা এক এক অবস্থানে এক এক রকম। তবে এটা মনে রাখতে পারো, যে কোনো একটা ফিক্সড অবস্থানের মধ্যে ধরলাম এই অবস্থানটাতে, এই অবস্থানে জি এর মানটা কিন্তু ধ্রুবক। মানে এখানে জি এর মানটা মনে করো 9.78, তার মানে সবসময় 9.78 থাকবে। কিন্তু আমি যদি ডিফারেন্ট একটা অবস্থানে যাই, এইখানে এই অবস্থানে আসি, এখানে জি এর মানটা আবার আলাদা। তার মানে স্থান ভেদে জি এর মানটা পরিবর্তিত হয়। আবার এই জি এর মানটা আমি যেই বস্তুটা নিচ্ছি সেই বস্তুটা পড়তেছে ওই বস্তুর উপর নির্ভর করে না, এই জি এর মানটা নির্ভর করে ওই গ্রহটার ভরের উপরে, ওই গ্রহটার ব্যাসার্ধের উপরে। এই জিনিসগুলো আমরা একটু আগেই জেনে আসলাম, তাই না? এবং এগুলোতে আমরা এক্সাম্পল দেখছি। তো আমরা যেটা বলতেছিলাম যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এই অভিকর্ষ ত্বরণটা কী কী কারণে পরিবর্তিত হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তিত হচ্ছে, ভ্যালুগুলো কত, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের অন্যতম 3টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে উচ্চতার জন্য। তুমি যদি এই ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উচ্চতায় উঠতে থাকো, তার মানে ভূকেন্দ্র থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে বা ওই গ্রহটার কেন্দ্র থেকে তুমি কত উচ্চতায় অবস্থান করতেছো তার উপরে ভিত্তি করে জি এর মানটা চেঞ্জ হবে। তুমি ভূপৃষ্ঠে থাকলে একরকম হবে, তুমি ভূপৃষ্ঠ থেকে আরও বেশি উচ্চতায় থাকলে জি এর মানটা আরও ভিন্ন ভিন্ন রকম হবে। অথবা তুমি যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও নামতে থাকো, তাহলে দেখো কেন্দ্র থেকে তো তোমার উচ্চতা চেঞ্জ হচ্ছে, আগে উচ্চতা এরকম ছিল, এখন উচ্চতা কমে গেল। তার মানে উচ্চতার কম বেশির কারণে জি এর মানটা চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হয়ে কত হবে সেগুলো নিয়ে আমরা কাজ করব। একটা ব্যাপার গেল। উচ্চতার পরে আরও একটা কারণে জি এর মানটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীর আকারের কারণে। আমরা জানি পৃথিবীর আকারটা সুষম গোলাকার না, যেহেতু পৃথিবীর আকারটা সুষম গোলাকার না, একটু চ্যাপ্টা, তার মানে সব জায়গায় কিন্তু ব্যাসার্ধটা সমান না। এখানে ব্যাসার্ধটা যেরকম, এই সাইডে দেখা যায় ব্যাসার্ধ আরও বেশি। তার মানে যেহেতু ব্যাসার্ধটা ডিফারেন্ট, কারণ পৃথিবীটা নিজে একটু চাপা, তার মানে আমাদের, এবং এইটার নাম আছে সেটা আমরা পরবর্তী শিখবো, এটাকে বলা হয় মেরু অঞ্চল, বা এই বরাবর, এই যে এই বরাবর যেটা থাকে সেটাকে বলি আমরা বিষুবীয় অঞ্চল। দেখা যায় এই বিষুবীয় অঞ্চলে এই আরের মানটা বেশি হয়, আর এটা আমরা যদিও গোলাকার করে রাখার চেষ্টা করছি, জিনিসটা কি আর একটু চ্যাপ্টা। তার মানে দেখা যায় মেরু অঞ্চলে আরের মানটা কম থাকে আর এইদিকে আরের মানটা বেশি থাকে। তার মানে পৃথিবীর আকারের কারণে এই ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ডিফারেন্ট এলাকায় জি এর মানটা ডিফারেন্ট, আকারের কারণে জি এর মানটা চেঞ্জ হচ্ছে। এবং আরও একটা কারণে জি এর মানটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি, যে আহ্নিক গতি। পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে, কিন্তু সে ঘোরার সময় নিজের চারদিকেও ঘুরতেছে। তো নিজের চারদিকেও যেভাবে ঘুরতেছে, এই যে নিজের গতি, নিজের অক্ষের চারদিকে গতি, আহ্নিক গতি, এই গতিটার কারণেও দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় জি এর মানটা বিভিন্ন রকম। তো সেই সবগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। তো আমরা ফার্স্টে দেখে ফেলবো কি, যে উচ্চতার কারণে জি এর মানগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা বুঝে ফেলছি অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে না হয় যদি এখন আমরা এই উচ্চতায় যাই, তাহলে জি এর মানটা কী হবে সেটা আমরা আলোচনা করব। তো ভূপৃষ্ঠটা আশা করি সবার মনে আছে, ঠিক আছে। এবার চলো আমরা দেখে ফেলি হচ্ছে ভূপৃষ্ঠ না গিয়ে যদি আমি হচ্ছে আরও ডিফারেন্ট একটা উচ্চতায় চলে যাই, তাহলে আমরা কী করবো, মনে করো আমি এখান থেকে আমি আরও উচ্চতায় উঠছি, বা হচ্ছে আমি এখান থেকে আরও একটা ডিফারেন্ট উচ্চতা একটা উঠছি, ধরলাম এই সেই উচ্চতাটা আমি এইখানে উঠছি, হ্যাঁ, ধরলাম এই অবস্থানে আমি আসছি। আগে ছিলাম আমি ভূপৃষ্ঠের সূত্র আমরা সবাই জানি, কিন্তু ভূপৃষ্ঠে না থেকে যদি আমি এই উচ্চতাতে উঠি, এই উচ্চতা বলতে কোথায়, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা, তার মানে এই যে এইটুক ডিস্টেন্স হচ্ছে এই উচ্চতা। এটা তোমাকে আবার খেয়াল রাখতে হবে যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠ থেকে মনে করো তুমি 500 কিলোমিটার উচ্চতায় উঠছো, তো এইখানে এখন জি এর মানটা কীরকম সেটা আমরা বের করতে চাই এই উচ্চতাটায়। তো
তো এটাকে আমরা নাম দিই হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তো তোমরা সবাই খাতায় লিখে ফেলতে পারো যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে কি যে এইচ উচ্চতায়, 1 নাম্বারটা কি যে এইচ উচ্চতায় আমাদের এই পরিবর্তনটা কীরকম হয় সেটা আমরা জানতে চাই, যে এইচ উচ্চতায় জি এর মান। এইচ উচ্চতায় জি এর মানটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, জি এইচ, জাস্ট ডিনোট করতেছি এইচ দ্বারা, তার মানে বোঝাচ্ছি আমরা এইচ উচ্চতায় জি এর মান। তো আমরা এটা বের করবো, সমস্যা নেই, আমরা এটা বের করতে চাই। তাহলে এখন আমরা যে বেসিকটা শিখছিলাম সেখানে চলে যেত, আমরা লিখতেছি যে জি এইচ, এইচ উচ্চতায় জি এর মান। তো আমরা এই ফর্মুলাটা একটু আগে ইউজ করে আসলাম, যে ভূপৃষ্ঠে থাকলে কি লিখতাম আমরা, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা আমরা এখানে ডি স্কোয়ারও লিখতে পারতাম। তো এই জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, এখানকার আর মানে কি, এখানকার আর মানে ছিল ওই ভূকেন্দ্র থেকে, ওই যে আমাদের ভূকেন্দ্রটা ছিল, পৃথিবীর কেন্দ্র ছিল, সেই কেন্দ্র থেকে আমি কত উচ্চতায় চাচ্ছি। আগে তো ভূপৃষ্ঠে চাচ্ছিলাম, তাহলে ব্যাসার্ধ বসাইছিলাম, এবার তো আমি ভূপৃষ্ঠে না, এবার আমি এতটুকু উচ্চতায় চাচ্ছি, যে এইখান থেকে শুরু করে এইখানকার উচ্চতা, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, এইটুকু আর সাথে এইটুকু আরও এইচ, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে টোটাল ডিস্টেন্সটা আসবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এইচ উচ্চতার জন্য তখন খালি আর লিখবো না, তখন কি লিখবো আমরা, তখন লিখবো আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাই না, তখন আমি জাস্ট এটা সরাসরি ইউজ করতে পারবো, কারণ এখানে একটা বস্তু এখন রাখছি, এই বস্তুটা পৃথিবীর সবাই তাকে কিন্তু টানতেছে, আকর্ষণ বলে টানতেছে কিন্তু। তাহলে তোমার টোটাল ভরটাই থাকবে, এইখানে টোটাল যে ভরটা ছিল গ্রহের ভর, সেই ভরটা আমি বসাইতে পারবো, এবং যেই দূরত্ব দেওয়া ছিল তার সাথে, বা যে ব্যাসার্ধ দেওয়া ছিল তার সাথে জাস্ট দূরত্বটা এক্সট্রা করে যোগ করে দিতে হবে, শেষ, সহজ কথা। তার মানে এইচ উচ্চতায় আমাদের যে কোনো গ্রহের জন্য এই জি এর মানটা কত হবে, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, সহজ কথা। এবার একটু আগে তুমি শিখে আসছিলে এটাও, যে যদি আমি এইচ উচ্চতায় না নেমে ভূপৃষ্ঠে চাই, এখানে এই ভূপৃষ্ঠে জি এর মানটা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে জি এর মানটা আমাদের কি আসছিল, এরকম আসছিল, তাই না, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এবার আমরা আমাদের এই ফর্মুলাটাকে এইচ উচ্চতার ফর্মুলাটাকে আমরা এরকম জি দিয়ে প্রকাশ করতে চাই। তাহলে খেয়াল করো, আমি এইখানকার জি এইচ আর এইখানকার জিটাকে একসাথে কম্বাইন করে একটা ফর্মুলা বানাচ্ছি। তাহলে কীভাবে ফর্মুলা বানাবো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক ইউজ করে করবো। তাহলে এটা কিন্তু ফর্মুলা, হ্যাঁ, এটা তোমাকে সূত্র আকারে মনে রাখতে হবে, এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। একটা জিনিস গেল, এবার আমি এখানে আরও একটা ফর্মুলা আনার চেষ্টা করতেছি, যে এখানে আমি এই ছোটো হাতের জিটা ইউজ করবো, এটা দিয়ে একটা নতুন ফর্মুলা বানানোর চেষ্টা করতেছি। তো দেখো জি এইচ আর জি, এই দুজনকে তুমি ভাগ করে দিই, এই 1 নং সমীকরণটাকে এই 2 নং সমীকরণটা তুমি ভাগ করে দিই, তো দেখো তো এরকম চলে আসবে না, এরকম আসবে না, জি এইচ ডিভাইড বাই জি, একটা ভাগ করলাম, ওই পাশে যদি ভাগ করি, এখানকার জিএম ওইখানকার জিএম কাটা যাবে। তো খেয়াল করো, জি এর সাথে এই আর এর সম্পর্ক তো ব্যস্তানুপাতিক, তাহলে উল্টা বসবে, এখানে বসছে এইচ, তাহলে এইচের যে জিনিসটা সেটা আসলে নিচে চলে আসবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর নর্মাল যেটা ছিল শুধু আর স্কোয়ার জি এর জন্য, সেটা উপরে বসবে, এমনি বুঝতে পারছি, অথবা আমরা এমনি বুঝতে পারতাম, এই সমীকরণকে এই সমীকরণতে ভাগ করলেই এই জিনিসটা চলে আসবে। তো এইখান থেকে আমি জিনিসটাকে সুন্দর করে লিখতেই পারি, চলে যেটা আমাদের এখানে কি আছে, ভাগাকার থেকে আসলে গুণ হয়ে যাবে, তখন তুমি এটাকে লিখতে পারবে এভাবে, যে জি এইচ ইকুয়াল টু, এই জিটা আমরা এখানে গুণ করে লিখলাম, আর এখানে লিখলাম আমরা এভাবে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। দেখো দুইজনের উপরে স্কোয়ার, তাই না, তাহলে আমরা সরাসরি একবারে হোল স্কোয়ার দিতে পারি। এবং এইটাও কিন্তু আমরা ফর্মুলা আকারে মনে রাখবো, যে এইচ উচ্চতায় যে কোনো গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণটা কত হবে, যে এই জি এইচ ইকুয়াল টু জি, এখানে শুধু জি মানে কি, শুধু জি মানে ছিল ভূপৃষ্ঠে জি এর মান। তাহলে যদি মঙ্গল গ্রহে যায়, মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে জি এর মান যেটা সেটা বসাবো, আর পৃথিবী বলে পৃথিবীতে জি এর মান যেটা ভূপৃষ্ঠে সেটা বসাবো, তাহলে আমরা এই সহজে এটা বের করতে পারবো। এবং শুধুমাত্র কি জানা লাগবে, ওই গ্রহটার ব্যাসার্ধ জানা লাগবে, আর এটা জানতে হবে যে আমি কত উচ্চতায় জি এর মানটা বের করতে চাচ্ছি, এইচটা জানা লাগবে, তাহলে হয়ে গেল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা এটা বেশি বেশি ইউজ করবো যখন দেখবা ওই গ্রহটার ভর বা ব্যাসার্ধ মানে ভর দেওয়া নাই, ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া, তখন তুমি সহজ এটা ইউজ করতে পারবা। আর যদি দেখো যে হ্যাঁ এটাই দেওয়া আছে, আমাদের ওই গ্রহটার ভরও দেওয়া আছে, আবার উচ্চতাও দেওয়া আছে, কত উচ্চতা বের করতে বলছে, সরাসরি এটাই ইউজ করতে পারো। কিন্তু মাঝে মাঝে দেখা যাবে আমরা দ্রুত অঙ্ক করার জন্য এইটাই ইউজ করতেছি, কারণ আমরা পৃথিবীর ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কগুলো দেয়, তো পৃথিবীর জি এর মান আমরা জানি 9.8, সহজে বসাইতে পারি। তো এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা এখান থেকে আরও একটা ফর্ম, এই দুটোই কিন্তু ফর্মুলা কার জন্য, এইচ উচ্চতার জন্য কিন্তু। তো এইচ উচ্চতার জন্য আমরা আরও একটা ফর্মুলা আনার চেষ্টা করি, কোনোভাবে আনা যায় কিনা দেখো। তাহলে আমরা এই পরের লাইনে আমরা আরও একটা কাজ করতে পারি। দেখো এখানে জি এইচ ছিল, থাকুক, এখানে জিটা ছিল সেটাও থাকুক, আমি এইখানে যে আর ছিল এখানেও আর দিয়ে ভাগ করে দিব, নিচেও আর দিয়ে ভাগ করে দিব। একই কাজ আমি উপরে এবং নিচে করতে পারবো, কোনো সমস্যা নাই। যদি একই কাজ উপরেও করছি নিচেও করছি, কোনো সমস্যা হবে না। তাহলে আমি এক কাজ করে দিই, কী করছি, এখানে আর দিয়ে ভাগ করছি, আরকে আর দিয়ে ভাগ করছি, নিচেও আর দিয়ে ভাগ করছি, তাহলে উপরেও আর দিয়ে ভাগ, নিচেও আর দিয়ে ভাগ। উপরে আর দিয়ে ভাগ করলে আসবে 1, আর নিচে কত আসবে, এখানে আর দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 1, আর এখানে আর দিয়ে ভাগ করলে আসবে কত, এইচ বাই আর, সেটাই থাকবে, কারণ ভাগ তোর যাবে না, এইচ বাই আরই থাকবে। উপরে কি আছে আমাদের, উপরে আছে হচ্ছে আমাদের হোল স্কোয়ার, তাই না। এবার দেখো এই হোল স্কোয়ারটাকে আমরা এভাবে দিয়ে দিতে পারি,
এবং হোল স্কোয়ারটাকে ডিফারেন্টভাবে লিখি, একটু খেয়াল করো ডিফারেন্টভাবে। আমরা এরকম কাজটা কেন করতেছি, আমরা আরও একটা সূত্র আনতে চাই। এই হোল স্কোয়ার ছিল, তো এই স্কোয়ারটা আমি এই 1-এর উপরেও দিলাম, তাহলে 1 স্কোয়ারটা 1 হয়ে গেল, বুঝতে পারছো তো? তাই আমি দিয়ে দিই, নাহলে পরে অনেকে বুঝবে না। আবার দেখো এইটা যে স্কোয়ারটা এই উপরেও দিলাম, আবার নিচেও দিয়ে দিলাম, দুজনের উপরে দিয়ে দিলাম, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এবার পরের লাইনে আমি আরও একটা কাজ করি, GH ইকুয়াল টু, দেখো এখানে জি ছিল, জি থাকুক, এবার 1 স্কোয়ার করলে তো 1ই আসবে, এটা কোনো সমস্যা নাই। এবার এইখানে যেটা লেখা 1 + h/r, এটা নিচে আসে, উপরে যখন উঠবে এই পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, তখন জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম 1 + h/r, আর এই 2টা তখন হয়ে যাবে কত, -2। তাহলে জিনিসটা হবে এরকম, g × 1 + h/r হোল টু দি পাওয়ার -2। এবার এই জিনিসটাকে তুমি যদি আরও একটু সিম্পলিফাই করার ট্রাই করো, এর পরের লাইনে কী আসবে তুমি খেয়াল করো। এর পরের লাইনে তাহলে আমি এইটা এখন আপাতত মুছে দিচ্ছি, আমি এইটাকে পৃথিবী রাখতেছি, ওকে ফাইন। এখান থেকে দেখো পরের লাইনে আমি কী লিখতে পারবো হচ্ছে এরকম, GH ইকুয়াল টু, জি এইখানে ছিল, থাকুক, কোনো সমস্যা নেই। দেখো 1 + h/r, তোমরা একটা সূত্র শিখছিলা এরকম যে 1 + x হোল টু দি পাওয়ার n যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্র কী হয়, 1 + nx, তারপরে কি হইতো লিখতে এরকম যে n × n-1, নিচে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল, উপরে কি আসতো x² যোগ দিয়ে ডট ডট ডট। এই যে দ্বিপদী বিস্তৃতি সূত্র শিখছিল না, সেই সূত্রটা কিন্তু এখানে পড়ে যাচ্ছে। কীভাবে খেয়াল করো, এটা যদি 1 হয় আর এটা যদি x হয়, তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n, n এর মান কত, -2। তাহলে আমি সূত্রটা বসায় কী আসবে দেখো, প্রথমে আসবে 1, তাহলে বসালাম আমি এই ব্র্যাকেট দিয়ে 1, তো যোগ চিহ্ন, তারপরে সূত্র কি আছে nx, n এর মান কত, n এর মান তো ভাইয়া -2, তাহলে আমি এখানে n এর মানটা বসালাম হচ্ছে -2। তারপরে কি আসবে, n এর পরে কি আছে x, x এর মান তো এই যে পুরোটুকু h/r, 1 + x, তাহলে x এর মান হচ্ছে h/r, তাহলে x এর মান বসালাম আমি কত, h/r। তাহলে গেল প্রথমটা 1 + nx যোগ, পরেরটাও যদি লিখতে চাই কীভাবে লিখবো, n × n-1, n এর মান তো -2, তাহলে আসবে n × n-1, এই যে n এর মান ছিল -1, নিচে কি আসবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2 × 1, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, সাথে কি আসবে x², x এর মান কত, h/r, তাহলে এরকম আসবে h/r হোল স্কোয়ার। এভাবে তুমি চাইলে আরও কয়েকবার লিখতে পারো। এবার খেয়াল করো এর পরের লাইনে আমি কি লিখতে পারি, এত বড় জিনিস দেখাচ্ছি কারণ আছে, এই GH × g। এবার খেয়াল করো, এই প্রথমে এই লাইনটাকে লেখা যায় হচ্ছে 1, এই মাইনাসটা এখানে গুণ হলে হবে -2h, আর নিচে আর ছিল, তাহলে আর থাকবে 2h/r। পরে যে জিনিসটা ছিল সেটা আমি আর লিখবো না। কেন লিখবো না খেয়াল করো, কারণ h/r এমনিতেই এই যে আর কি হিউজ একটা বড় নাম্বার না, 6400 কিলোমিটার। তো সেই 6400 কিলোমিটারের তুলনায় এইচ এর মান নর্মালি কত হবে, কম হয়, বা যদি বেশিও হয় তাহলে সমস্যা। যদি এইচ এর মানটা কম হয়, মনে করো এইচ এর মানটা ক্ষুদ্র, 5 কিলোমিটার 10 কিলোমিটার, তাহলে এই ছোট্ট একটা জিনিসকে, এই 5 কিলোমিটারকে তুমি ভাগ করছো 6400 কিলোমিটার দিয়ে, তারপর ওই জিনিসটাকে আবার স্কোয়ার করছো, তাহলে এই জিনিসটা কি আরও ছোটো হয়ে যাবে না? তার মানে যদি এইচ এর মানটা ক্ষুদ্র হয়, তখন আমাদের আর এইগুলো কষ্ট করে, পরেরগুলো কষ্ট করে লেখার দরকার নাই। কেন দরকার নেই, কারণ এটা ক্ষুদ্র হয়ে গেলে বড় একটা নাম্বার দিয়ে ভাগ করতেছি, আবার স্কোয়ার করতেছি, জিনিসটা অনেক ছোট হয়ে যাবে। যখন পরবর্তীতে লিখবো h/r কিউব আসবে, তো এই ছোট্ট একটা জিনিসকে বড় একটা নাম্বার দিয়ে ভাগ করতে আবার কিউব করতেছি, মানে জিনিসটা আরও ছোট হয়ে যাবে। তাহলে ওই ছোটো ছোটো জিনিসগুলো চাইলে নেগলেক্ট করা যায়। যদি নেগলেক্ট করো তাহলে এদিকে খুব একটা ইফেক্ট পড়বে না। তবে কখন, যদি এইচ এর মানটা ক্ষুদ্র হয়। যদি ক্ষুদ্র না হয়, এইচ এর মানটা অনেক বড় হয়, 6400 কিলোমিটার আছে, এখানে হচ্ছে মনে করো যে দেওয়া কত, যে হচ্ছে 5000 কিলোমিটার, তাহলে 5000কে ভাগ 6400 ভাগ করলে তো অত ছোটো আসবে না, একটা মান তো থাকবে, তখন কিন্তু উল্টাপাল্টা হবে। এই জন্য এই সূত্রটার জন্য স্পেশালি মনে রাখতে হবে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। ইউজ করতে পারলা কেন, কারণ এইখানকার যেগুলো তুমি নেগলেক্ট করছো এগুলো প্রায় জিরোর কাছাকাছি হয়ে যায়। জিরো হয় না, টেন্স টু জিরো, মানে খুবই ছোট হয়, জিরোর খুবই কাছাকাছি হয়। তাহলে আমি চাইলে বাদ দিতে পারি। ওই পরবর্তীগুলোতে, এই পরবর্তীগুলো কী হয় যে জিরোর খুবই কাছাকাছি হয়, তো ওগুলো আমরা বাদ দিলাম। কখন জিরোর কাছাকাছি হবে, যদি এইচ এর মানটা ক্ষুদ্র হয়। তাহলে এই কথাটা বারবার লিখে দিব আমরা, এইচ যখন ক্ষুদ্র, এইচ যখন ক্ষুদ্র, ক্ষুদ্র বলতে কি খুবই ক্ষুদ্র জিনিসটা, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এইচ মাস লেস দেন কি আর। তাহলে এই শর্তের জন্যই কিন্তু তুমি এটা ইউজ করতে পারবা। যারা এই জিনিসটা জানে না তাদের সমস্যাটা কী হয়, যে কোনো জায়গায় তারা এই সূত্র বসায় দেয়, পরে দেখা যায় বইয়ের একটা অ্যান্সার তার একটা অ্যান্সার, আমি সেটা কনফিউজড হয়ে যায়। আরে ভাই, একবার এটা দিয়ে ইউজ করলে একরকম আসতেছে, এটা দিয়ে ইউজ করলে আরেকরকম আসতেছে কেন? কারণ এইটার মধ্যে কিন্তু এই কাহিনী ছিল যে আমি এই সূত্রটা নিয়ে আসছি অনেক কিছু নেগলেক্ট করে, অনেক কিছুকে জিরোর কাছাকাছি চিন্তা করে নিয়ে ওগুলোকে বাদ দিয়ে আমি জিনিসটাকে সহজ করে সূত্রটা নিয়ে আসছি। জিনিসটাকে সহজ করতে গিয়ে কিন্তু তার মধ্যে একটা কিন্তু লিমিটেশন থেকে গেছে। লিমিটেশনটা কি, আমি এই সূত্র ইউজ করতে পারবো যখন এইচ এর মানটা হচ্ছে ক্ষুদ্র।
আর এই সকল সূত্রগুলো যে আর যদি দুটা বক্স করা, এটা তুমি যে কোনো ক্ষেত্রে ইউজ করো, কোনো সমস্যা নেই। ক্ষুদ্রের বেলা ইউজ করো, বড়র বেলা ইউজ করো, কোনো সমস্যা নেই। এই দুটো হচ্ছে সবসময় ইউজ করতে পারবা। তবে এইটা যখন একটু চিপাচাপায় পড়বা বা হচ্ছে ক্ষুদ্র যখন বলা থাকবে, উল্লেখ করা থাকবে, বা তুমি বুঝতে পারবা বা ক্ষুদ্র কীরকম হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট মান দেওয়া নয় যে 50 কিলোমিটার নিচে হলে ক্ষুদ্র, উপরে হলে বেশি, এরকম কোথাও লেখা নাই। তবে তুমি আইডিয়া করে নিবা 5-10 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম যদি মান হয়, তাহলে সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। তাহলে এই জি এর মান আর এই জি এর মানের মধ্যে কোনো তফাৎ আসবে না, কাছাকাছি আসবে। এটা খুব ভালো করে মাথায় রেখো। আশা করি বুঝতে পারছো। তাহলে বুঝতে পারলা যে এই উচ্চতায় জি এর মানটা চেঞ্জ হয়। এখন তুমি দেখো চেঞ্জ হয় কি বাড়ে নাকি কমে। তো দেখো এখানকার জিনিসটা আর প্লাস, আগে আর দিয়ে ভাগ করতে, এখন আর প্লাস এইচ যোগ করে আবার ভাগ করতে সবাই স্কোয়ার আছে, জিনিসটা আরও ছোটো হয়ে যাচ্ছে। তার মানে সামারি হচ্ছে, আমরা যখন ভূপৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ দেখি, সেটা কত হয়, জি ইকুয়াল টু gm/r স্কোয়ার, এবং মানটা কত 9.8। যতই আমরা ভূপৃষ্ঠ হতে আস্তে আস্তে এইচ উচ্চতায় উঠবো, জি এর মান তত কমবে। তা সবাই সুন্দর করে স্টার দিয়ে লিখে রাখো, এইচ উচ্চতায় জি এর মান কমতে থাকে। যত উচ্চতায় উঠবা জি এর মান কমবে, লিখে রাখো, যত উচ্চতায় উঠবা জি এর মান কমবে, এবং আস্তে আস্তে কমতে কমতে একটা টাইম এসে জি এর মানটা শূন্যও হয়ে যাবে। এটা একটা কথা তুমি মনে রাখবা। এবং তুমি আরও মনে রাখবা, এই যে এইচ উচ্চতায় উঠলা, তাহলে এইখানে যে জি এর মানটা হবে, সেই জি এর মানটা কত হবে, জি এইচ। তো সেই জি এইচ এর সূত্রটা কি পাইলাম আমরা মাত্রই, gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অথবা জি এইচ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অথবা জি এইচ সমান জি ইন্টু 1 - 2h/r। এই যে 2h/r যে আসলো, এই সূত্রটা কখন ইউজ করতে পারো, শর্ত কিন্তু সাইডে লেখা আছে, এটা মনে রাখতে হবে। এইচ যখন ক্ষুদ্র, এই শর্তে এইচ যখন আর এর থেকে অনেক অনেক ক্ষুদ্র যখন হবে, তখন আমি সেটা ইউজ করলে কোনো সমস্যা নেই, একই রকম অ্যান্সার আসবে, ওদের মতো অ্যান্সার আসবে। তো তুমি এগুলোই নর্মালি ইউজ করবা। এটা আমরা খুব রেয়ার কেজি ইউজ করবো, বা আমরা এক্সাম্পল দেখবো কখন ইউজ করতে হয় বা কীভাবে জিনিসটা কাজ করে। ঠিক আছে, আশা করি সুন্দর করে মনে রাখতে পারবা। আমি তারপরেও একটু সবাই সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও, তারপরে খাতে সুন্দর করে নোট করবা। ওকে, তারপর আমি শুধুমাত্র সূত্রগুলো একবার রাখতেছি, বাকি কথাগুলো মুছে দিচ্ছি। তোমাকে আসলে কোনটুকু কথা আসলে মুখস্থ রাখতে হবে। দেখো এই জিনিসগুলো তোমাকে জাস্ট বোঝার জন্য তোমাকে আমি দেখাই দিলাম, কিন্তু কোনটুকু কথা তোমাকে মনে রাখতে হবে, আমি অতটুকু জিনিসই বোর্ডে রাখতেছি আপাতত, আর বাকিগুলো আমি একটু মুছে দিচ্ছি। তাহলে খেয়াল করো, বোর্ডে যে জিনিসটুকু আঁকা এটুকু তোমার মনে রাখতে হবে। এই উচ্চতায় জি এর মান gm/r প্লাস এইচ হোল স্কোয়ার মুখস্থ, অথবা তুমি এটাও লিখতে পারো জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। যখন ভূপৃষ্ঠে জি এর মান জানা থাকবে তখন এটা ইউজ করবা, অথবা এইটাও ইউজ করতে পারো, জি এইচ সমান জি ইন্টু 1 - 2h/r। তো এইচ মানে কি, সেই উচ্চতাটা ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা। এবং আমরা এটা জানি, ভূপৃষ্ঠতে যত উপরে উঠতে থাকবো জি এর মান আস্তে খেয়ে থাকবে, কমতে থাকবে। তাহলে উপরে কি হয়, উপরে জি কমে, আস্তে আস্তে যত উপরে যাবে জি এর মান কমবে, একটা টাইমে শূন্যও হবে। তো আশা করি এটা আমাদের একদম ক্লিয়ার। আমরা দেখবো এইচ গভীরতায় জি এর মান, অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি, তাহলে জি এর মানটা কি হবে, কত হবে, কমবে নাকি বাড়বে। ইতিমধ্যে আমরা ভূপৃষ্ঠে এবং এইচ উচ্চতায় জি এর মানটা দেখে ফেলছি। এবার দেখবো গভীরতায়। তো আমরা যেটা শিখছিলাম, জি ইকুয়াল টু gm/r স্কোয়ার, এবং আর মানে কি বলছিলাম আমরা, যে এখানকার আর বলতে বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমাদের ওই বস্তুর যত উচ্চতায় আছে, ভূপৃষ্ঠ না, ভূকেন্দ্র থেকে ওই বস্তুর যতটুকু উচ্চতায় আছে। দেখে মনে হচ্ছে যে এইটুকু উচ্চতায় আছে, তাহলে পুরোটা হচ্ছে আর। এবং আমি বলে দিছি ভূপৃষ্ঠ থেকে আমরা এইচ গভীরতায় নামছি, পুরোটা আর, আর আমি নামছি এইচ। তাহলে নিচের এই অংশটুকু কত, নিচের এই অংশটুকু হচ্ছে আর মাইনাস এইচ, তাই না। তারপর নিচের এই যে এই অংশটুকু, যে আসলে ভূকেন্দ্র থেকে কত উচ্চতায় আছে, এই এতটুকু উচ্চতায় আছে, তাহলে এইটুকু হবে কত, আর মাইনাস এইচ। তাহলে অনেকের কাছে মনে হচ্ছে, তাহলে এভাবে তো লেখা উচিত যে আমাদের এইচ গভীরতায়, তাহলে গভীরতার জন্য দেখো জি এর আমরা সূত্রটাকে আমরা জি প্রাইম দিয়ে লিখছি। ভূপৃষ্ঠের জন্য শুধুমাত্র জি, এইচ উচ্চতায় হচ্ছে জি এইচ, আর গভীরতা হচ্ছে জি প্রাইম। তা দেখেই তুমি যেন সিম্বলগুলো বুঝতে পারো কোথায় জি এর মান আমরা বোঝাচ্ছি। তাহলে জি প্রাইম মানে কি, জি মানে এইচ গভীরতার সময় আমি জি প্রাইমটা ইউজ করতেছি, তোমরা ইউজ করতে পারো। তাহলে কী লিখবা সেক্ষেত্রে, gm/r - এইচ হোল স্কোয়ার। এই পৃথিবীর ভর, ওই গ্রহটার ভর এবং দূরত্ব সব কিছু বসে ঠিকঠাক হওয়ার কথা। কিন্তু অ্যান্সার হচ্ছে না, আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। উচ্চতার বেলা এই কাজটা করতে পারছিলাম, gm/r প্লাস এইচ হোল স্কোয়ার, কিন্তু গভীরতার জন্য তুমি gm/r - এইচ হোল স্কোয়ার ইউজ করতে পারবা না। প্রশ্ন হচ্ছে কেন। আর না পারলেও আমরা কীভাবে করতে পারি জিনিসটাকে, তখন তুমি এখানে এম লিখতে পারবা না, তখন তোমাকে লিখতে হবে এম প্রাইম, নতুন ভর নিতে হবে। কেন জানো, কারণ তুমি যখন এই অবস্থানে নামছো, তুমি এখানে একটা ছোট্ট করে একটা কাজ করো, এখানে একটা তুমি একটা গোলক চিন্তা করো, এখানকার এই গোলকটা চিন্তা করো, তুমি যে অবস্থানে নামছো সেই অবস্থানে একটা গোলক চিন্তা করো। তুমি এইখান থেকে এইচ গভীরতায় নামছো, তাহলে এইখানে নামছো, এইখান থেকে আমি একটা গোলক কেটে নিলাম বা গোলক অংশ চিন্তা করলাম। তুমি যখন এই অবস্থানে আসো, তুমি তো এইখানে আসবে না, তো তুমি কত জি ফিল করবো। ব্যাপার হচ্ছে তুমি যদি এইখানে আসো, তোমাকে জি দেওয়ার জন্য, এই অভিকর্ষ ত্বরণ দেওয়ার জন্য এই সমস্ত ভরগুলা কাজ করবে, এই ভিতরের ভরগুলা কাজ করবে।
আর বাইরে যে ভরগুলো আছে, যে এই ফাঁকা অংশে যে ভরগুলা, এই ভরগুলা তোমার এই বিন্দুতে যখন তুমি নামছো তখন তোমাকে অভিকর্ষ ত্বরণ দেওয়ার জন্য কোনো কাজ করতে পারবে না বা কোনো ইফেক্ট ফেলে না। আসলে তুমি যখন বাইরে ছিলা তখন কিন্তু সবাই তোমাকে টানতেছিল ভিতর থেকে, চারপাশ থেকে, ভিতরের মানে পুরো পৃথিবী বস্তুটাই বা পুরো গ্রহটাই তোমাকে কিন্তু আকর্ষণ করতেছিল। এই জন্য কিন্তু আমরা তখন পুরো ভর নিচ্ছিলাম। কিন্তু এখন তুমি যখন ভিতরে চলে আসছো, এখন যখন তুমি বাইরে আর নাই, তুমি যখন হচ্ছে একদম এরকম ভিতরে চলে আসছো, এই অবস্থানে চলে আসছো, এই অবস্থানে তোমাকে অভিকর্ষ ত্বরণ দেওয়ার জন্য দায়ী শুধুমাত্র এই এতটুকু ভর, এতটুকু অংশ। তুমি যদি এইখানে থাকতা তাহলে এইখান থেকে আমি একটা এরকম গোলক নিতাম, তাহলে ওই গোলকের মধ্যে যে ভরটুকু আছে অতটুকু ভরই তোমাকে আসলে কি করবে, তোমাকে অভিকর্ষ ত্বরণ দিতে পারবে। তাহলে বাইরের ভরগুলো কেন দিতে পারতেছে না, তুমি এটাও চিন্তা করতে পারো, এটাও তুমি অ্যান্সার দেখতে পারো। ছোট করে একটু বলি, খেয়াল করো, বোঝার চেষ্টা করো, তোমার জিনিসটা বেসিকটা ক্লিয়ার থাকবে। তুমি যখন এই পজিশনে আসো, তুমি এখানে মনে করো যে তুমি এখানে চারটা ভাগে ভাগ করে ফেলা, জিনিসটাকে তুমি চারটা ভাগে ভাগ করে ফেললা। এবার তোমরা খেয়াল করো, তুমি কিন্তু এইখানে ছিলা, খেয়াল করো তুমি যখন এইখানে আসো, এই অবস্থানে আসো, এই পাশের যে ভরটুকু, এই ভরগুলো কিন্তু তোমাকে আকর্ষণ করতেছে। হ্যাঁ, এই যে আকর্ষণ করতেছে, এখানে দূরত্বটা কিন্তু কম, মনে রাখো। তাহলে এদের যে একটা লব্ধি আকর্ষণ বল, সাপোজ এই বরাবর পাইলা, তুমি এটা মনে রাখো। এবার খেয়াল করো তোমার এই অবস্থানটা, তুমি যে এই অবস্থানে আসো, তোমাকে কিন্তু এই বাইরে যে এই ভরগুলো, এই যে এইখান থেকে শুরু করে এই যে এই ভরগুলাও তোমাকে কি করতেছে বলো তো, মানে এই অংশের এই যে ডট 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 এই যে দিয়ে আঁকলাম, এই যে এই ভরের অংশগুলো কিন্তু তোমাকে আকর্ষণ করতেছে। এবার ওরাও আকর্ষণ করতেছে, সবাই তোমাকে আকর্ষণ করতেছে। তো এই অংশটুকুর যে আকর্ষণ বল, তার একটা লব্ধি বল মনে করো, এইদিকে তুমি একটা পাইলা। মজার ব্যাপার, এইদিকে যে আকর্ষণ করা হচ্ছিল আর এইদিকে যে আকর্ষণ করলো, এই দুইটা আকর্ষণ বলের মান সমান। তুমি এখন বলবে ভাই এটা কেমন সম্ভব? দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা অংশ, ভর কম, তাহলে এখানকার আকর্ষণ বল যা, এই এত যে মোটা অংশ দেখতে পাচ্ছি আমি, ডট ডট দিয়ে রাখছি আমি, দেখো ডট ডট দিয়ে রাখছি আমি যেগুলো, সেই ডট ডটের আকর্ষণ বলগুলো কীভাবে সমান হতে পারে? মজার ব্যাপারে খেয়াল করি, এখানে ভরটা বেশি, দেখো দূরত্বটা অনেক বেশি, এখান থেকে শুরু করে এখানকার দূরত্ব, এখান থেকে শুরু করে এখানকার দূরত্বটাও কিন্তু বেশি। এইখানে ভরটা কম হলেও দূরত্বটাও কিন্তু কম ছিল। আলটিমেটলি দেখা যায় যে এই অংশের আকর্ষণ বল আর এই অংশের আকর্ষণ বলটা কী হয়, আলটিমেটলি সমান হয়। সেম ঘটনা এইদিকেও ঘটে। এই যে এই অংশটুকু আমি একটু এভাবে দেখাচ্ছি, এই অংশটুকুর যে আকর্ষণ বল আর এই অংশটুকুর এই অংশটুকু না, এই যে এই অংশটুকু, মানে এই অংশটুকু খেয়াল করো, আমি একটু গাঢ় করে দেখাচ্ছি। এই দেখো এই অংশটুকুর আকর্ষণ বলও কিন্তু কি হয়, সমান হয়। এই যে এই অংশটুকু তো খেয়াল করো, এই বাইরের এই অংশটুকুর আকর্ষণ বল আর এই যে এই অংশটুকুর আকর্ষণ বল সমান হচ্ছে, এই অংশটুকুর আকর্ষণ বল সমান হচ্ছে, তাই না? এই অংশ একদম এই ফাঁকা অংশটুকু, তাহলে এই পাশের অংশ আর এই পাশের আকর্ষণ বল সমান হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারলা, এই বস্তুটার উপর এদিকে আকর্ষণ বল আর এই বস্তুটার উপর এদিকের আকর্ষণ বল সমান হয়ে যাচ্ছে। তার মানে এই বাইরের যে ভরগুলো ছিল, এরা যে আকর্ষণ করছিল, পরস্পর কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। যদি তোমরা বুঝতে পারো খুবই ভালো, আর যদি বুঝতে নাও পারো, এতটুকু কথা তোমাকে মাথায় রাখতে হবে যে এইখানে যে বস্তুটা রাখা হয়েছিল, এই বস্তুটার আকর্ষণ বল বা এই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ দেওয়ার জন্য দায়ী কোনটুকু ভর, এই গোলকের মধ্যে যে ভরটুকু আছে, তার মানে এই ভরটুকু, শুধুমাত্র ভিতরে যে ভরটুকু আছে, এবার অন্য জায়গাগুলো মুছে দিই, ভিতরে ভরটুকু আছে, এই ভিতরের ভরটুকু আসলে দায়ী। তুমি এখানে অবস্থান করতেছো, তোমাকে অভিকর্ষ ত্বরণ দেবে কোন ভরটুকু, এই যে ভিতরের এই ভরটুকু। তাহলে এই ভরটাকে তুমি আর বলতে পারবা না এই ভরটা হচ্ছে এম, পুরো বস্তুর ভর ছিল এম, তাহলে ভিতরের এই ভরটা কত হবে, ভিন্ন একটা নাম দিলাম, মনে করে এম প্রাইম দিলাম, এই জন্যই নাম দিচ্ছি হচ্ছে এম প্রাইম। তাহলে বাইরের ভরগুলো কেন তোমাকে আকর্ষণ করলো না, আকর্ষণ করতেছিল, এদিকের আকর্ষণ বল সমান হয়ে যায়, ওদিক থেকে আকর্ষণ করতেছিল, এদিক থেকে আকর্ষণ করতে গেছিল, দেখা যাচ্ছিল আলটিমেটলি আকর্ষণ বলগুলো সমান হয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল। শুধুমাত্র এই ভিতরের অংশের মধ্যে যে ভরটা আছে, এই ভরটাই তোমাকে অভিকর্ষ ত্বরণ দিতে পারতেছিল। এই জন্য আমরা যখন অভিকর্ষ ত্বরণ গভীরতায় বের করবো, তখন তোমাকে অবশ্যই এভাবে লিখে নিতে হবে কি, যে এম প্রাইম। তো জিনিসটা আমি সামারি করে দিচ্ছি, জিনিসটুকু তোমাদের কাছে জটিল হয়ে যেতে পারে, কারণ অনেকেই এত কথা একসাথে নাও বুঝতে পারো, আর যারা বুঝতে পারছো খুবই চমৎকার। জিনিসটা কিন্তু কারণটা ছিল, আমরা জাস্ট এটা জানতাম যে আচ্ছা হ্যাঁ গভীরতায় গেলে এরকম লিখতে হয়, কিন্তু কেন লিখতে হয় এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। কেউ যদি বুঝতে না পারো, আরও একবার টাইনে দেখো, জিনিসটা ফিল করার চেষ্টা করো, সুন্দর মতো বুঝতে পারবা। আমি সামারিটুকু করে দিচ্ছি যে আমি আসলে ভূপৃষ্ঠে ছিলাম, আমি এরকম ভূপৃষ্ঠে ছিলাম, এই যে ভূপৃষ্ঠে ছিলাম। তো এখান থেকে আমি কী করছি, এই যে আমাদের যেই পৃথিবীর যে কেন্দ্র, তাহলে আমি কেন্দ্রের মতো রাখি, এই আমাদের সেই কেন্দ্র, ধরলাম এই আমাদের কেন্দ্র, তাহলে এরকম ছিল আমাদের। তাহলে এই যে পুরো ডিস্টেন্স, এটা ছিল আমাদের কত, আর আমি কি করছি, এই ভূপৃষ্ঠ থেকে এই এইচ গভীরতায় নামছি, আমি এই এইচ গভীরতায় নামছি। হ্যাঁ,
তাহলে এইচ গভীরতায় যদি নামি তাহলে এখন এই বিন্দুতে, এই যে আমি এইখানে আসি, এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত হবে? তো আমি লিখলাম কি জি প্রাইম সমান সমান জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, যেখানে এইচ মানে ভূপৃষ্ঠ হতে কত গভীরে নামছি, মানে এখানকার এইচ মানে কি ভূপৃষ্ঠ হতে গভীরতা, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ভূপৃষ্ঠ হতে গভীরতা। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে এইচ মানে কি এইখানে ভূপৃষ্ঠ হতে গভীরতা। ভালো কথা। এম প্রাইম মানে কি? ওই যে তুমি যতটুকু নিচে নামছো, যে অবস্থানে আসছো সেই অবস্থানে একটা গোলক কল্পনা করো, সেই গোলকটার যে ভর হবে সেই ভরটাই তোমাকে অভিকর্ষ ত্বরণ দিবে। আর এই যে মাঝখানে যে ফাঁপা অংশটুকু, এই অংশের ভরগুলো তোমাকে কোনো অভিকর্ষ ত্বরণ দিতে পারবে না, কারণ তারা আকর্ষণ করে একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। এইভাবে তুমি মনে রাখো, কালি হয়ে যাচ্ছে। তা তুমি বসাই ফেলা জি প্রাইম ডিভাইড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখন আসো, তুমি তো এই ছোট্ট গোলকটার ভর আবার জানো না, আসো আমরা সেই ছোট্ট গোলকটার ভর আবার নতুন গোলকের ভরটা বের করি। ছোট্ট কি জানো? এম প্রাইম সমান সমান কি? আমরা জানি এম ইকুয়াল টু রো ইন্টু ভি। এবার খেয়াল করো এখানকার যে আয়তনটা বসাবা সেই আয়তনটা কত হবে? তো রো থাকলো, আয়তনের সূত্র জানি কি আমরা 4/3 পাই আর কিউব। কিন্তু খালি কি তুমি আর লিখবা না, তোমার দেখো তো এই গোলকটার যে ব্যাসার্ধ সেটা কত, এই পুরোটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে এইচ। তাহলে এই যে এই অংশটা, এই যে গোলকটার যে ব্যাসার্ধ, এই যে এই অংশটা, এই যে এই দুইটা ফোটার মাঝখানে যে দূরত্বটা মানে ব্যাসার্ধটা, ছোটো গোলকটার ব্যাসার্ধ সেটা কত? বুঝতেই পারতেছো, আর মাইনাস এইচ, তাই না? এইটুকুই তো আমাদের সেই আর মাইনাস এইচ, আর উপর কি আসবে? হোল কিউব আসবে। তার মানে এম প্রাইম সমান হবে কি রো ইন্টু ভি, আর ভি এর জায়গায় 4/3 বাই আর কিউব। তবে আর জায়গায় কি হবে? আর মাইনাস এইচ হোল কিউব। এতটুকু জিনিস যদি আমরা এখানে বসাই দিই, কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আসলে আমরা এখানেই বসাই দিই, এই লাইনেই বসাই দিই। তাহলে লিখলাম আমি জি এম প্রাইমের নতুন গোলকটার ভর আমি বের করে নিলাম, সেইটা কত? সেটা আসছে আমাদের কত? যে রো সাথে আরও আসছে হচ্ছে 4/3 পাই, সাথে আরও আসবে হচ্ছে আর মাইনাস এইচ হোল কিউব। আর নিচে কিন্তু ছিল আমাদের আর একটা জিনিস, আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তো এইটুকু তোমাকে একটু মনে রাখতে হবে কিন্তু। এবার দেখো কাটাকাটি তুমি করে দাও, তাহলে তোমার কি থাকবে? একটা আর মাইনাস এইচ থাকবে। তো সেটা আমরা এখন লিখে ফেলি কি আসতেছে। তো জি প্রাইম সমান সমান আমাদের আসতেছে হচ্ছে এরকম। খেয়াল করো যে হচ্ছে 4/3টাকে আমরা আগে লিখি সংখ্যাটাকে, 4/3 পাই, দেখো রো আছে, জি আছে, আর এই স্কোয়ার আর কিউবের মধ্যে কাটাকাটি যাওয়ার পরে একটা অবশ্যই থাকে, তাহলে লিখবো আমরা আর মাইনাস এইচ। তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে এইটা, যে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। তার মানে তুমি এখন থেকে মনে রাখবা, ভূপৃষ্ঠ থেকে যে আমি এইচ গভীরতায় নামি, তাহলে ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে জি প্রাইম সমান 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। মানে রো মানে সেই গড় ঘনত্ব, জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, আর এইচ মানে কত গভীরতায় নামলাম, সব কিছু এখন লিখে দিয়েছি সুন্দর করে। এবার আমি এখানে আরও একটা ফর্মুলা নিয়ে আসবো, সেটা হচ্ছে অলরেডি তোমাকে শিখেছিলাম যে ভূপৃষ্ঠে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার হয়। এই যে ভূপৃষ্ঠে, এই ভূপৃষ্ঠ বরাবর কি হয়? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার হয়, কিন্তু আরও একটা সূত্র হয়, সেটাও কিন্তু বলছিলাম যে 4/3 পাই রো জি আর, তাই না? এটা কিন্তু আগে শিখে আসছি। এবার এই সমীকরণ যদি আমি ভাগ করে দিই, তুমি পেয়ে যাবা দেখো জি প্রাইম সমান সমান, তাহলে আমি জি দিয়ে ভাগ করেছি, ওই এটা 1 নাম্বার, ওটা 2 নাম্বার। তো 1 নাম্বারকে 2 নাম্বার যদি ভাগ করে দিই, তোমরা নিজেরাই লেখো কি আসে কাটাকাটি যাওয়ার পরে। 4/3 পাই রো জি, ওইখানেও 4/3 পাই রো জি আছে, কাটাকাটি যাবে এবং সম্পর্কটা সমানুপাতিক। তাহলে উপরে কি আছে আমাদের? উপরে আছে আর মাইনাস এইচ, আর নিচে আসে থাকবে শুধু আর, এটা থাকবে। এবার তুমি চাইলে এখান থেকে সূত্র লিখতে পারো। দেখো তো কি আসে, এই আরকে আর দিয়ে ভাগ করলে আসবে 1, আর ওইখানে ভাগ করলে আসবে কত? এইচ বাই আরই থাকবে। আমি তো আরেকটু সুন্দর করে লিখতে, শুধুমাত্র জি প্রাইম কি হবে? তাহলে কি লিখবো আমরা? শুধুমাত্র জি প্রাইম হবে, যেটা ভাগ আছে এই পাশে আসলে গুণ হবে, আর সাথে আমাদের অলরেডি ছিল কত? যে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এইটাই কিন্তু তোমার আরও একটা ফর্মুলা, এবং আমরা এই সূত্রটা অনেক বেশি ইউজ করি। খেয়াল করো, আমরা একটু আগে শিখেছিলাম এইচ উচ্চতায় জি এর মান, সেখানে ক্ষুদ্র এইচের জন্য একটা সূত্র পাইছিলাম জি ইন্টু 1 মাইনাস, সেটা কিন্তু ছিল 2h বাই আর। আর এখানে কিন্তু 2h কিন্তু না, খেয়াল করো শুধুমাত্র এইচ বাই আর। পার্থক্য কিন্তু আছে, কাছাকাছি কিন্তু পার্থক্য আছে। তার মানে এই হচ্ছে দুইটা ফর্মুলা, যেটা বক্স করে দিলাম। তা তোমাকে সামারিটা আমি সুন্দর করে বলে দিচ্ছি। তার মানে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নামো, তাহলে অভিকর্ষ স্তরণের মান কমে। কেন কমে? তুমি এখানে ভ্যালুগুলো ইনপুট করে দাও, দেখো আর এর মানটা কমে যাচ্ছে, যেহেতু এখানে আর এর সাথে সম্পর্ক সমানুপাতিক, তো আর কমে যাচ্ছে, তাহলে জি এর মানটা কমে যাবে। এবার যেহেতু আর কমতেছে, তাহলে দেখো একটা খেয়াল করো ব্যাপারটা, এই ভূপৃষ্ঠতে এইচ উচ্চতায় গেলেও কমে, আবার এইচ গভীরতা গেলেও কমে, কিন্তু কমে ভ্যালুটা হবে কত? সূত্র হচ্ছে, একটা সূত্র হচ্ছে এইটা 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, আর একটা সূত্র হচ্ছে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। দুইটাই কিন্তু জি প্রাইম, তার মানে এইচ গভীরতায় আমাদের জি এর মানটা। যখন তোমাকে প্রশ্নে বুঝতে পারবা, তোমাকে বলছে ভূপৃষ্ঠ হতে 2 কিলোমিটার গভীরে, ভূপৃষ্ঠ হতে 10 কিলোমিটার গভীরে, যখনই গভীরতা দিয়ে দিবে, তখনই কিন্তু আমাকে কোন সূত্র ইউজ করতে হবে?
এই হচ্ছে আমাদের গভীরতার সূত্র দুটো ইউজ করতে হবে। দুইটাই মনে রাখবা, এটা আমাদের অনেক বেশি, এবং এটার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই তুমি কম গভীরতায় বেশি গভীরতায় ইউজ করতে পারবা না তা কিন্তু না, ওইটা কিন্তু ছিল শুধুমাত্র উচ্চতার জন্য। এখানে দেখো আমরা তো নর্মাল দৃষ্টি থেকে নিয়ে আসি, কোনো কিছু নেগলেক্ট করি না। তার মানে এই হচ্ছে ব্যাপারটা, জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এই সূত্র আমাদের গভীরতার জন্য, অথবা আমরা এটা ইউজ করতে পারি 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। তার মানে খেয়াল করো ভূপৃষ্ঠের জন্য ছিল শুধুমাত্র 4/3 পাই রো জি আর এখন কি হচ্ছে আর মাইনাস এইচ। তুমি যেই গভীরতা যাবা সেই গভীরতা অনুযায়ী তুমি তোমার জি এর মানটা বের করে ফেলতে পারবে। চলো আমরা একটা গ্রাফ দেখে ফেলি যে দূরত্বের সাথে সাথে কীভাবে জি এর মানটা বাড়তেছে কখন কমতেছে সেটা। তো আমরা শুরু করলাম মনে করো এইখান থেকে, আমরা একদম এই পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করি, তার মানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এখানে দূরত্ব হচ্ছে 0। আমরা এক্স অক্ষ বরাবর দূরত্ব প্রকাশ করতেছি এবং ওয়াই অক্ষ বরাবর জি এর মানটাকে প্রকাশ করছি। তো গ্রাফটা কীরকম দেখো, গ্রাফটা হচ্ছে যে এরকম, যে এভাবে সোজা গেল, যার পরে এরকমভাবে কমে গেছে। তার এটাতে আমরা কি বুঝেছি, এই পয়েন্ট হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এখানে জি এর যে মানটা সেটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে সর্বাধিক, এখানে জি এর মানটা হচ্ছে জি সর্বাধিক, এটা লিখে আমি জি সর্বাধিক। তাহলে এই যে এই বিন্দুটায় যেখানে আমরা ডট ডট লাইন দিয়ে দেখাইছি, এই বিন্দুটায় জি এর মানটা কিন্তু সর্বাধিক। মানে গ্রাফটা হচ্ছে বেসিক্যালি যে এইটা ডট লাইনটুকু বাদ দিয়ে গ্রাফটা কোনটা, এই যে এখানে গেল, এই যে চলে গেল। গ্রাফটা এরকম কেন হলো সেটা আমরা চলো একটু বুঝি। তো দেখো আমরা কেন্দ্র থেকে শুরু করছি, কেন্দ্রে জি এর মানটা 0, মনে রাখবা ভূকেন্দ্রে জি এর মানটা 0। কেন 0 তুমি চাইলে খুব সহজে বের করতে পারো। তুমি যখন জি প্রাইম লিখবা, সূত্র কি ছিল, এইচ গভীরতায় জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তুমি নামতে ভূপৃষ্ঠ থেকে নামতে পৃথিবীর কেন্দ্রেই চলে আসছো, তাহলে কতটুকু নামছো, আর দূরত্ব নেমে ফেলছো, তাহলে এই জায়গায় কি আর বসবে, এটুকু বসাই দিয়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ যে 0। তাহলে তুমি সরাসরি মনে রাখবা পৃথিবীর কেন্দ্রে ভূকেন্দ্রে জি এর মানটা 0 হয়, ভালো কথা। তো কেন্দ্রে 0। এবার আমরা এখানে গ্রাফ রাখছি কীভাবে, তুমি এই অবস্থানে প্রথমে আসো, তুমি এই যে এতে আসো, হ্যাঁ এ থেকে বিতে গেছো, বি থেকে তারপর তুমি আরও উপরে উঠছো, আরও সিতে গেছো। তাহলে এটা আমার তোমার কাছে কী বিন্দু, এটা এ না আমি ও দিই, যেখানে ও লেখা আছে তাহলে ও দিই, তাহলে ওটা ও বিন্দু। তাহলে ও থেকে তুমি ফার্স্টে হচ্ছে, আচ্ছা এখানে বি আর সি থাকুক সমস্যা নেই, তা ও থেকে তুমি ফার্স্টে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছ, বি এর দিকে যাচ্ছ। তো দেখো তুমি কি শিখছিলা, তুমি এরকম শিখছিলা ভূপৃষ্ঠ হতে যত উপরে উঠবা জি এর মান কমে, ভূপৃষ্ঠ হতে যত নিচে নামবা জি এর মান কমে, উপরে উঠলেও জি এর মান কমে, নিচে নামলেও জি এর মান কমে। তুমি অন্যভাবে চিন্তা করো, উল্টা চিন্তা করো, এই যে আস্তে আস্তে জি এর মানটা কমতেছে, এইদিকে হচ্ছে কমতেছে, তাই না। তারপরে এবার তুমি উপর দিকে যাও, তাহলে কমতে থেকে আস্তে আস্তে বাড়বে না, উপরের দিকে গেলে বাড়বে, এখানে 0, তারপরে মনে করো 2, তারপরে 3, 4, 5, 6, 7, তারপরে এখানে আসলে 9.8। তার মানে আমরা এখন এইখান থেকে চিন্তা করতেছি, এইখানকার যে গ্রাফটা, এই গ্রাফটা ভূকেন্দ্র থেকে শুরু হয়েছে। তাহলে এখানে বুঝতে পারছো এই ও বিন্দু মানে কোনটা, কেন্দ্র, ওই আমাদের যে ভূকেন্দ্র, সেই ভূকেন্দ্র থেকে গ্রাফটা বেসিক্যালি শুরু হয়েছে, এই জন্য গ্রাফটা এরকম। তাহলে ভূকেন্দ্র থেকে যতই তুমি উপরের দিকে উঠতে থাকবা, দেখো যতই উপরের দিকে উঠতেছো মানে কি আস্তে আস্তে ব্যাসার্ধ বা ভূপৃষ্ঠের দিকে যাচ্ছ। যখন তুমি আস্তে আস্তে এরকম করে এই ভূকেন্দ্র থেকে আস্তে আস্তে এই যে ব্যাসার্ধের দিকে আসবা বা হচ্ছে ভূপৃষ্ঠে তুমি আসতে থাকবা, দেখবা জি এর মানটা বাড়তেছে, 0 ছিল 1, 2, 3, 4 বাড়তেছে। মানে এখানে এই পোর্শনে জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, দূরত্ব বাড়তেছে, তার মানে কি দূরত্ব বাড়লে আমাদের হচ্ছে এই জি এর মানটাও বাড়তেছে, এবং বাড়তে এক সময় যে ভূপৃষ্ঠ যখন আসবে, এই ভূপৃষ্ঠ যখন আসবে তখন মানটা কি হবে, ম্যাক্সিমাম হবে বা সর্বাধিক হবে। এই সর্বাধিক মানটা কত, আমরা জানি ভূপৃষ্ঠের জন্য পৃথিবীর ক্ষেত্রে এই মানটা কত হয়, 9.8 হয়, ভালো কথা। কিন্তু যখনই তুমি আবারও বি থেকে সি এর দিকে যেতে থাকবা, আরও উচ্চতায় উঠতে থাকবা, তার মানে তুমি এভাবে উঠতেছো, তখন তোমার গ্রাফটা কি হয় তুমি সেটা দেখতে যাচ্ছ। তো ফার্স্টে 0 ছিল, আস্তে আস্তে বাড়ছে 9.8 হয়েছে। আমরা আবার জানি আরও যদি উপরে উঠতে থাকে জির মানটা কমবে, তো কমতেছে যত উপরে উঠবা জির মান কমতে একটা টাইমে শূন্যের কাছাকাছি বা এক সময় যে 0 হয়ে যাবে। এই জন্য দেখো গ্রাফটা কি হয়েছে, জি এর সাথে এই ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, মানে এটা হচ্ছে আমাদের সেই ভূপৃষ্ঠ আর কি, হ্যাঁ। তাহলে খেয়াল করো ব্যাপারটা কি দাঁড়াইলো, যে ভূকেন্দ্র থেকে শুরু করে ভূপৃষ্ঠ পর্যন্ত সম্পর্কটা সমানুপাতিক এবং এই গ্রাফটা সরলরৈখিক। কিন্তু ভূপৃষ্ঠ থেকে তুমি যতই আরও বেশি উচ্চতার দিকে আসতে, দেখো দূরত্ব লিখছি, তার মানে এই আর থেকে তুমি আরও কোন দিকে যাচ্ছ, আরও উচ্চতায় উঠতেছো, আরও বাড়াচ্ছ, আর পর্যন্ত ছিল ভূপৃষ্ঠ পর্যন্ত ছিল, উচ্চতা আরও বাড়াচ্ছ, আরও সামনে যাচ্ছ, দেখো জি এর মানটা কমা শুরু করছে, কারণ আমরা জানি এখানে জি এর মানটা কমবে, এই উচ্চতায় গেলে জি কমবে। আমাদের এই মাঝখান থেকে শুরু করতাম, ভূপৃষ্ঠ থেকে শুরু করতাম, উপরে গেলেও মানে আস্তে আস্তে নিচে নামলেও জি কমে, আবার উপরে উঠলেও জি কমে, দেখো কমছে। কিন্তু দেখো দুই জায়গায় দুইভাবে কমছে, এবং এখানকার যে গ্রাফটা, এই গ্রাফের আকৃতি হচ্ছে যে আমাদের প্যারাবোলিক, বা হচ্ছে আমরা বলি কি যে পরাবৃত্ত আকৃতি। তুমি লেখা রাখতে বলছো প্যারাবোলিক, এই আকৃতি হচ্ছে আমার শেপটাকে আমরা কি বলি যে প্যারাবোলিক। এবং এখানে জি এর সাথে আরের সম্পর্কটা কি, ব্যস্ত অনুপাতিক, এবং হচ্ছে বর্গের ব্যস্ত অনুপাতিক। তো এটা তোমাকে সুন্দর করে মনে রাখতে হবে। এখানে সম্পর্ক ছিল সমানুপাতিক, যখন আমি এদিক থেকে এদিকে উঠতেছিলাম বা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, যখন
তো এরকমই হয় যে সামনের দিকে যাচ্ছি, এই উচ্চতা আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, প্রথমে ভূকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত সমানুপাতিক, তারপরে কিন্তু আবার কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তোমাকে একটু মনে রাখতে হবে এটা সরলরেখা, এটা প্যারাবোলিক আকৃতির গ্রাফ। তো গ্রাফটা আমরা বুঝতে পারলাম। একইভাবে আমরা আরও কয়েকটা কথা মনে রাখবো। তার মানে সামারি হচ্ছে এই ভূপৃষ্ঠে, এই যে আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে জি এর মানটা কি ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম মানটা কত, এই ম্যাক্সিমাম মানটা হচ্ছে 9.8। তার মানে ভূপৃষ্ঠের সব জায়গায় যে 9.8 তাও কিন্তু না, এখানে 9.8, এখানে 9.8 হইতে পারে, 9.79 হইতে পারে, 9.8 হইতে পারে, বা 9.81 হইতে পারে। তো ভূপৃষ্ঠের সর্বাধিক ঠিক আছে, মানে এই গভীরতা আর উচ্চতার তুলনায় ভূপৃষ্ঠের সর্বাধিক এটা ঠিক আছে, কিন্তু ভূপৃষ্ঠের সব জায়গায় কিন্তু আবার সর্বাধিক না। আমরা বিশেষ করে জানি যে মেরু অঞ্চলে জি এর মানটা সবচেয়ে বেশি হয়, আর বিষুবীয় অঞ্চলে কি হয়, কম হয়। তো সেটা কেন কম বেশি হয় সেটা আমরা পরবর্তীতে আহ্নিক গতির সময় শিখব। আমরা আপাতত মনে রাখি ভূপৃষ্ঠের সর্বাধিক, এইচ উচ্চতায় গেলে জি কমে, আবার এইচ গভীরতা গেলেও জি এর মান কমতে থাকে। তাহলে নিচে নামলে কমে, উপরে গেলেও কমে, এভাবে মনে রাখবা। অথবা অন্যভাবে মনে রাখতে পারো, ভূকেন্দ্র থেকে যখন তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠবা জি এর মান বাড়তে থাকবে, ভূপৃষ্ঠে আসো সর্বাধিক, আরও উপরে উঠবা জি এর মান আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে, একটা টাইমে যে ওইখানেও শূন্য হবে, এই উচ্চতায় গেলেও এক টাইমে যে শূন্য হয়ে যাবে। তো সেটা আমরা চাইলে বের করতে পারবো, কত উচ্চতায় গেলে জি এর মানটা শূন্য হবে সেটা আমরা অঙ্ক করে বের করতে পারবো, টেনশন নাই। তাহলে আমরা আরও কয়েকটি ইনফরমেশন একটু মনে রাখতে পারি। এই কয়েকটি ইনফরমেশন যে ভূপৃষ্ঠে যেটা সর্বাধিক বুঝতে পারলাম আমরা, এবং ভূপৃষ্ঠের 45 অক্ষাংশে যে মানটা, সেই মানটাকে আমরা বলি আদর্শ। এবং সেই আদর্শ মানটা তুমি একটু মুখস্থ রাখবা, 9.80665, পুরো মানটাই তুমি একটু মনে রাখবা, 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে ভূকেন্দ্রে জি এর মানটা কি হয়, শূন্য, এটা আমরা জানি। এবার আরও একটা ইনফরমেশন আমাদের পরীক্ষায় আসে, লাস্ট ইনফরমেশন এখান থেকে, আমাদের ঘটনা এখান থেকে ক্লিয়ার হবে। এখানে বলি, মনে করো তুমি বুঝতে পারলা ভূপৃষ্ঠে জি এর মানটা সবচেয়ে বেশি। এবার তুমি মনে করো ভূপৃষ্ঠ থেকে তুমি কী করলা, ভূকেন্দ্রের দিকে আসলা, মনে করো 5 কিলোমিটার আসছো। তার মানে এইখানে তুমি নামছো, মনে করো এদিকে তুমি নামছো, মনে করো 5 কিলোমিটার নামছো। তাহলে এইখানে যে জি এর মানটা, সেটাকে নাম দিলাম আমরা হচ্ছে এরকম যে জি বিএইচ, হ্যাঁ, গভীরতায় যে জি এর মানটা সেটা নাম দিলাম জি বিএইচ, এইখানে যে মানটা পাবো। আর উপরের দিকে যখন উঠছো, এই উপরেও তুমি 5 কিলোমিটার উঠছো মনে করো, এইখানে যে জি এর মানটা তাকে নাম দিলাম হচ্ছে আমরা জি এইচ। তার মানে 3টা জি পাইলাম। দেখো ভূপৃষ্ঠ থেকে, মানে ভূপৃষ্ঠে জি এর মানটা জি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এইটুকু দূরত্ব এইচ, নিচের দূরত্বটুকু এইচ, সমান সমান। উপরেরটুকু 5 কিলোমিটার, আবার ভূপৃষ্ঠ থেকে নিচে নামছি 5 কিলোমিটার। তাহলে আমরা জানি 5 কিলোমিটার উপরে উঠলেও জি কমবে, নিচে নামলেও জি কমবে, কিন্তু কোথায় কেমন করে কমবে, কোথাও কি বেশি কমবে নাকি সমান কমবে, আমরা অবশ্যই বুঝতে পারছি গ্রাফটা দেখে যে এখানে যে হারে কমছে বাড়ছে, এখানে যদি নিচের দিকে নামতে থাকো যে হারে কমবে, এখানে কি একই হারে কমবে না। দেখো দুইটা গ্রাফ দুই রকম, এক জায়গায় সমানুপাতিক, এক জায়গায় সম্পর্কে বর্গের ব্যস্তানুপাতিক। বা তুমি যদি নিচের দিকে নামতে থাকো সেই ক্ষেত্রে এখানেও ব্যস্তানুপাতিক, এখানেও ব্যস্তানুপাতিক, কিন্তু দেখো একটার মধ্যে বর্গ আছে, তার মানে দুই জায়গায় কিন্তু সমান হারে কমবে না। তাহলে কোথায় বেশি হবে কম হবে এইটা তোমাকে একটু জেনে রাখতে হবে। তো জেনে রাখবা ভূপৃষ্ঠে যে জি এর মানটা, সেই জি এর মানটা সবচেয়ে বেশি হয়, ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি হয়। তুমি 5 কিলোমিটার যখন উপরে গেছো তখন জি এর মানটা, সাপোজ তুমি হিসাব করে দেখো যে 5 কিলোমিটার উপরে গেলে জি এর মানটা মেয়ে পাও তুমি 9.78। আর তুমি যদি 5 কিলোমিটার নিচে যদি নামো, নিচের সূত্র দিয়ে তুমি যদি হিসাব করো, তাহলে এই মানটা মেবি তুমি পাবা 9.79। তো খেয়াল করো তো, ভূপৃষ্ঠে তো সর্বাধিক আমরা জানি 9.8, তাই না? এই ভূপৃষ্ঠের সর্বাধিক আমি জানি 9.8। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। 5 কিলোমিটার উপরে গিয়ে তুমি দেখলা এই মানটা আসছে 9.78, আর 5 কিলোমিটার নিচে গিয়ে দেখলা 9.79। তার মানে একই উচ্চতায় গেলে, একই পরিমাণ গভীরতায় গেলে জি এর মান সমান কিন্তু হবে না, কম বেশি হবে। কোথায় বেশি হবে মনে রাখবা, একই উচ্চতায় কম বেশি গেলে গভীরতা যখন তুমি নামবা, গভীরতা দেখবা জি এর মানটা কম করে কমতে থাকবে এবং সেখানে মানটা বেশি থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠের মানটা সবচেয়ে বেশি, তারপরে কোথায় বেশি, গভীরতায় বেশি। তাহলে জিনিসটা হবে এরকম জি বিএইচ, এবং উচ্চতায় দেখো একই উচ্চতায় মানটা সবচেয়ে কম, তার মানে কী হবে আমাদের, জিনিসটা হবে জি এইচ। আমি জিনিসটাকে এদিকে আবার লিখে দিচ্ছি যে ভূপৃষ্ঠতে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের গভীরতাতে আরেকটু কম থাকবে, আর এইচ উচ্চতার বেলায় সবচেয়ে কম থাকবে, এইচ উচ্চতার বেলায় সবচেয়ে কম থাকবে। এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আমাদের ঢাকা বোর্ড 18তে, সকল বোর্ড 18তে কিন্তু এই প্রশ্নটা আসছিল। তোমাকে কিন্তু এই যে 9.79 যে বলে দিলাম, এটা প্রশ্নে বলা ছিল না, তোমাকে জাস্ট এইটা বলে দিছে। এবার প্রশ্নটা শুনো, তো তোমার একটা বেসিকও ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে বলছিল এরকম, ভূপৃষ্ঠে জি এর মানটা হচ্ছে জি, এইচ উচ্চতায় জি এর মানটা হচ্ছে জি এইচ, এইচ গভীরতায় জি এর মানটা জি বিএইচ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এইটা, ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। আর আমি তোমাকে অঙ্কের ভ্যালু দিয়ে তো দেখাইলাম যে 5 কিলোমিটার দিয়ে হিসাব করে দেখলাম যে এই গভীরতায় মান আসছে 9.79, আর 5 কিলোমিটার উচ্চতা দিয়ে আমি আবার হিসাব করে দেখলাম মান আসছে কত, যে 9.78। এরকম তুমি যে এই যে সূত্রটা ছিল, এরকম সূত্র ছিল না আমাদের, যে হচ্ছে
জি ইন্টু ওয়ান মাইনাস মনে করে একটা ছিল কত, যে 2h/r ইন্টু জি একটা সূত্র ছিল, আর গভীরতার সূত্র ছিল কি জি ইন্টু 1 - h/r। তো এই দুইটা দিয়ে আমরা কিন্তু হিসাব করে তুমি দেখো, তুমি খুব সহজে পাওয়া যাবা যে গভীরতায় মানটা কি হয়, মানে বেশি থাকে আর কি, আর উচ্চতায় তাড়াতাড়ি কমে। যত উপরের দিকে উঠতে থাকবা জি মান তাড়াতাড়ি কমতে থাকবে, কার তুলনায়, গভীরতার তুলনায়। তার মানে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি একই গভীরতায় গেলে গভীরতার মানটা বেশি হয় কার তুলনায়, উচ্চতার তুলনায়। তাহলে 10 কিলোমিটার গভীরে নামছ, 10 কিলোমিটার উপরে গেছো, কোথায় জি এর মান বেশি থাকবে, গভীরতায় জি এর মান বেশি থাকবে, গভীরতায় জি এর মানটা বেশি থাকবে, ঠিক আছে, তুলনামূলক মানে উচ্চতার তুলনায় গভীরতায়, ঠিক আছে। এই ইনফরমেশনটা মাথায় রাখো, তাহলে জিনিসটা সুন্দর মতো হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে গ্রাফটা আমরা বুঝতে পারলাম, গ্রাফটা আসলে কি মিন করে, এটা আমাদের সৃজনশীলে থাকে। ইনফরমেশন কয়েকটা বুঝলাম এবং আমরা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝলাম, উচ্চতায় কমে গভীরতায় কমে, তো কী হারে কমে, নিচের দিকে গেলে একটু কম করে কমতে থাকে আর উপর দিকে তাড়াতাড়ি কমতে থাকে, এইটা তোমাকে মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। তো আমরা এখানকার বিভিন্ন রকম এক্সাম্পলগুলো দেখবো। চলো এবার আমরা হচ্ছে এই যে মাত্রই আমরা যে টপিকগুলো দেখে আসলাম, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ স্তরের যে ফর্মুলাগুলো তার কিছু অ্যাপ্লিকেশন দেখি এবং কিছু আমরা এক্সাম্পল সলভ করি। এবং আমরা একটু গ্রাফও কিন্তু দেখতেছিলাম, সেই গ্রাফের মধ্যে দেখো পুরো গ্রাফটা না দিয়ে এবার হচ্ছে গ্রাফের অর্ধেক অংশ দিয়ে একটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসছে, এবং যেটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে আসছে, ঢাকা বোর্ড সহ একাধিক বোর্ডে এই প্রশ্নটা আসছে। তো জিজ্ঞেস করছে ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল বস্তুর, তো আমি ভূপৃষ্ঠে আসছি, বস্তুটাকে ছেড়ে দিয়েছি, তো কিন্তু আমি এই চিত্র থেকে এঁকে দেখাইছিলাম তাই না, যে আমি ভূপৃষ্ঠে আসি, ভূপৃষ্ঠ হতে আমি বস্তুটাকে কেন্দ্রের দিকে ছেড়ে দিছি, তাহলে বস্তুটা কি আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাহলে কেন্দ্রের দিকে আসবে, সেটা কেন্দ্র। এরই প্রশ্ন জিজ্ঞেস করছে ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল কোনো বস্তুর অভিকর্ষ স্তরণের গ্রাফ নিচের কোনটা। অনেকে আছে যারা আসলে মুখস্থ পড়াশোনা করে, তারা ভাববে গ্রাফের কেন্দ্র বা হচ্ছে ভূপৃষ্ঠের নিচের অংশটুকু, তো এইটা ছিল আগের গ্রাফটা আমাদের দেখতে এরকম ছিল তাই না, আগের গ্রাফটা দেখতে আমাদের এরকম ছিল তাই না, এই যে এরকম ছিল। তো অনেকেই ভাবে তার মানে এইটা রাইট অ্যান্সার, যারা এখন মুখস্থ পড়াশোনা করে, কিন্তু একটু খুব ভালো করে কিন্তু বুঝাইছি প্রত্যেকটা ব্যাপার। তো যারা বুঝছে কথাগুলো, যারা আসলে জিনিসগুলো মাথায় নিছে, খালি চিত্র দেখে মুখস্থ রাখে নাই, তারা কি করবে, তারা খেয়াল করবে। বলছে ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে, আর আমাদের এই গ্রাফটা যে দেওয়া ছিল সেটা কি তাই দেওয়া ছিল ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে, না, সেটা ছিল কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে। তার মানে ব্যাপারটা উপরের দিকে উঠতেছিল, এবার উপরের দিকে উঠতেছিল, তার ভূপৃষ্ঠ থেকে আরও উপরে উঠছিল। তার মানে এই গ্রাফটা ছিল কেন্দ্র হতে ভূপৃষ্ঠের দিকে, ভূপৃষ্ঠ হতে আরও উচ্চতার দিকে। কিন্তু এখন তোমাকে কোনোটা জিজ্ঞেস করছে, বলছে ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে। এবার তুমি তো একটা জিনিস জানোই, তোমাকে তো শিখাই আসছি যে ভূপৃষ্ঠ হতে যত নিচের দিকে নামতে থাকবো জি এর মান কী হবে, কমবে। তাহলে তুমি ভূপৃষ্ঠ হতে নিচের দিকে নামতেছো, তাহলে জি এর মান কিন্তু কমবে। দেখো তো কোন গ্রাফটাই কমা দেখাচ্ছে, এইটা কি কমা দেখাচ্ছে, না এটা তো বাড়তেছে, এইচের সাথে সাথে জি এর মান বাড়তেছে, তবে এটা তো হবে না। এইটা খেয়াল করো, এইচের সাথে সাথে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে নামতেছো, তার মানে এইচ বাড়তেছে, তো এইচ বাড়ার সাথে সাথে কি হয়, জি এর মানটা কমতে থাকে। দেখো এটা কিন্তু কমতেছে, জি এর মানটা আস্তে আস্তে কমতেছে। এখানেও তো কমা দেখাচ্ছে ভাইয়া, কিন্তু এখানে যেভাবে কমছে এখানে কি সেইভাবে কমছে না, এখানে সমানুপাতিকভাবে কমছে, আর এখানে কিন্তু দেখো ওই যে বর্গের ব্যস্তানুপাতিক ওইভাবে কিন্তু কমছে আর কি। তার মানে আমরা কোনটা রাইট অ্যান্সার দিব, এইটা রাইট অ্যান্সার দিব, যদিও দুইটার মধ্যেই কমছে, কিন্তু এই সরল রৈখিকটা কেন দিলাম, কারণ আমরা শিখে আসছিলাম যে ভূপৃষ্ঠ হতে নিচের দিকে যখন নামি আমরা বা কেন্দ্র থেকে উপরের দিকে উঠি, তখন সম্পর্কটা লিনিয়ার হয় বা সরল রৈখিক হয়। তার মানে এই জন্য আমরা বুঝতে পারলাম ভূপৃষ্ঠ হতে নিচের দিকে নামছে, জি এর মান কমবে, দেখো জি এর মানটা কমতে একসময় জিরো চলে আসবে কেন্দ্রে যখন আমরা আসবো। তার মানে এইটাই কিন্তু তোমার পরীক্ষা চাইছিল, কিন্তু যারা মুখস্থ দেবে তারা কিন্তু এটা দাগাই ফেলবে সুন্দর মতো, তারা ভাববে হ্যাঁ এটা তো ভূপৃষ্ঠ হতে এই কেন্দ্র পর্যন্ত এই অংশের জন্য গ্রাফ এটা ছিল, কিন্তু খেয়াল করতে হবে এটা ছিল কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে। তাহলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বললে গ্রাফ হবে এটা, তার মানে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বললে গ্রাফ হবে এটা, আর এটা বলছিল ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে, তাহলে গ্রাফ কিন্তু হবে এটা। এতটুকু ব্যাপার মাথায় রাখলে কিন্তু হয়ে যায়। তো আমরা প্রথমটা বুঝছি, আশা করি আমরা সবাই আসলে বি নম্বর অপশনটি আসলে দাগাইছি আমার বিশ্বাস। তো চলো সমস্যা, আমরা পরের অঙ্কগুলো দেখে ফেলি। এই জিনিসটা ছিল যেহেতু সামনে আসলো, একবার দেখাই দিলাম। এবার খেয়াল করো, মাত্র যেটা আমরা বলতেছিলাম যে এই ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় এই গভীরতায়, তো আমি ছোট্ট করে সামারিও করে দিচ্ছি। যখনই তুমি ভূপৃষ্ঠ হতে এরকম করে কি করবা, এই উচ্চতায় উঠতে থাকবা, এই উচ্চতায় উঠবা, তখন কি কি সূত্র পাইছিলাম আমরা বলছিলাম জিএইচ। প্রথমটা ছিল হচ্ছে আমাদের একদম বেসিক, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আশা করি সবার মনে আছে। আমাদের আরও একটা ফর্মুলা ছিল, সেটা কি ছিল, জিএইচ সমান আমরা শিখে আসলাম এরকম জি ইন্টু এরকম আমাদের একটা ছিল যে 1 - 2h/r। এটা আমাদের বলছিলাম যে যখন এইচ এর মানটা ক্ষুদ্র হয় তখন ইউজ করতে হয়, মানে এইচ যখন ক্ষুদ্র, তার মানে এই শর্তে আর কি, এইচের তুলনায় আর আমাদের অনেক বড় হবে বা এইচ খুবই ছোট হবে।
এবং এই জি এইচের আমরা আরও একটা সূত্র পাইছিলাম, সেটা ছিল আমাদের কীরকম, এরকম ছিল আর কি, জি এইচ সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এটাও কিন্তু আমাদের সূত্র ছিল। এই তিনটা সূত্র পাইছিলাম আমরা এইচ উচ্চতার জন্য, এই তিনটা ছিল হচ্ছে আমাদের এইচ উচ্চতার জন্য। এগুলোর অ্যাপ্লিকেশনে আমরা এখন দেখব। এবং গভীরতা যখন বলতো, এইচ গভীরতা যখন বলতো, সেই গভীরতা দুটি সূত্র পাইছি আমরা, এইচ প্রাইম সমান সমান জি প্রাইম সমান সমান একটা ছিল হচ্ছে এরকম 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এই সূত্রটা কম ইউজ করা হয় দেখে অনেকে এটার অ্যাপ্লিকেশনই ভুলে যায়। অঙ্ক দেখাবো এটা। এবং একইভাবে আরও শিখছিলাম আমরা, একটা মাত্র শিখলাম জি ইন্টু ওয়ান মাইনাস কী ছিল সেটা, শুধুমাত্র এইচ বাই আর। খেয়াল করো এখানে হচ্ছে 2h/r উচ্চতারটা আর গভীরতারটা h/r। উচ্চতার মধ্যে লিমিটেশন ছিল, কম উচ্চতা হইতে হবে 5, 10, 20, 100 এরকম হইতে হবে, বা হচ্ছে এটার মধ্যে কোনো লিমিটেশন নাই। এই দুটো আমরা অলরেডি শিখছি, এইচ উচ্চতায় আর এইচ গভীরতায় জি এর মানে সূত্রগুলো। এবার চলো আমরা সরাসরি এক্সাম্পল দেখি এখান থেকে কী কী প্রশ্ন আমাদের বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আসছে। এখানে অনেক প্রশ্ন কিন্তু আমাদের ভার্সিটিতে আসা, আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা, এবং অনেক প্রশ্ন কিন্তু আমাদের সৃজনশীলে আসা। এই প্রশ্নগুলো দিয়েই তোমার সৃজনশীল প্রশ্ন হবে, এগুলো দিয়েই তোমার এমসিকিউ প্রশ্ন হবে, তোমার কোনো টেনশন নাই। তো চলো আমরা দেখে ফেলি, একটা একটু করে আমরা এমসিকিউ দেখব। আশা করি আমি আবারও রিভিশন করাই দিলাম সূত্রগুলো, আশা করি সবাই মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করছে, বলছে কত উচ্চতায় জি এর মান 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কত উচ্চতায় জি এর মান 4.9 হবে। তার মানে তোমাকে বলেই দিছে কত উচ্চতায়, তুমি বুঝতে পারলা, উচ্চতা সূত্র লিখবা। তুমি সুন্দর করে লিখে ফেল। তুমি সূত্র কি জানতা, জি এইচ উচ্চতায় জি এর মান তুমি লিখতে কি, জি এইচ সমান সমান সূত্র ছিল তোমার জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তুমি ওই সূত্রটা ইউজ করো। এখানে কোনো লিমিটেশন থাকুক না থাকুক কোনো সমস্যা নাই, এইটার মধ্যে কোনো লিমিটেশন ছিল না, কারণ এটা তুমি যে কোনো উচ্চতায় ইউজ করতে পারো, তুমি এইটা দিয়েই করো, কোনো সমস্যা নেই। জি এইচ সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তোমাকে বলেই দিচ্ছে যে জি এর মান কত হবে, 4.9 হবে। তুমি এই জি এইচের জায়গায় মানটা কত বসাই দিবা, একবারে 4.9 বসায় দাও। আর এই জি এর মান কত, 9.8, তো সেটা আমি মনে করি এখানে বসায় দিলাম। এবার 9.8 এখানে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ যদি করো আসবে কত, হাফ। কারণ 4.9 আর 9.2 কি, অর্ধেক, একজনের অর্ধেক। আর 9.8 নিচে আনলেই তুমি 2 হয়ে যাচ্ছে নিচে, আর উপরে যাচ্ছে 1, কাটাকাটি করলো। এবার উপরে কি থাকতেছে খেয়াল করো, উপরে থাকতেছে এরকম আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ছিল, তাই না ব্যাপারটা। এই হোল স্কোয়ারটাকে এই পাশে পাঠালে কি রুট হয়ে যাবে, তাহলে আমি কাজ করলাম এই পাশে হচ্ছে রুট দিয়ে দিলাম। তো রুটটা আমি নিচে দিলাম, কারণ 1-এর উপর রুট দেওয়া মানে 1ই থাকবে। তো ব্যাপারটা এরকম দাঁড়ায়, আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে কি থাকবে, আর প্লাস এইচ। এইদিকে আড়াআড়ি গুণ করে থাকবে হচ্ছে √2, সাথে থাকবে আর। তোমার এইচ বের করতে হবে, তাহলে তোমার দরকার হচ্ছে আরটাকে সরানো। তাহলে এই আরটা প্লাস আছে, ওদিকে তুমি মাইনাস করে দিবা, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে √2 আর মাইনাস শুধু আর। এবার তুমি বুঝতে পারতেছো যে আরটাকে কমন নাও, আরটাকে কমন নিলে কি আসবে, যে √2 এখানে আসবে √2 - 1, আর √2 মানে হচ্ছে 1.4। হ্যাঁ, তাহলে আমি √2 এর মান আচ্ছা একবার লিখি, অনেকে না বুঝতে পারে। √2 আর মাইনাস কি দেবো আমরা, -1 দেবো, শুধু যেহেতু আর আছে। এবার একটু হিসাবটাও দেখাই দিই। এখানে আর থাকলো, এই যে √2 মানে হচ্ছে 1.41, আর 1 বাদ দিচ্ছ, তাহলে 1.41 থেকে 1 যদি বাদ দাও তাহলে কি থাকবে, যে গুণ থাকবে হচ্ছে 0.41, তাই না। তাহলে এইটাই কিন্তু হবে তোমার অ্যান্সার। তুমি এটা এই আর এর মান তো তুমি জানোই, আর এর মান তোমার মুখস্থ। আর এর মান কীভাবে মুখস্থ, ভূপৃষ্ঠে বা পৃথিবীর জন্য ভূকেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা বা ব্যাসার্ধটা, সেটা আমরা শিখে আসছি, মুখস্থ বলছিলাম 6.4 × 10⁶ মিটার। গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে এত মিটার। আশা করি বুঝতে পারলাম। জাস্ট আমরা কিচ্ছু করি নাই, জাস্ট সূত্রটা বসাইছি আমরা। এইচ উচ্চতার জন্য যে সূত্রটা ছিল, জি এইচ সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো জাস্ট নর্মাল আমি সূত্রটা ইউজ করছি, এবং জাস্ট আমার অঙ্কটা চলে আসছে, আমার কোনো কিছু করতে হয় না, জাস্ট হিসাবটুকু পারতে হবে। অনেকে আছে ভাই এটা বুঝে না যে এটা এখানে আছে, ওর পাশে গেলে যোগ হবে না বিয়োগ হবে, আমি এইটা গুণ করব কি করব, এই হিসাব যারা বুঝে না তাদের জন্য কিন্তু ভাই সমস্যা। তুমি দেখো খুবই বেসিক ক্যালকুলেশন কিন্তু করছি আমরা, এবং হচ্ছে আমি দেখাই দিছি কীভাবে ক্যালকুলেশন করবা, এদিক নিয়ে আসবা ওদিক নিয়ে আসবা। তো যারা পারো না তাদের জন্য দেখাইছি, আর যারা পারো তাদের আসলে এগুলো দেখানো দরকার হয় না। তারা যখনই বুঝে ফেলছে এই উচ্চতায় জি এর মান, সূত্রটা মাথায় দিয়ে তারা নিজেরাই ক্যালকুলেশনটুকু করতে পারে। যাদের ক্যালকুলেশন সমস্যা, বাসায় একটু সময় দাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একই জিনিস বারবার করো, বইয়ে ক্যালকুলেশন তুমি দেখো, বইয়ে কীভাবে এদিক সেদিক নিছে। এটা অনেকেরই কিন্তু সমস্যা আছে, ভিতরে ভিতরে সমস্যা, আমরা প্রকাশ করি না আসলে, কিন্তু সমস্যা, এটাকে সলভ করার চেষ্টা করতে হবে। তো এটা আমরা বুঝতে পারলাম, খুব ইজিলি বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। যদি কারো কোনো অঙ্কে বুঝতে সমস্যা হয় তাহলে তুমি একটু
আস্তে ধীরে পজ করে করে দেখবা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমাদের সমস্যা হওয়ার কোনো কারণ ছিল না। জিজ্ঞেস করছিল কত উচ্চতায় জি এর মান 4.9 হবে, উচ্চতার সূত্র বসাইলা, উচ্চতায় জি এর মানটা দেওয়া আছে বসাই দিলা, জাস্ট এখান থেকে স্কোয়ারটাকে এই পাশে এনে রুট করে আর গুণ করে মান বের করলা। এখানে না বোঝার কিছুই ছিল না আসলে, তো এটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা এটা মুছে দিই, যদি আমরা এটা বুঝে ফেললাম তাহলে অ্যান্সারটা চলে আসবে 0.41 আর এর মানটা বসাই দিবা ক্যালকুলেটারে অবশ্যই। এইবার আসো আমরা 7 নাম্বারটা বুঝে ফেললাম, যেহেতু 7 নাম্বারটা আমরা মুছে দিই। হ্যাঁ, 7 নাম্বারটা আমাদের ডান, এটা আমাদের আর কোনো কাজ নাই। এবার দেখো আমাদের পরবর্তী অঙ্কে কি বলছে, যে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় জি এর মান কত। আবারও বলছে উচ্চতায়, যেহেতু উচ্চতায় বলছে, উচ্চতায় বললে কি করতে হয়, উচ্চতায় বললে উচ্চতার সূত্র লিখতে হয়। তুমি আবারও লিখবা ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়। তুমি লিখলাম যে আমরা জানি ভূপৃষ্ঠ হতে উচ্চতা যদি উঠতে থাকি সেক্ষেত্রে সূত্র কি হয়, জিএইচ হয়। একটু আগে শিখে আসলাম আমরা জিএইচ সমান সমান সূত্র কি ছিল, জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এই সূত্রের মধ্যে তো কোনো লিমিটেশন নাই, তুমি জাস্ট নর্মালি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, কম বেশি কোনো মান আসবে না, অ্যাকুরেট মান আসবে। লেখা সূত্রটা আবার তোমাকে বলেই দিছে যে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়। তাহলে ব্যাপারটা ওটা এরকম, এই হচ্ছে আমাদের, এটা তো আমাদের হচ্ছে কি বলে, এটা আমাদের সেই হচ্ছে ব্যাসার্ধ। বলছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠছি আমরা, এবার বলেই দিচ্ছে যে উচ্চতার মান হচ্ছে কি, যে ব্যাসার্ধের সমান উচ্চতায়। তাহলে আমি যেখানে উঠছি সেখানকার এইচের মানও কত আর, তাহলে আমি কাজ করবো এইচের থেকে আর বসাই দিব, আমার তো এত কিছু টেনশন নেওয়ার দরকার নেই। তো জি এইচটা হবে, জি এর মানটা 9.8, পরে আমরা বসাই দিব, সমস্যা নেই, বাকি মানগুলো বসে। এখানে আমাদের আর আসছে, এখানে আর এর জায়গায় তো আর বসবে, আর এইচের জায়গায় যে আর হবে সেটা তো বুঝতেই পারছো, বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে আর প্লাস আর বসবে। তো বসাই দিলাম আমি আর প্লাস আর, উপরে আসবে কি আমাদের হোল স্কোয়ার। দেখি আমাদের কি আসে, জি এস সমান সমান জি থাকুক, পরে আমরা 9.8 বসাই দিব। এখানে আসছে 2 আর, তাই না? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, নিচে হচ্ছে আমাদের হচ্ছে থাকছে আমাদের কত হচ্ছে, নিচে থাকতে হচ্ছে আমাদের উপরে থাকছে আর নিচে থাকতেছে আর জগার মানে কত 2 আর। তাহলে তুমি একবার স্কোয়ারটা করে দাও, তাহলে এখানে আসলে আমাদের আর স্কোয়ার, আর নিচে 2 আর আছে, 2 আর এর উপরে স্কোয়ার করলে কত আসবে 4 আর স্কোয়ার। তো বুঝতেই পারতেছো এই যে এই আর স্কোয়ার কাটা, তাহলে শুধুমাত্র এই জি এইচ এর মানটা কত হবে, জি এর মান যা তাকে 4 দিয়ে ভাগ করলে চলে আসবে। আর আমরা তো জানি জি এর মানটা কত, আমরা জানি জি এর মানটা হচ্ছে 9.8, 9.8কে তুমি 4 দিয়ে ভাগ করো, অ্যান্সার যেটা আসবে সেটাই কিন্তু আমাদের কি, যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় জি এর মান। জাস্ট আমরা কি করছি, এই অঙ্কটার মধ্যে কিচ্ছু করি নাই, জাস্ট এইচ উচ্চতা বলছিল, এইচ উচ্চতার সূত্র বসাইছি, আর প্রশ্নে বলে দিছিল উচ্চতাটা কার সমান, ব্যাসার্ধের সমান, তাহলে এইচ এর জায়গায় শুধুমাত্র আর বসাই দিছি, শেষ, আর কোনো কাজ নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আশা করি সবাই পারো। এবং মজার ব্যাপার, এই অঙ্কগুলো কিন্তু আমাদের কোথায় আসবে তো, এমসিকিউতেও আসতে পারে। তো তোমাকে তখন খুব সুন্দর করে দ্রুত এটার অ্যান্সার করতে পারতে হবে। তুমি অনেকগুলো লাইনে চাইলে স্কিপ করতে পারো, তুমি বুঝেই ফেলবা যেখানে আর বসলে আসবে কত, যে আর প্লাস আর মানে কত 2 আর, তো আর কাটা, তাহলে 1/2 মানে স্কোয়ার করলে 1/4 আসবে, 1/4 মানে কত, নিচে ফুলতে ভাগ করতে হবে। দ্রুত তোমাকে এইভাবে মাথায় মাথায় করার চেষ্টা করতে হবে। যখন তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা, তখন কিন্তু তোমাকে এই অঙ্কগুলো দ্রুত করতে পারতে হবে। তো সমস্যা নেই, সেগুলো তোমাদের অ্যাডমিশন আসার আগে সেগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো, কীভাবে হাতে ক্যালকুলেশন করবা, কীভাবে তুমি আরও দ্রুত ছোটো করে অঙ্কগুলো করবা, ট্রিক্সগুলো কি সেগুলো আমি দেখাবো, এবং তোমাদের ক্লাসের মাঝখানে আমি কিছু কিছু দেখাবো। তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিবা তাদের সাথে তোমার দেখাই হবে ইনশাল্লাহ, তোমাদের সাথে আমি অ্যাডমিশন প্রিপারেশনও থাকবো। তার আগে আমরা আসো এইচএসসিটা অবশ্যই কাভার দিই, তাই না? ওকে ফাইন, তাহলে প্রথম দেখো এই 8 নম্বর প্রশ্ন বুঝে ফেললাম এই লেকচারে। তো এটা আমরা মুছে দিই, এটা সবাই ক্লিয়ার আশা করি। এবার দেখো আমাদের 9 নম্বর অঙ্কটা কী বলছে, 200 কিলোমিটার ঊর্ধ্বে এবং গভীরে, তার মানে বুঝতে পারতেছো সেই 200 কিলোমিটার গভীরের কথাই বলছে। 200 কিলোমিটার ঊর্ধ্বে এবং গভীরে জি এর মানটা কত। এবার যেহেতু 200 কিলোমিটার বলছে, তুমি এটাকে তুমি কম উচ্চতা ধরে ছোটো হাতের জি দিয়ে, মানে ওই যে 2h/r দিয়ে করতে পারো, বা তোমার যদি একটু কনফিউশন লাগে যে 2h দিয়ে r/, দিয়ে করলে কম আসবে, একটু সামান্য কম আসবে, অন্য সাথে অ্যান্সার মিলবে কিনা, তাহলে ওই কনফিউশনের দরকার নাই। তখন তুমি কী করবা, ওই বড় সূত্র দিয়েই তুমি করবা। তোমাকে কী বলছে, 200 কিলোমিটার ঊর্ধ্বে জি এর মান কত। তাহলে আসো আমরা লিখবো আমাদের 9 নম্বর অঙ্ক, তাই না? তাহলে আমি এইখানে করে দিচ্ছি, হ্যাঁ এইখানে করে দিচ্ছি। তো দুই পাশে দূরে করি। তো প্রথমে এই 9 নম্বরে আমি ফার্স্ট এদিকে করি 200 কিলোমিটার গভীরে আয় করি। তাহলে 200 কিলোমিটার গভীরে, তাহলে 200 কিলোমিটার গভীরে যে জি এর মান, সেই জি এর মানটাকে আমরা কী লিখবো, জি প্রাইম লিখবো, গভীরতায় যেহেতু। তাহলে 200 কিলোমিটার গভীরে জি প্রাইমটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে তুমি লিখবা জি প্রাইমের সূত্র, কী শিখছিলা, 2টা শিখছিলা, 4/3/ρg। তো এখানে তো ঘনত্ব নিয়ে কোনো কিছু বলে নাই, দরকার নেই ঘনত্বটা করা। তুমি এটা লেখো জি ইন্টু 1 - শুধু h/r। ভালো কথা, জাস্ট মানটা বসাই দাও। জি এর মানটা 9.8,
এই 1 এর মান তো 1, এইচ এর মান কত 200 কিলোমিটার বলছে, তো 200 বসাই দিবা। তবে কিলোমিটার বলছে যেহেতু অবশ্যই মিটার বানাই নিবা। মিটার বানাবা কীভাবে, তুমি হচ্ছে 1000 দিয়ে গুণ করে দিবা, শেষ। সবাই জানি আমরা 1 কিলোমিটার মানে 1000 মিটার। আর আর এর মান কত ছিল, মিটার ছিল আমরা শিখছিলাম 6.4 × 10⁶ মিটার। এবার এইটুকু হিসাব জিজ্ঞাসা করলেই তুমি কিন্তু সুন্দর একটা মান পাই যাবে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম যে গভীরতায় জি এর মানটা কত। এবার আমরা চলো করি গভীরতায় না 200 কিলোমিটার ঊর্ধ্বে, 200 কিলোমিটার ঊর্ধ্বে। তো এভাবে কিন্তু আমাদের গ নাম্বারে আমাদের অঙ্কগুলো আসে। হ্যাঁ, জিজ্ঞেস করে 200 কিলোমিটার গভীরে বা ঘ নম্বরে আসে 200 কিলোমিটার গভীরে এবং 200 কিলোমিটার ঊর্ধ্বে জি এর মান সমান হবে কিনা। তুমি দুইটা মান বের করবা, গভীরেও বের করবা, ঊর্ধ্বেও বের করবা, শেষ। এবার কিভাবে করবা, যখন তোমার কাছে রিটেন পরীক্ষা হবে বা এইচএসসি পরীক্ষা হবে তখন তুমি কোনো ধরনের রিস্ক টিস্ক না নিয়ে একদম নর্মাল সূত্র যেটা করলে কোনো কনফিউশন নাই সেটা দিয়ে করবা। জি সমান সমান জি ইন্টু কী লিখবা, যেটা শিখেছিলাম এটাই বেশি ইউজ করবা, r/r+h², এটা ইউজ করবা, তাহলে কোনো কনফিউশন নাই। বা gm/r+h² যদি ওই গ্রহের ভরটা জানা থাকে, যেটা পৃথিবী বলছে তাহলে আমরা এই জি দিয়েই করতে পারি। এবার এই যে হচ্ছে আরেকটা সূত্র তো শিখছিলাম যে GH সমান সমান G ইন্টু 1 - 2h/r। এটা কখন করবা, যদি এই অঙ্কটা তোমাকে করতে দিত, MCQতে করতে দিত বা অ্যাডমিশনে করতে দিত, তাহলে আমি এই সূত্র দিয়ে করতাম, কারণ এটাতে করলে আমার ক্যালকুলেশন ইজি হবে, আমি তাড়াতাড়ি কাছাকাছি অ্যান্সার বের করে ফেলতে পারবো। আর এইভাবে করলে আমার কিন্তু ক্যালকুলেশন টাফ হবে, স্কোয়ারটাকে শান্ত হবে, রুট করতে হবে, গুণ করতে হবে। তো ক্যালকুলেটর থাকলে তো কোনো সমস্যা নেই, আমরা করতেই পারবো। ক্যালকুলেটর না থাকলে তখন আমরা এইভাবে করে করব কম উচ্চতার জন্য। আর ক্যালকুলেটর যখন থাকবে এইচএসসি পরীক্ষা, তখন কম উচ্চতা বলুক বেশি উচ্চতা বলুক এটা দিয়ে করবা, তোমার কোনো টেনশনই নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আমরা মানটা বসায় আসো, তো জিএইচ বের করবো, জি এর মানটা 9.8, জাস্ট মানটা বসাই দিব। আর এর মান কত আমরা জানতাম, আর এর মান হচ্ছে 6.4 × 10⁶ মিটার। আর আর এর মানটা এখানে তাই বসবে, নিচেও আর আছে 6.4 × 10⁶ মিটার। আর এইচ এর মানটা কত 200 কিলোমিটার, 200 বসাইলাম, সাথে মনে করো আরও 3টা শূন্য দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের মিটার। আর আমাদের কি বলছিল, হোল স্কোয়ার বলছিল। হ্যাঁ, তো আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন তোমাকে হিসাব করতে পারতে হবে, এইটুকু হিসাব অনেকে পারে না, বিশ্বাস করো। অনেক সময় ক্লাসতে গিয়ে দেখা যায় অনেক স্টুডেন্ট এরকম করে, এইটা আর এটা কাটে দেয়। কেন কাটে ভাই, সেম তো কাটা যাবে না, কারণ কি এটা নিচে যোগ আকারে আছে, উপরে গুণ আকারে আছে। এটা যদি দুইজনই গুণ আকারে থাকতো বা শুধুমাত্র এটা থাকতো আমি কাটতে পারতাম। এটা তোমরা সবাই আশা করি জানো। কী করবো আমরা, ক্যালকুলেটার এইটুকু বসাবো, তারপরে ভাগ দিয়ে ব্র্যাকেট দিয়ে এইটুকু আমরা করে নেবো, আগে এইটুকুর মান আগে বের করে নিবা, তারপরে তুমি ওটাকে স্কোয়ার করবা অ্যান্সার আকারে। আর যাদের কাছে হচ্ছে ভিন্ন ধরনের ক্যালকুলেটার, এই টাইপের যে ক্যালকুলেটার যাদের কাছে আছে তাদের কিন্তু ক্যালকুলেশন একটু সাবধানে করতে হবে, কারণ সব বড় বড় মান দেখো ঠিকঠাক ব্র্যাকেট না দিলে ভুল হবে। এই জন্য কীভাবে করতে পারো শুনে নাও। যাদের এই ক্যালকুলেটার, ফার্স্ট এটুকু লিখবা, লিখে তুমি এভাবে করবা। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে নিবা, ব্র্যাকেট দিয়ে নিবা। আর এটা তো হোল স্কোয়ার তো আসছেই, সমস্যা নেই। তুমি আগে এই অংশটুকু করবা, আগে এটুকু লিখবা ক্যালকুলেটারে, তারপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিবা, তারপরে ব্র্যাকেট দিয়ে তোমাকে এটা করতে হবে। তাও সমস্যা হবে, দেখো টু দি পাওয়ার আছে। তো সবচেয়ে ভালো হয় তুমি আগে এইটার সাথে এটা যোগ করে নাও, তারপরে এত ভাগ এত করো, তারপরে হোল স্কোয়ার দাও, ভেঙে ভেঙে করবা এই ক্যালকুলেটার দিয়ে। আর যাদের কাছে ওই যে একটা শ্যামলা কালারের ক্যালকুলেটার আছে, মানে হচ্ছে যে 991, ওই ক্যালকুলেটারগুলো যাদের কাছে, তারা কিন্তু ডিরেক্ট তুলে দিলে অ্যান্সার চলে আসে, তাদের কোনো টেনশন নাই আসলে। তবে যারা এই কালো ক্যালকুলেটার, তাদের কিন্তু টেনশন আছে। যাদের কাছে শ্যামলা বা সাদা কালারের ক্যালকুলেটারটা আছে, তো তারা কিন্তু একটু সাবধানে ক্যালকুলেশন করবা, কারণ দেখা যায় সবাই সূত্র বসায় কিন্তু অ্যান্সার এক একজনের এক একটা আসে। তো এই কালো ক্যালকুলেটার যারা ইউজ করতেছে তারা খুবই সাবধান, ঠিকঠাক মতো ইউজ করবা। কীভাবে, ভেঙে ভেঙে করবা অথবা ব্র্যাকেট দিয়েই করবা, ঠিক আছে। ওকে ফাইন। তো চলো আমরা হচ্ছে বাকিটুকু দেখি, তাহলে বুঝতে পারলা এইটুকু বসাই দিব, তাহলে এখানে আমাদের কিন্তু সেম একইভাবে তুমি ক্যালকুলেশনও ঠিকঠাক করলে এখানে একটা ঠিকঠাক মান চলে আসবে। তাহলে তুমি পেয়ে গেলা 200 কিলোমিটার গভীরে এবং 200 কিলোমিটার ঊর্ধ্বে জি এর মান কত হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে যে সূত্রটা কষ্ট করে মনে রাখতে হবে, এবং এই প্রশ্নগুলো আমাদের সৃজনশীলে কিন্তু অলরেডি আসছে, এই জন্য কিন্তু এখানে লিখছি আমি, ঠিক আছে। তো বুঝতে পারলাম, আশা করি এটা বুঝতে পারছো। সূত্রটা সবাই সুন্দর করে মনে রাখো। তো স্ক্রিনশট তুলে ফেলো এবং হচ্ছে অথবা খাতায় পজ করে লিখে ফেলো। ওকে ফাইন। এবার চলো হচ্ছে আমরা পরবর্তী অঙ্কটা দেখি যে কী বলছে। আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডমিশনের অঙ্কের দিকে যাবো, যে আসলে এই প্রশ্নগুলো অ্যাডমিশনে আসলে কীভাবে করবো আমরা, বা অ্যাডমিশনে কোন অঙ্কটা আসতে পারে সেটা দেখবো। যেমন 10 নম্বর প্রশ্নের কথা যদি বলি, 9 নম্বরটা আমাদের শেষ হয়ে গেছে। এই 10 নম্বর প্রশ্ন আমাদের এইচএসসি পরীক্ষা আসছে এবং অ্যাডমিশনে আসছে। 10 এবং 11 দুটো সেম প্রশ্ন দিচ্ছি, আমি একটা করাই দিব আর একটা শর্টকাট দিয়ে করবো।
দুইটাই শর্টকাট দিয়ে করা যাবে। আগে বেসিক নিয়মটা দেখবো এইচএসসিতে আসলে কীভাবে করতে হয়, তারপরে দেখবো ভার্সিটিতে আসলে এই অঙ্ক কীভাবে করতে হয়, কারণ এত বড় অঙ্ক এমসিকিউতে আসলে তখন তোমার এত বড় করে করা সম্ভব হবে না। তো আমরা শর্টকাট শিখবো। এটা একটা শর্টকাট শেখাই দিচ্ছি। দেখো, এই অঙ্কটা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের অভিকর্ষ স্তরণ এই পার্টটার মধ্যে এই অঙ্কটা কিন্তু আছে। দেখো অঙ্কটা কী বলছে, কত উচ্চতায় জি এর মান 1/64 অংশ হবে। তার মানে কি, কত উচ্চতায় জি এর মান, ভূপৃষ্ঠতে জি এর যে মানটা মানে 9.8 আমরা সবাই জানি, তো কত উচ্চতায় গেলে ওই জি এর মানটা ভূপৃষ্ঠের 1/64 অংশ হবে, মানে 9.8-এর 1/64 অংশ হবে। তুমি বুঝতেই পারছো কত উচ্চতায় বলছে। একটু আগেই তোমাকে শিখে আসলাম, উচ্চতায় বললে তখন তোমাকে কী করতে হয়, উচ্চতা সূত্রটা লিখতে হয়। তখন তুমি লিখবা জি ইজ ইকুয়াল টু জি, সাথে কী ছিল, যেরকম ছিল আর ডিভাইডেড বাই কী ছিল আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো তুমি একদম সহজভাবে সূত্রটা লিখলা। এবার মান বসাই দিবা, তোমাকে বলেই দিছে কত উচ্চতায় এইচ বের করবো তার মান, এবং ওই উচ্চতায় গেলে জি এর মানটা কী হবে, ভূপৃষ্ঠে জি এর মানটা যা ছিল তার 1/64 অংশ হবে। তারপর নিচে 64 দিয়ে দিলাম। এবার কি করবো, এখানে জি ছিল জি থাকুক, আমরা বাকিটুকু ক্যালকুলেশন দ্রুত করে ফেলি। এখানে যা যা ছিল তাই লিখে রাখলাম আর বাই আর প্লাস ইজ হোল স্কোয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখো উভয় পক্ষ থেকে জি জি কাটা যাচ্ছে, এবং এটাও খেয়াল করো স্কোয়ার আছে, এই স্কোয়ারটা তুমি এই পাশে পাঠিয়ে দিয়ে রুট হয়ে যাবে। আর 64-র উপরে রুট দিলে কত আসবে, খেয়াল করো 1/8 আসবে। এক লাইন আমি শর্ট করে ফেললাম, এবং আমাদের যা যা থাকলো সেটা হচ্ছে আর থাকলো আর আর প্লাস ইজ থাকলো। হোল স্কোয়ারটা তুমি আগেই পাঠিয়ে দিছি, রুট করে দিছি। এবার আড়াআড়ি গুণ করে ফেলো, দেখো কী আসে। এখানে গুণ করলে আসবে 8R, আর এই পাশে গুণ করলে আসবে কত, আর প্লাস এইচ। এবার তুমি যদি এখান থেকে এইচটা বের করতে চাও, এই 8টা যোগ আছে এ পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে এইচের মানটা আসবে কত, 7R। এটা কিন্তু তোমার অ্যান্সার। সুতরাং অ্যান্সার কী হবে, এই 7R। তুমি তো জানোই আমাদের ভূপৃষ্ঠ হতে ভূকেন্দ্র পর্যন্ত দূরত্ব মানে পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত, 6.4 × 10⁶ মিটার। এবার এটা যদি তোমার এমসিকিউতে আসতো, এটা নর্মালি আমাদের গ নাম্বারগুলোতে আসে, হ্যাঁ গ নাম্বারগুলোতে এই ধরনের প্রশ্নগুলো আসবে সৃজনশীলে, তখন এইচএসসিতে আসলে তুমি সুন্দর মতো এভাবে করে ফেলবা। কিন্তু এই প্রশ্ন যদি তোমার আবার ভার্সিটি পরীক্ষায় চলে আসে, বা তোমার যদি এইচএসসি পরীক্ষার এমসিকিউতে চলে আসে, তোমার জন্য এত বড় করে করা আসলে জিনিসটা সুন্দর হবে না, কারণ তুমি এত সময় পাবা না, এত জায়গাও পাবা না, তখন তোমাকে শর্টকাট ইউজ করতে হবে। তো এটা অঙ্কটা চমৎকার একটা শর্টকাট আছে, তোমরা সবাই জানো অলরেডি, আশা করি পপুলার একটা শর্টকাট। তো চলো তারপরে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, যারা জানো না তারা যেন শিখে ফেলতে পারো। তো যখনই তোমাকে এরকম বলবে কত উচ্চতায় জি এর মান, উচ্চতায় কিন্তু মাইন্ডেড, উচ্চতায় কত উচ্চতায় যখন বলবে তখন এই সূত্র ইউজ করবো। জি এর মান 1/64 অংশ হবে, 1/4 অংশ হবে, 1/81 অংশ হবে। তার মানে অবশ্যই তোমাকে যে এখানে অংশটা দেওয়া থাকবে, সেই অংশটা কিন্তু একটা দেখবা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে 1/81, 1/64 বা হচ্ছে 1/36, এইভাবেই তোমাকে প্রশ্ন দিবে, যেন তুমি ওটাকে স্কোয়ারটাকে রুট করলে সুন্দর একটা সংখ্যা তোমার চলে আসে, হ্যাঁ পূর্ণ সংখ্যা তোমার একটা চলে আসে। এইবার দেখো তাহলে আমার শর্টকাটটা কি, যখনই বলবে কত উচ্চতায় জি এর মান এত অংশ হবে, তখন তুমি এই এইচটা বের করো এইভাবে, যে √n-1 × r। এটা হচ্ছে আমাদের সেই শর্টকাটটা। কি বললাম শর্টকাটটা, দেখো এইচের মানটা কী হবে, জাস্ট এত বড় অঙ্ক তুমি এই যে এক লাইন করে ফেললাম। কীভাবে, এইচ ইকুয়াল টু হবে √n-1 × r। এন মানে কি, এন মানে হচ্ছে নিচে যে অংশটা থাকবে, এত অংশ 64। তাহলে প্রশ্নে যখন বলবে কত উচ্চতায়, আমি টাইপটাও লিখে দিচ্ছি, তোমাকে এইভাবে তাহলে মুখস্থ রাখতে হবে যে কত উচ্চতায় জি 1/n অংশ হবে, হ্যাঁ তাহলে 1/n অংশ হবে, 1/n অংশ হবে। তাহলে পরীক্ষা আমাদের এভাবে থাকতে পারে, হ্যাঁ তখন তোমাকে এইভাবে তুমি মনে রাখবা, পরীক্ষাতে থাকবে তুমি মনে রাখবা কত উচ্চতায় জি এর মান 1/n অংশ হবে। তার মানে কত উচ্চতায় জি এর মান 1/64 অংশ হবে। তাহলে এন এর মান কোনটা, 1/n 1/64, তার মানে বুঝতেই পারছো এন এর মান 64। তাহলে এই অঙ্কটা তুমি মুখোমুখি করে ফেলতাম, তাহলে কি আসবে, এভাবে বসাই দিলাম √64 - 1। তুমি খেয়াল রাখবা 1টা কিন্তু রুটের বাইরে, √n-1 × r। আচ্ছা ভালো কথা, আর এর মানটা চলে বসাই দিতে পারি আমরা, হ্যাঁ আর এর মানটা কত ছিল আমাদের, 6.4 × 10⁶ মিটার। আর দেখো √64 মানে কত, 8, 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 7, তাহলে আসবে 7 × 6.4 × 10⁶ মিটার। খেয়াল করো এই সেম জিনিসটা লাস্ট লাইন আমরা পেয়ে গেল। তুমি যদি চাও না ভাই আমি আরও একদম অ্যাকুরেট মানে ভ্যালুটাও লিখে ফেলছে, তাও লিখে ফেলো, কোনো সমস্যা নেই। তো তুমি গুণটা করে ফেলো, গুণ করলে কী আসবে, 6 × 7 = 42। বুঝতে পারছো এখানে 42 আছে, তার মানে 42 বা 43 এরকম 4.2 বা 4.3 বা 4.5 এরকম দিয়ে কোনো অপশনটা তুমি আছে সেটা খেয়াল করবা, তাহলে দেখবে খুব সহজ তুমি অ্যান্সারটা বের করে ফেলছো। কারণ পরীক্ষায় দেবে একটা অপশন থাকবে 4.5, আর থাকবে হচ্ছে 5 পয়েন্ট এত, একটা থাকবে 6 পয়েন্ট, একটা থাকবে 8.10 এভাবে থাকবে। তখন তুমি দেখেই বুঝতে পারবা যে 6, 7 আছে, 6 × 7 = 42,
42 থেকে আরেকটু বেশি হবে, 43-44 কিছু একটা হবে, তাহলে 4.4 বা 44 বা এরকম দিয়ে যে অপশনটা পাবা সেটা তুমি তাকাবা, তাহলে তুমি ক্যালকুলেটার ছাড়াই অ্যান্সারটা করে ফেলতে পারবা। আর যদি তোমার কাছে ক্যালকুলেটার থাকেই এইচএসসি পরীক্ষা, তো কোনো প্যারাই নেই, গুণ করে দিবা শেষ। শর্টকাটটা কি খেয়াল করো, শর্টকাট হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই শর্টকাট, এইটা হচ্ছে আমাদের সেই শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। তো আশা করি এটা মনে রাখতে পারবা, এই সিরিজ শর্টকাটটা আমাদের। হ্যাঁ, আর কী হবে যখন আমাদের বলবে তাহলে এই পুরো অঙ্কটা তুমি শর্টকাটে করলে এইভাবে করবা, √n - 1 × r। দেখো সেম একটা অঙ্ক দিচ্ছে, কত উচ্চতায় জি এর মান 1/4 অংশ হবে, তাহলে এটা আমি শর্টকাটে করে দেখাই। তাহলে তুমি শর্টকাটে কি লিখবা, লিখবা h = √n - 1, n এর মান তো 4, তো 4কে রুট করলে আসবে 2 - 1 × r, 2 - 1 মানে কি 1, আর 1 × r মানে তো r, তাহলে r এর মান কত 6.4 × 10⁶ মিটার। এই অ্যান্সার চলে আসলো, শেষ, দ্যাটস ইট। তুমি এখানে আরও একটা অঙ্ক করবা, এই 11 নম্বর অঙ্কের পরে আমি তোমাকে হচ্ছে এখানে 11.1 একটা অঙ্ক দিচ্ছে, এটা সবাই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, যারা যারা এতক্ষণ ক্লাস করছো, এত ধৈর্য ধরে যারা ক্লাসটা করছো সবাই, আমি দেখতে চাই যদি যারা যারা কমেন্ট করবে, আমি তো ভাববো এতজন মানুষ আসলে এই পর্যন্ত ক্লাসটা করছে, আসলে যারা যারা ক্লাসটা করছে অবশ্যই একটা কমেন্ট করে যাবা এই প্রশ্নের অ্যান্সারটা। সেটা কি, তো কত উচ্চতায়, আমি 11.1-এর অ্যান্সারটা তোমাকে লিখবা এত মিটার, শেষ। প্রশ্ন হচ্ছে যে কত উচ্চতায়, আমি লিখে দিচ্ছি কত উচ্চতায় জি এর মান, কত উচ্চতায় জি এর মান কি হবে, যে 1/49 অংশ হবে। কত উচ্চতায় জি এর মান 1/49 অংশ হবে। তোমরা জাস্ট ক্যালকুলেটারে জাস্ট মুখোমুখি লিখবা এত আর, মানে এই যে এখানে যেমন ছিল না অ্যান্সারটা যে 7r পর্যন্ত ছিল না, তাহলে এরকম 7r, 5r, 2r, 3r, 5r এরকম লিখি অ্যান্সার লিখলেই হয়ে যাবে। তো সবাই কমেন্টটা করবা, দেখবো যে সবাই আসলে অ্যান্সারটা করতে পারছো কিনা এবং কারা কারা এত দূর পর্যন্ত ক্লাসটা করছো। ঠিক আছে, আমরা এটা বুঝে ফেললাম, শর্টকাটটা বুঝলাম, এইচএসসি পরীক্ষা আসলে কীভাবে লিখবো সেটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। লাস্ট আরও একটা অঙ্ক বাকি, সেটা আমরা দেখে ফেলবো। চলো দেখো আমাদের এই প্রশ্নে কি বলছে, এই প্রশ্ন আমরা দেখে ফেলি, এই প্রশ্ন আমরা দেখে ফেলি। তো আশা করি এটা সবাই কমেন্ট করবা, আমি মুছে দিচ্ছি। এবং আমরা শেষের অঙ্কটা দেখব। শেষের অঙ্কটা আমাদের ভার্সিটিতে আসে একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো অ্যাডমিশনে আসে, আর তোমাদের অ্যাডমিশন কিন্তু আরও বেশি জটিল হবে। তোমরা ইদানিং ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু জটিল করা ট্রাই করতেছে বিভিন্ন সাবজেক্টে, ফিজিক্সে, ম্যাথে। তো তোমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে এখন থেকে। সে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ও ডি গভীরতায় জি সমান হলে ডি ও এইচের অনুপাত কত? এবার তোমাকে বলছে যে ভাইয়া এই হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, বলছে ভূপৃষ্ঠ হতে, মনে করো আমি এখানে ডি গভীরতায় নামছি, হ্যাঁ এখানে নামছি, আর ভূপৃষ্ঠ হতে আমি এইচ উচ্চতায় উঠছি। এখন জিজ্ঞেস করছে যে আমি এমন উচ্চতায় উঠছি আর এমন গভীরতায় নামছি, এইচ উচ্চতায় উঠছি, ডি গভীরতায় নামছি বলেই দিছে, এবং সেইখানে জি এর মান কি হয়েছে সমান। তাহলে বলছে এখন তাহলে এই ডি আর এইচের অনুপাতটা কত জিজ্ঞেস করছে। তুমি কী করবা, তুমি এভাবে লিখবা যে ডি গভীরতায় আর এইচ উচ্চতায় উঠছো, দু জায়গায় এইচের মান জি এর মানটা সমান হয়েছে, ভালো সমান লিখলাম। সূত্র বসায়, ডি তো গভীরতায়, গভীরতার সূত্র ছিল এরকম জি ইন্টু 1 - h/r, উচ্চতার সূত্র ছিল জি ইন্টু 1 - 2h/r, তাই না? ওরা খেয়াল করো উভয় পক্ষ থেকে জি কাটাকুটি করে দাও, এই 1 বাদ চলে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে এরকম h/r। তুমি এখানে আর না লিখে ডি লেখো, না এইচ না লিখে ডি লেখো, কারণ বলছিলাম ডি গভীরতায়, তাহলে লিখলাম d/r, ডি গভীরতায় ডি লিখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে d/r। আর ওইখানে কাটাকাটি যাওয়ার পর থাকবে কত 2h/r, বুঝতে পারতেছো, আরও কাটাকাটি চলে গেল, থাকলো কত আমাদের d = 2h। মানে এই শর্তে এই ঘটনা ঘটবে। তার মানে যদি আমাদের এরকম ঘটনা ঘটে d = 2h হয়, এত হলে তখন আমরা কি দেখবো যে এই আমাদের গভীরতায় আর আমাদের উচ্চতায় জি এর মানটা কী হবে সমান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত, এটা শর্ত। এই প্রশ্ন কিন্তু আমাদের ভার্সিটিতে আসছিল এবং বইটাও কিন্তু একবার আসছিল। তো d = 2h, অথবা তোমাকে বলছে যে ডি আর এইচের অনুপাত কত, তাহলে এইচটাকে নিচে নিয়ে আসো, তার অনুপাত কত আসবে, 2 থাকলো নিচে কিছু না মানে 1, তাহলে বুঝতেই পারছো অনুপাত কত হবে, ডি আর এইচের অনুপাত হবে কত 2:1। একই কথা, তো যে কোনো একটা মনে রাখতে পারো তুমি, অ্যান্সার তুমি সরাসরি মনে রাখতে পারো, বা তুমি অঙ্ক তো করতেই পারবা, মাঝে মাঝে কাজে লাগতে পারে। আশা করি তোমরা অঙ্কগুলো চমৎকারভাবে বুঝতে পারছো, ঠিকঠাক বুঝতে পারছো। এই জিনিসগুলো আশা করি আমাদের সবারই এখন ক্লিয়ার হয়ে গেল। তো সবাই স্ক্রিনশট তুলে ফেলো এবং হচ্ছে পজ করে স্ক্রিনশট তুলে ফেলো, এবং হচ্ছে আমরা চলো সামনের দিকে আরও আগাতে থাকি।